Air nunggu. Mana? Pabrik. Saya tuh bukan itu. সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই যে কথা বলবো, এই তিনটি সংগঠনের যৌথ নেতৃত্ব এই কনভেনশনটি যে তারা আহ্বান করেছেন তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা সময় উপযোগী জরুরি গুরুত্বপূর্ণ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে যে দাবি সনদটি উপস্থিত করেছেন, ৮ দফা দাবি, যাকে ভিত্তি করে পূজার আগ পর্যন্ত একটা পর্যায়ে আন্দোলন, দুর্গোৎসব শেষ হওয়ার পর আর একটা লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন এবং প্রচার দুটো সংগঠিত করবার জন্যে যে প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করেছেন, আমার মনে হয়েছে এগুলো যথার্থ। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের কনভেনশনে যারা সমবেত হয়েছেন এর প্রতি সমর্থন থাকবে, এটাই আমার বিশ্বাস। এর কোনো কিছুই কিন্তু কার্যকরী এবং রূপায়িত করা যাবে না যদি সাংগঠনিক কোনো উদ্যোগ না থাকে। এবং তাই আমি যেটা লক্ষ্য করেছি, কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে গণমুক্তি পরিষদ সম্পর্কে সাংগঠনিক কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করবার জন্যে আপনাদের দৃষ্টিগোচরে বিষয়গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এগুলো আলাদা করে সমর্থনের প্রশ্ন না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব এগুলি গ্রহণ করেছেন, এগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে সাংগঠনিক এই উদ্যোগগুলি যদি গ্রহণ করা না যায়, দাবি যতই যথার্থ হোক, প্রচার এবং আন্দোলনের কর্মসূচি যতটাই মনোজ্ঞ হোক, এটা কিন্তু বাস্তবায়িত করা যাবে না। এটা অল্প একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা অল্প সংখ্যকের মধ্যে এই প্রচার এবং আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখা না, এটা ব্যাপক পরিসরে নিয়ে যাওয়া। সেদিক থেকে আমি যখন শুনছিলাম এবং আমার কাছে এটা আগেই পাঠানো হয়েছিল, আমি দেখেও ছিলাম, তাতে আমার মনে হয়েছে এই সাংগঠনিক উদ্যোগগুলি এই সময়ে খুব জরুরি। এগুলো এবং সঙ্গে সঙ্গে এই আন্দোলন সংগ্রাম দুটোকে সম্পৃক্ত করে তিনটা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এগুলোকে সমর্থন করেই দু চারটি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। এখানে কমরেড রাধাচরণ যখন বিষয়গুলো উপস্থিত করছিলেন, তাতে কিছু ইস্যু ধরে ধরে বিকৃতভাবে যে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপজাতীয়াংশের মধ্যে যারা যুব অংশ স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অতীত হয়তো খুব একটা তারা ঘাটাঘাটি করতে অভ্যস্ত না, তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটা মনে করার কারণ নেই, এটা এই সাময়িক একটা ব্যাপার। এই ধারাবাহিকভাবে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটা শুরু হয়েছে। তো আমি এই জায়গায় বিস্তৃত পরিসরে না গিয়ে 3-4টি বিষয়, বাকি অনেকগুলি বিষয় ছাত্র যুব নেতৃত্ব যখন এই প্রস্তাবগুলোকে সমর্থন করতে এসেছেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তাতে আমার
মানে কাজটা অনেকটা তারা সংকুচিত করতে সাহায্য করেছেন। যে বিষয়গুলো তারা হয়তো টাচ করেননি, এটা আমি একটু উল্লেখ করব অল্প কথায়, ব্যাখ্যামূলক না। কিছুই করেনি। বর্তমান উপজাতিদের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি দ্বারা ছড়াবার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সভাপতি গণমুক্তি পরিষদের এবং প্রাক্তন সাধারণ সম্পাদক, এরা দুজনেই তাদের আলোচনার মধ্যে এনেছেন, বাকিরাও বলেছেন। ত্রিপুরায় আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই জায়গায় ত্রিপুরাকে আনলোটাকে উপজাতি জনগণ যা কিছু সুযোগ সুবিধা এখন ভোগ করছেন, এগুলোর স্রষ্টা কারা? তারা তো অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। এ করে তারা পার পাবেন না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়া প্রধান সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে কথা বলবো, এই তিনটি সংগঠনের যৌথ নেতৃত্ব এই কনভেনশনটি যে তারা আহ্বান করেছেন, তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা সময় উপযোগী, জরুরি, গুরুত্বপূর্ণ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে যে দাবি সনদটি উপস্থিত করেছেন, ৮ দফা দাবি, যাকে ভিত্তি করে পূজার আগ পর্যন্ত একটা পর্যায়ে আন্দোলন, দুর্গোৎসব শেষ হওয়ার পর আর একটা লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন এবং প্রচার দুটো সংগঠিত করবার জন্য যে প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করেছেন, আমার মনে হয়েছে এগুলো যথার্থ। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের এই কনভেনশনে যারা সমবেত হয়েছেন এর প্রতি সমর্থন থাকবে, এটাই আমার বিশ্বাস। এর কোনো কিছুই কিন্তু কার্যকরী এবং রূপায়িত করা যাবে না যদি সাংগঠনিক কোনো উদ্যোগ না থাকে। এবং তাই আমি যেটা লক্ষ্য করেছি, কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে গণমুক্তি পরিষদ সম্পর্কে সাংগঠনিক কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ, উদ্যোগ গ্রহণ করবার জন্য আপনাদের দৃষ্টিগোচরে বিষয়গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এগুলো আলাদা করে সমর্থনের প্রশ্ন না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব এগুলি গ্রহণ করেছেন, এগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে সাংগঠনিক এই উদ্যোগগুলি যদি গ্রহণ করা না যায়, দাবি যতই যথার্থ হোক, প্রচার এবং আন্দোলনের কর্মসূচি যতটাই মনোজ্ঞ হোক, এটা কিন্তু বাস্তবায়িত করা যাবে না। এটা অল্প একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা অল্প সংখ্যকের মধ্যে এই প্রচার এবং আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখা না, এটা ব্যাপক পরিসরে নিয়ে যাওয়া। সেদিক থেকে আমি যখন শুনছিলাম, এবং আমার কাছে এটা আগেই পাঠানো হয়েছিল, আমি দেখেও ছিলাম, তাতে আমার মনে হয়েছে এই সাংগঠনিক উদ্যোগগুলি এই সময়ে খুব জরুরি। এগুলো এবং সঙ্গে সঙ্গে এই আন্দোলন সংগ্রাম দুটোকে সম্পৃক্ত করে তিনটা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এগুলোকে সমর্থন করে দু চারটি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। এখানে কমরেড রাধাচরণ যখন বিষয়গুলো উপস্থিত করছিলেন, তাতে কিছু ইস্যু ধরে ধরে বিকৃতভাবে যে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপজাতি অংশের মধ্যে যারা যুব অংশ স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অতীত হয়তো খুব একটা তারা ঘাটাঘাটি করতে অভ্যস্ত না, তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা
পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটা মনে করার কারণ নেই, এটা এই সাময়িক একটা ব্যাপার। এই ধারাবাহিকভাবে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটা শুরু হয়েছে। তো আমি এই জায়গায় বিস্তৃত পরিসরে না গিয়ে 3-4টি বিষয়, বাকি অনেকগুলি বিষয় ছাত্র যুব নেতৃত্ব যখন এই প্রস্তাবগুলোকে সমর্থন করতে এসছেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তাতে আমার মানে কাজটা অনেকটা তারা সংকুচিত করতে সাহায্য করেছেন। যে বিষয়গুলো তারা হয়তো টাচ করেননি, এটা আমি একটু উল্লেখ করব অল্প কথায়, ব্যাখ্যামূলক না। কিছুই করেনি। বর্তমান উপজাতিদের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি দ্বারা ছড়াবার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সভাপতি গণমুক্তি পরিষদের এবং প্রাক্তন সাধারণ সম্পাদক, এরা দুজনেই তাদের আলোচনার মধ্যে এনেছেন, বাকিরাও বলেছেন। ত্রিপুরায় আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই জায়গায় ত্রিপুরাকে আনলোটাকে উপজাতি জনগণ যা কিছু সুযোগ সুবিধা এখন ভোগ করছেন, এগুলোর স্রষ্টা কারা? তারা তো অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। এ করে তারা পার পাবেন না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়া, প্রধানত আমি বলছি, ত্রিপুরার কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছেন বা মুখের সমর্থন করলো এটাকে কার্যকরী বাস্তবায়িত করার জন্য লড়াই সংগ্রামের ময়দানে উদ্যোগ নিয়েছেন? নেয়নি। বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। গণমুক্তি পরিষদ উদ্যোগ নিয়েছিল সম্মিলিতভাবে, শুধু উপজাতি না, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই ত্রিপুরার বুকে ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তৈরি করার জন্য আন্দোলন করতে হবে। কারণ কংগ্রেস সরকার করেনি, করছে না, ভূমিকা নিচ্ছে না। উপজাতি জনগণকে তারা 2 নম্বর 3 নম্বর নাগরিক বলে মনে করে এবং বরাবরই উপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিভেদের প্রাচীর তারা তৈরি করেছে। এবং কংগ্রেসের প্রচারটা কি? কাউন্সিলের নির্বাচনে যখন কংগ্রেস জিততে পারে না, তখনই তারা বুঝতে পেরেছে ট্রাইবেলদের মধ্যে তাদের ঘাস নাই। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা বাধ্য হয়েছিলেন ভারতবর্ষে আসতে, তাদের একটা উল্লেখযোগ্য অংশ যখন ত্রিপুরা আসেন, কমিউনিস্ট নেতৃত্বকে জেলখানায় পুরে এদের মধ্যে কংগ্রেস কাজ করতে গিয়ে তাদেরকে ভয় দেখালো, ভারতবর্ষে ত্রিপুরায় থাকতে গেলে পর এখানে কিন্তু কংগ্রেস করতে হবে। কমিউনিস্ট পার্টি হচ্ছে উপজাতিদের পার্টি। কংগ্রেস এই প্রচারটা প্রথম নিয়ে যায়। আর কংগ্রেস তারা হচ্ছে অনুপজাতি, মূলত বাঙালিদের পার্টি। এবং তাদের হিসেবটা কি? এরা যেভাবে আসলো এবং আগে যে বাঙালি অংশের মানুষ ছিলেন, সবটা যোগ করলে পরে নির্বাচনে জিততে সুবিধা হবে। কাজে এই জায়গায় বিভেদের এই যে প্রাচীরটা, এটা প্রথম কংগ্রেসই কিন্তু তুলল। সেখান থেকেই প্রতিনিয়ত উপজাতি জনগণকে কি করে পেছনের দিকে ঠেলে রাখা যায় তার চেষ্টা শুরু হয়েছে, আজও তা চলছে। এরকম পরিস্থিতির মধ্যে গণমুক্তি পরিষদ উপলব্ধি করেছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে আলাপ আলোচনা করে, এটা শুধু উপজাতিদের আন্দোলন না, সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলন। উদ্যোগ নিলেন উপজাতি যুব সমিতি, 67 সালে তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত, তাদের সন্তান, রাজবাড়িতে পরামর্শ করে এটা হয়েছে। এগুলো বললেই তারা খেপে যায়, আমাদের চুপ থাকতে বলে। তাদের কথা আমরা চুপ থাকবো নাকি? তো এই জায়গায় গণমুক্তি পরিষদ, দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মারা তারা কিন্তু সংকীর্ণতা দেখায়নি। উপজাতি যুব সমিতি জন্মের পর থেকেই তো আক্রমণ করছে গণমুক্তি পরিষদকে। আমরা লালাও না, সাদাও না, আসলে গোপনে গোপনে সাদার সাথে পরামর্শ করে চলছে কমিউনিস্টদের কি করে বিচ্ছিন্ন করা যায়। এরা মনেই করছে কমিউনিস্টদের বিচ্ছিন্ন করতে পারলে পর গণমুক্তি পরিষদকে দুর্বল করা যাবে, তাহলে শোষক শাসকদের স্বার্থে এই রাজ্যটাকে লুণ্ঠন করা যাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জেনে বুঝেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য আন্দোলন করার চেষ্টা করেন। তাতে কি হলো?
উপজাতি যুব সমিতি, তারা বললেন বিশুদ্ধ উপজাতি আন্দোলন করতে হবে, আমাদের ট্রাইবেলদের জন্য আমরা এডিসি চাইছি, তাতে বাঙালিরা আসবে কেন? তারা আসলে এই আন্দোলন নাই। আমরা দর্শকদের বুঝাবার চেষ্টা করেছেন, আরে আমরা যদি উপজাতিরা সবাই ঐক্যবদ্ধ হই, ওয়ান অ্যান্ড অল, তারপরে আমরা সংখ্যালঘু, কে শুনবে আমাদের কথা? যতই জাস্টিফাইড হোক, অনুপজাতিরা সংখ্যা গুরু, তারা সবাই আমাদেরকে সমর্থন না করলো, তাদের বৃহত্তম যে অংশ গণতান্ত্রিক, তারা যদি আমাদের সমর্থন করে, তাদেরকে যদি আমরা সঙ্গে নিতে পারি, আমাদের আন্দোলনটা শক্তিশালী হবে। এটা তুমি কি বলছো? শুনতে রাজি না। এবং আজকে বলতে বাধ্য হচ্ছে, ইতিহাসের পাতা উল্টালে পরে দেখা যাবে সেই সময়ে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়েছে, সিপিআই আলাদা। সেই সময়ে সিপিআই এর যে নেতৃত্ব, তারাও টিউজেস এর সাথে মিলে এই যৌথ আন্দোলনের মঞ্চ ছেড়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা বিপদগামী হননি। এখন যেখানে দেখছেন সুকান্ত ভবন, এই জায়গাতে কমিউনিটি হল ছিল, আমরা তখন কলেজে পড়ি, এমবিবি কলেজে পড়ি আমি, সেখানে গণকনভেনশন ডাকলেন দশরথ দেবরা, সমস্ত গণতান্ত্রিক সংগঠনকে ডাকলেন, টিউজেস আসলো না তো। ইভেন আমাদের তৎকালীন সিপিআই যে বন্ধুরা, তাদের সঙ্গে যে তাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, তারা কেউ আসলো না, বয়কট করলেন। সেই জায়গায় সমস্ত সংগঠন যারা উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম কমিটি তৈরি হলো 4 দফা দাবিতে। আমি এই ইতিহাসটা বলছি এই কারণে, নবীন প্রজন্মের তারা এটা জানেন না, দুর্বলতা আমাদের, আমরা ইতিহাস নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, এরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দশরথ শুধু না হেমন্তদের না, তার সাথে ইতিহাস জড়িত। ইতিহাস তো সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়, কিন্তু ইতিহাসে ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না। ত্রিপুরার গণসংগ্রামের ইতিহাসে দশরথ সুধন্য হেমন্তরা যে ভূমিকা রেখে গেছেন, এই ব্যক্তিত্বকে বাদ দিয়ে ত্রিপুরার ইতিহাস তো লেখা যাবে না। এরা যতই ইচ্ছাকাতরতায় ভুগুক, যতই সংকীর্ণতায় ভুগুক, আমাদের এটা মাথায় রাখার দরকার আছে। সেই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হলো, ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হলো। সেই সরকারের প্রধানমন্ত্রী আসলেন, নৃপেন চক্রবর্তী দশরথদেব তার সঙ্গে রাজভবনে দেখা করতে গেলেন। ষষ্ঠ তফসিল মোতাবেক আমাদের রাজ্যে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চাই, এটা দীর্ঘদিনের আন্দোলন। তিনি বুঝতে চাইলেন, দেশাই বুঝতে চাইলেন বিষয়টা কি, তখন বুঝিয়ে বলার চেষ্টা করলেন। ষষ্ঠ তফসিল ভারতবর্ষে আছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য আছে, কিন্তু ত্রিপুরার নাম তার মধ্যে নেই। সংবিধানটা সংশোধন করে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ করা যাবে, ত্রিপুরাতেও করা যাবে, এই নামটা যুক্ত করতে হবে। দেশাই হাত জোর করে বললেন, দেখুন আমি তো এই সংবিধানের উপর আক্রমণ করার বিরুদ্ধে কথা বলেছি বলেই ইন্দিরা গান্ধী আমাকে জেলখানায় পাঠালেন, আমি কিন্তু এই সংবিধানের গায়ে হাত দেব না। এটাকে বাদ দিয়ে যদি আপনারা জেলা পরিষদ অন্যভাবে করতে পারেন, কোনো আপত্তি নেই, সব দিক থেকে সাহায্য করব, সংবিধান সংশোধন করা যাবে না। হি ওয়াজ এ টাফ নাট, এটা জানা ছিল, এক কথার মানুষ। সে যখন এটা বলল দেশের প্রধানমন্ত্রী, আমরাও কিন্তু বাইরে থেকে তাকে সমর্থন করছি, না যখন করেছে নাই সে করবে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার আলোচনা করে বের করলো সপ্তম তফসিল মোতাবেকে এই ত্রিপুরায় জেলা পরিষদ হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু হলো, কারা দাঙ্গা বাঁধাবে? আমাদের নবীন প্রজন্মের বন্ধুদের বুঝতে হবে। বাজার বন্ধ 7 দিনের জন্য, গ্রামের বাজার বন্ধ। আসল উদ্দেশ্য কি? নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য দাঙ্গা বাঁধাও। কারণ বামফ্রন্ট সরকারের উদ্যোগে সপ্তম তফসিল মোতাবেকে যদি জেলা পরিষদ হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে বলবো কি? গণমুক্তি পরিষদের বিরুদ্ধে বলবো কি? এটা আনারস কেনা এবং কাটা নিয়ে লেম্বু ছড়াই গুলমাল। আমার এখনো মনে আছে, সেদিন আমরা ছাত্রদের একটা শিক্ষা শিবির করছিলাম কৈলাস শহরে, সেখান থেকে দাঙ্গা লেগে গেল। কত মানুষ মারা গেলেন, কতজন ট্রাইবেল, কতজন নন ট্রাইবেল, এই হিসেব করবো আমরা? মানুষ তো মানুষ। কতদিন চললো এই দাঙ্গা? কেন বেশি দূর নিয়ে যেতে পারলো না? কারণ বামফ্রন্ট সরকার দাঙ্গাবাজদের পক্ষে না। ওই মণিপুর দেখছেন তো কেন চলছে?
একটা সরকার যদি দাঙ্গাবাজদের পক্ষে থাকে তাহলে এই দাঙ্গা চলতেই থাকে, আগুন নিভে না। কিন্তু বামফ্রন্ট সরকার দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে যে ভূমিকা নিয়েছেন তাতে এই দাঙ্গা বেশিদূর তারা নিয়ে যেতে পারেনি। আমার এখনো মনে আছে এই নৃপেন চক্রবর্তীর কোয়ার্টারে, তখন তিনি মুখ্যমন্ত্রী, সন্ধ্যার পর বিএসএফ এর অফিসার এসছেন, তিনি এসে তার সাথে কথা বলছেন, তাকে চা মিষ্টি দেয়নি, চার সাথে মুড়ি দিয়েছে। পাশে বসে তার সঙ্গে কথা শুনছিলাম, তিনি বলছিলেন, মিস্টার চক্রবর্তী, আপনার রাজ্যে তো ট্রাইবেল বাঙালির একসাথে বসবে না। তিনি এই দুটো হাত এরকম করে বুকের মধ্যে বগল দাবা করে বলছেন, তুমি ত্রিপুরা চেনো না। Yes, you have come to help us. We are grateful to you. Please help us. After some time, you will be able to see how does the people between tribal and non-tribal can move together. This is the historical background and this will be the history of Tripura. আমার তো এখনো মনে আছে ওই বাড়িতে তখন ওই আমাদের এই কমরেডটা থাকতেন। তখন কি হলো, 1.5 থেকে 2 মাসের ব্যবধানে এই চিলড্রেন্স পার্কে শান্তির একতিতে সরকারের উদ্যোগে যে মহতী সমাবেশ হলো, এই দাঙ্গার বুক ভেদ করে কারা আসলেন, উপজাতি এবং অনুপজাতি, এবং এজন্য দীর্ঘদিন পর বন্ধুর সাথে বন্ধুর মিলন, আত্মীয়র সাথে আত্মীয়ের মিলন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই জায়গাটাতে এই ইতিহাস, এই যে কলঙ্কজনক ইতিহাস তাদের, এটাকে লুকিয়ে রাখার জন্য, নূতনদের কাছ থেকে এটাকে চেপে রাখার জন্য, এদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন। আমি তার জন্য সংক্ষেপে কথাটা বললাম। কিন্তু বামফ্রন্ট সরকার সপ্তম তফসিল ভিত্তিতে পরবর্তী সময়ে জেলা পরিষদ সংগঠিত করলেও ষষ্ঠ তফসিলের জন্য তার লড়াই ছিল। কেন? সপ্তম তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ হলে পর রাজ্য সরকার যে কোনো সময় এটাকে ভেঙে দিতে পারে, কিন্তু এখান থেকে এটাকে রক্ষা করতে আজকের বামফ্রন্ট সরকার আছে, চিরদিন বামফ্রন্ট সরকার থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। কমিউনিস্ট এই সম্পর্কে সচেতন, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, এখন পরিস্থিতি আমাদের পক্ষে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমরা এসেছি, আছি, থাকবো, আমাদেরই থাকতে হবে, এটা মনে করার কারণ নেই। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না, ষষ্ঠ তফসিলের ভিত্তিতে করতে হবে। কেন? ষষ্ঠ তফসিলের ভিত্তিতে করলে পরে এই জেলা পরিষদটার কর্তৃত্বের নিয়ন্ত্রণ শক্তি হবেন রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাজ্যপাল। রাজ্য সরকার চাইলে ওটাকে ভাঙতে পারবে না। এই বিধানসভায় বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে সেদিন শুক্রবার ছিল, প্রাইভেট মেম্বার্স ডে, প্রস্তাব আনা হলো ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরায় জেলা পরিষদ তৈরি করবার জন্য ভারতবর্ষের সংবিধান সংশোধন করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সেই বিধানসভায় 56 জন হচ্ছেন সিপিআইএম এর, আর 4 জন ছিল টিউডিএস এর, কংগ্রেসের একজনও ছিল না। ছাত্রদেরা কি করতেন আমরা জানি না, কারণ তারা তো জেলা পরিষদ নির্বাচন বললেন হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে জেলা পরিষদ এলাকার মধ্যে নন ট্রাইবেলরা, এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে। এগুলো ইতিহাস বলে বলছি, একটু মনে রাখার দরকার আছে। সেই প্রস্তাব শেষ পর্যন্ত ইউনিভার্সিটি 7 জনই, ইনক্লুডিং আমাদের যিনি স্পিকার ছিলেন তিনিও বলছিলেন, আমিও তো তাকে সমর্থন করি। এই প্রস্তাব পাশ হলো। এটা যখন গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, তিনি বুঝতে পারলেন আর এটাকে আটকে রাখা ঠিক হবে না। তার কিছু বাস্তব উপলব্ধি ছিল, তার নানা নেতিবাচক দিক ছিল, জরুরি অবস্থা বহু সমালোচনা হয়েছে, সব তো ঠিকই আছে, কিন্তু কিছু বাস্তব উপলব্ধি ছিল, ওই যেটা দেশাই মানতে চাইলেন না। কিন্তু ইন্দিরা গান্ধী যখন এই বিধানসভায় ইউনিভার্স 60-এর মধ্যে 7 জন, কোনো ডিসেন্ডিং ভয়েস নাই, এই প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত করলেন সংবিধান সংশোধন করে আনতে হবে, আনলেন। কারা লড়াইটা করলো? আজকে যারা বলছেন কিছু হয়নি, কি করে বলতে পারেনি? এই বিকৃত বক্তব্য, মিথ্যা বক্তব্য, অসত্য বক্তব্য। এর জন্য কথাটা আমি তুললাম, কারণ 75 বছরে কিছু হয়নি, হয়নি তো অনেক কিছু, এটা তো ঠিকই, কিন্তু যা হয়েছে, আমি শুধু ত্রিপুরার কথাই যদি বলি, উপজাতি জনগণের স্বার্থে কাদের সময় হয়েছে, কারা করেছেন, কমরেড রঘুর সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন, ব্যাখ্যায় জানতে। দ্বিতীয় যে কথা তারা বলল, ককবরক ভাষা, এদিকে 64 সাল থেকে এটা স্বীকৃত। আরেকটা মিথ্যা কথা, শচীন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, 30 সদস্য বিধানসভা, এখন যেটা লোক সেবায়কের অফিস,
এইটা দোতলায় তখন বিধানসভা বসতো, আমি তখন এমবিবি কলেজে পড়ি, তখন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া তৈরি হয়নি, এসএফআই তৈরি হয়নি, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, এটাকে আমরা এসএফই বলতাম, তখনও টিউসিও তৈরি হয়নি একসাথে, আমরা এখনো একসাথে, দুটো পাখা একসাথেই চলে এটা। তো এই জায়গায় ৪৫ দফা দাবি সনদের ভিত্তিতে ছাত্র ফেডারেশনের তরফ থেকে এই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আমরা এসেছিলাম। ফায়ার ব্রিগেড চৌমুহনীতে আমাদের আটকানো হয়, সেখান থেকে আমাদের ৩ জন না ৪ জন প্রতিনিধি নিয়ে কথা বলতে আমরা যাই। আমার এখনো মনে আছে, যদি ভুল না করি, বাদল চৌধুরী তখন আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও ছিলেন, উপস্থিত ছিলাম, এবং আমাদের নিয়ে গেলেন। ৩ জন বিধায়ক ছিল তখন বিধানসভায়, ৩০-এর মধ্যে ২৭ কংগ্রেস, ৩ জন হচ্ছে, 2 জন সিপিআইএম, 1 জন সিপিআই। সিপিআইএম এর আপনার অভিরাম দেববর্মা, বিদ্যা দেববর্মা, আর সিপিআই অঘুর দেববর্মা, ওই যার কথা বলছিলাম যে সিপিআই বেরিয়ে গেল, অঘুরবাবুর নেতৃত্বেই তারা বেরিয়ে গেছিল, থাকেনি আন্দোলনে। আমি তাকে অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি, তার ভূমিকা অস্বীকার করা যাবে না, ইতিহাসে তার কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভুল তো ভুল, এ তো বলতে হবে। তো এই জায়গায় আমরা যখন গেলাম, অন্য বিষয়ে যাচ্ছি না, অন্যতম দাবি ছিল ককবরক ভাষায়, আমরা কি বলেছি, সরকারি ভাষার কথা বলিনি, ক্লাস 5 পর্যন্ত আমাদের ট্রাইবাল ছেলে মেয়ে যারা মায়ের ভাষা, এখনো মায়ের বুকের দুধ তাদের ঠুটে লেগে আছে, তাকে যদি অন্য একটা ভাষায় ক্লাসে পড়তে বলো, সে কি করে পড়বে? তার ভাষায় তাকে অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা করো। শচীন সিং আমাদের দিয়ে তাকিয়ে বলছে, তুমি বাঙালি না ট্রাইবেল? আমার এখনো মনে হচ্ছে, আমি যখন শুনছিলাম কথা, তখন আমার এই পুরনো কথা মনে হচ্ছে। আমি তখন বলছিলাম, আমি ভারতীয়, আমি আগে ভারতীয়, কেন আপনি এই প্রশ্ন করছেন? আমাদের তিনি বলছেন, তোমরা কি জানো যে ত্রিপুরা ট্রাইবেলরা বাংলা জানে সবাই? তো অদ্ভুত কথাবার্তা বলছেন, তো তারা তো বাধ্য হচ্ছেন। দোকান থেকে যে জিনিস কিনতে গেলে পরে তিনি ককবরক বললে সবাই বুঝবে না, কারণ ট্রাইবেলরা তো ব্যবসা বাণিজ্যে তখন আসেনি সেইভাবে। ওষুধ কেনা থেকে শুরু করে যাই তিনি কিনেন, ডাক্তার থেকে শুরু করে মাস্টার মশাই, সবই তো নন ট্রাইবেল, সে তো বাধ্য হচ্ছে। এর জন্য সে তার নিজের মাতৃভাষায় পড়তে পারবে না। পোশাক দিয়ে তো কে ট্রাইবেল কে বাঙালি বোঝা যাবে না, এটা তার অস্তিত্ব, জাতিসত্তার নিদর্শন। আপনি এটা, মুখ্যমন্ত্রী কি বলছে, আমাদের স্বাধীনতা সংগ্রামী বলছে, চোখ রাঙিয়ে আমাদের বুঝাবার চেষ্টা করো না। আমি আজকে আপনাদের বলতে বাধ্য হচ্ছি, যদিও পরে আবার মনে হয়েছে এভাবে না বললেই বোধহয় ভালো হতো। বলছে, আপনাকে বলছি, আপনি কানে ধরে, দুহাতে কানে ধরে ত্রিপুরা উপজাতি জনগণের কাছে ক্ষমা চান যে আপনি এরকম কথা বলতে পারলেন। 3 জন যে এমএলএ ছিলেন আমাদের সঙ্গে, তারা জিভ বের করে দাঁত দিয়ে কাটছেন, অর্থাৎ কি কথা বলছি, এটা ক্ষোভের থেকে বলছিলাম। এ হচ্ছে কংগ্রেস, করেনি। তাদের সঙ্গে তো টিউডিএস গেল, তাদের সরকারের সময় তো আমরা দেখেছি এই ভাষাটাকে যখন স্বীকৃতি দিল বামফ্রন্ট সরকার, দ্বিতীয় রাজ্য ভাষার মর্যাদা দিল। শুনছিলেন যে নোট লিখতে আরম্ভ করেছিল ককবরক ভাষায়, এখন এগুলো সমস্ত বেমালুম ভুলে গেছে। তাদের সরকারের সময় তো ভাষাটা বিকশিত করার জন্য কোনো ভূমিকা নেয়নি, এখন গিয়ে বলে দিচ্ছেন এটা কে বলেছে? বামফ্রন্ট সরকার। এগুলো তো অনেক আগে কোন আগে হয়েছে, কখন হয়েছে? তো অসত্য কথা। এই সত্যগুলো আমাদের নবীন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, পুরনোদের মধ্যে যারা এখনো গণমুক্তি পরিষদ করেন অথবা টিএসইউর পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন বা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত আছেন। কারণ এগুলি না বললে বর্তমান লড়াইটাতে আপনি সবাইকে টানতে পারবেন না। এ শুধু ইতিহাস বলার জন্য ইতিহাস না, সত্যকে উপস্থিত করা। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট সরকার শুধু ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিয়েই সন্তুষ্ট না, একে বিকশিত করার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ভাষা আছে, 19 দফা আছে, এবং এটা শুধু 19 দফা না, তার মধ্যে একটা বিশেষ দফা আছে, তারা নিজেরাও আবার 21 থেকে 22 ভাগে বিভক্ত, এর মধ্যে নানা ধরনের ভাষা, নানা রকম ডাইলেক্ট আছে। 19টা আমরা গ্রহণ করছি, বাদবাকি ককবরক ছাড়াও এরকম আরো 1টা 2টা 3টা 4টা ভাষাকে স্বীকৃতি দিয়ে স্কুলে বামফ্রন্ট সরকার চালু করার চেষ্টা করেছে। শুনেছেন আপনারা, রাধাচরণ বলেছে এমএ ক্লাসে স্পেশাল সাবজেক্ট হিসাবে পড়ার ব্যবস্থা এখন সমস্ত বাতিল, শেষ করে দিয়েছে। কোথায় তারা? উপজাতি দরদিরা, তারা তো কোনো কথা বলছেন না, প্রতিবাদ করছেন না, তো অসত্য কথা বলছেন।
ফলে এই কারণে কথাগুলো বলতে হচ্ছে। সাহিত্য, উপজাতি ভাষার যে সাহিত্য বামফ্রন্ট সরকার আসার পর এটা মানে ফুলে ফুলে পল্লবিত হয়েছে। তার সঙ্গে আমি যদি বলি সংস্কৃতি, শিক্ষা বাদ দিয়ে সংস্কৃতি না, সংস্কৃতিকে বাদ দিয়ে শিক্ষা না, উপজাতিদের নাচ গান যন্ত্র পৃথিবীর দরবারে নিয়ে গেছে বামফ্রন্ট সরকার। আর রাজবাড়িতে অনুষ্ঠান বসত বাইরের শিল্পীদের এনে, কজন ট্রাইবাল শিল্পী এখানে নাচ গান করার সুযোগ পেয়েছেন? আমি এর জন্য বর্তমান যারা এই পরিবারের লোক তাদেরকে তো আমার দায়ী করা ঠিক না, আমি ইতিহাসটা উল্লেখ করার চেষ্টা করছি। এটা ঠিক, ভারতবর্ষের সেরা সেরা শিল্পীরা এসছেন। আমাদের তৎকালীন রাজা মহারাজারা তারা আপনার বুদ্ধা ছিলেন, এই সমস্ত গান বাজনা এগুলির সাথে নিজেরা যুক্ত ছিলেন, ছবি আঁকতেন, এটাকে তো অস্বীকার করছি না আমরা। কিন্তু ইতিহাসের সঙ্গে মিলিয়ে বামফ্রন্ট সরকার আসার পর বাইরের বড় বড় শিল্পীদের আসার ক্ষেত্রে তো কোনো বাধা দিত না। কিন্তু আমাদের রাজ্যে যারা বড় শক্তি ছিলেন তাদের যে সংস্কৃতি, একটা সংস্কৃতি ছাড়া, শিক্ষা ছাড়া একটা জাতি যতই দুর্বল হোক তার বিকাশ তো সম্ভব না। এটাকে রক্ষা করা, বিকশিত করার ভূমিকা নিতে হবে। সেই জায়গায় বামফ্রন্ট সরকার এগুলো নিল। কিন্তু এরপরে তো কেউ এটার দিকে নজর দিচ্ছে না, সে আবার পুরনো জায়গায় চলে যাচ্ছে। ত্রিম উৎসব হয়, সেখানে প্রত্যেক আসে শিল্পীরা, কারা আনেন তাদেরকে, লক্ষ লক্ষ টাকা কারা খরচ করেন। যারা যারা কিছু কিছু দেখবার সুযোগ পান আপনারা নিজেরাই বুঝতে পারেন কি চলছে। এটা ট্রাইবাল শিল্প সংস্কৃতির বিকাশ না। এখন এফআরএ, ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা এসছে 9 আগস্টের আন্দোলনের জন্য যে 3টা স্লোগান বলা হয়েছে তার মধ্যে এটা অন্যতম। ত্রিপুরাতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে উপজাতি অনুপজাতি অংশের মানুষের ঐক্যবদ্ধ যে লড়াই, তাতে গণমুক্তি পরিষদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তার অন্যতম প্রধান স্লোগান সেই সময় ছিল বনদস্যুদের আক্রমণ থেকে উপজাতিদের রক্ষা করো। ফরেস্ট জুলুম, এটা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম সারির প্রথম 5টা দাবির মধ্যে একটা। আমরা তখন কমিউনিস্টও বুঝি না, কংগ্রেসও বুঝি না, স্কুলে পড়েছি, কলেজে ভর্তি হবে এরকম একটা সময় পেরাতিয়ায় ঘটনা ঘটলো, কেউ বলেনি আমাদের। আমি উদয়পুরের ছেলে, ব্যায়ামাগার থেকে ব্যায়াম শেষ করে মোটর স্ট্যান্ডে গিয়ে একটা গাড়ি বের করে নিয়ে আমরা ব্যায়ামের করার যে বন্ধুরা ছিলাম চলে যাই, তুই এখানে কি হলো একটু দেখে আসি গিয়ে। ওই তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের চোখে পড়ি আমরা। সেখান থেকে তারা আমাদেরকে পিক আপ করার চেষ্টা করে গিয়ে দেখেছি আমরা সেখানে। কংগ্রেস সরকার কুকুরটা পর্যন্ত সে পাহাড়ের গায়ে থাকতে ভয় পায়, দূর থেকে যখন মানুষ দেখেছে কুকুর করে পালিয়ে গেছে। এমন ভাবে সেখানে আক্রমণ সংঘটিত হয়েছে। পেরাতে কত দূর, মাতার বাড়ি পার করে আপনি সামনের দিকে গর্জি যান, তার যা আগেই তো বাঁ হাতে পড়বে। সেখানে গিয়ে তখন এখানে এখন গাড়ি যায়, বামফ্রন্ট সরকার আসার পর তখন পায়ে হেঁটে রাস্তায় গাড়ি রেখে আমাদের যেতে হয়েছে। এই ছিল ঘটনা। তো এর জন্য লড়াই আমরা যেমন ত্রিপুরায় করছিলাম, গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, দেশের অন্যান্য জায়গায় যেখানে কমিউনিস্ট আন্দোলন একটু শক্তিশীল সেখানে উপজাতি অংশের মানুষদের নিয়ে লড়াইটা হচ্ছিল, বিশেষ করে মহারাষ্ট্র, পশ্চিমবাংলা এবং কেরালায়। অন্ধ্র তখনও ভাগ হয়নি অন্ধ্র। তো এই জায়গায় বামফ্রন্ট সরকার, আমরা আমাদের রাজ্যে ফরেস্ট জুলুম বন্ধ করার ব্যবস্থা করেছি, কিন্তু এটা অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রে যখন সরকার তৈরি হলো 66-67 জন যখন বামপন্থী মেম্বার, এদের সমর্থন ছাড়া ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হতে পারেন না। 2টি শর্ত রাখা হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এই বনের জুলুম বন্ধ করতে হবে, বনের জমির উপর বনাঞ্চলে যারা বসবাস করেন তাদের অধিকার স্বীকৃতি দিতে হবে। মানতেই চাইছে না। আমরা সমস্ত ঘটনা বের করেছি। বড় বড় ব্যবসায়ী, পুঁজিপতি, কলকারখানার মালিক, বিশেষ করে তাদের লক্ষ্য হচ্ছে বনাঞ্চলের মাটির তলার যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ লুণ্ঠন করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করা। কাজে বনাঞ্চলের অধিকার যদি শুধু উপজাতিদের হাতে চলে যায় তাহলে সেখানে তারা ঢুকতে পারবে না। ফলে ডক্টর মনমোহন সিং দুদণ্ডমানতায় পড়ে গেলেন, কিন্তু তার দলের নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে কেউ কেউ এখন তাদের প্রথম সারির নেতৃত্ব, নাম নাইবা উল্লেখ করলাম, তথ্য আমাদের হাতে আছে, এটা করে যাবে না। উল্টো দিক থেকে এই যে 66 জন 67 জন মার্ক্সবাদী এবং অন্যান্য বামপন্থী এমপি, তাদের তরফ থেকে চাপ সৃষ্টি করা হলো, যদি এটা না করো তাহলে তোমার সরকারের উপর থেকে সমর্থন তুলে নেব, দেখি তুমি সরকার কি করে চালাও। এই থ্রেটের মুখে
বুঝতে পারলো এটা শুধু ধমকির জন্য ধমকি না, সত্যি সত্যিই, কারণ তারা জানে ইতিহাসটা, যদি এটা কার্যকরী করা না হয় তাহলে সরকারই রাখা যাবে না। শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হয়েছেন। ফরেস্ট রাইট অ্যাক্ট, এটাকে এখন ধ্বংস কে করছে? ফরেস্ট রাইট অ্যাক্টের জন্য তো অন্য কোনো দল কাজ করেনি, অন্য কোনো দল কাজ করেনি। এবং এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেতৃত্বে এই অ্যাক্টকে ভিত্তি করে সবচেয়ে বেশি জনসংখ্যা হিসেবে শতকরা হারে সবচেয়ে বেশি পরিবারকে জমি দেওয়া হয়েছে। কমরেড রাধা ব্যাখ্যা করার চেষ্টা করছে, সেখানে আমি যাচ্ছি না। এখন নতুন যে সংশোধনী, বর্ডার থেকে 100 কিলোমিটারের মধ্যে এই আইন অকেজু, তার অর্থটা কি? ত্রিপুরাতে হলো যেটা থাকবেই না, ভারতবর্ষে থাকবে না। ওই যে বামফ্রন্ট সরকার যখন চাপ দিয়ে বাধ্য করেছিল, অনিচ্ছা সত্ত্বেও তাদের হাত থেকে দাবি আদায় করেছিল, তখন যারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেছে গোপনে গোপনে পারেনি, তারাই এখন এই নতুন যে সরকারটা তাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে, তারাই বাধ্য করেছে ওই আইন পাল্টাও, এটাকে ধ্বংস করো, না হলে ওখানে ঢুকতে পারছে না, লুট করতে পারছে না। মূল লক্ষ্য পাহাড়ের তলায় লুক্কায়িত প্রাকৃতিক সম্পদ, ওটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। সর্বনাশ হয়ে যাবে। কেউ বলছে কিছু? কারা বলছেন? বামপন্থীরাই বলছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলছে, গণমুক্তি পরিষদই বলছে। আর এখন জাতীয় স্তরে আমাদের যে একটা উপজাতি অংশের জনগণকে নিয়ে একটা মঞ্চ তৈরি হয়েছে, যার সাধারণ সম্পাদক আমাদের কমরেড জিতেন চৌধুরী, তাদের তরফ থেকে প্রতিবাদ করে, যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুনির্দিষ্টভাবে এই আইনটা কোথায় কোথায় তার ত্রুটি আছে, এটা করলে কি করে সর্বনাশ হয়ে যাবে, বলে এটাকে বন্ধ করো, বাতিল করো। এটা করা যায় না। এটা পরিবেশ পরিমণ্ডল, প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডল, এটা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এটা যেমন আক্রান্ত হবে, সঙ্গে সঙ্গে উপজাতি অংশের মানুষ শত শত বছরের বঞ্চনার পর, বহু চেষ্টার পর যখন এই দাবিটা আদায় করলো, এটা তোমরা এক কলমের খোঁচায় বাতিল করে দিচ্ছ। আর কে বলছে বলুন তো? শুনেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে যারা উপজাতিদের মধ্যে কেঁদে কুদে বুক ভাসাচ্ছেন কুমিরের কান্নার মতো, তারা এটার বিরুদ্ধে তেমন কোনো কথাবার্তা বলছে? বুঝতে হবে এটা রেগা। এখানে যে 8 দফা দাবি, প্রথম যে দাবি, সঠিকভাবে এই দাবিটা সামনে এনেছে। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অনাহার, অর্ধাহার, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া, সেখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। মৃত পুত্রকে মা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, রাস্তাঘাট ভেঙে চলছে। আমি সেগুলিতে যাচ্ছি না। এই রেগা, এটাও এই যে ফরেস্ট রাইট অ্যাক্টের মতোই এই 66 জন এমপি বিরোধী দলের বামপন্থীরা চাপ সৃষ্টি করেছে। ন্যূনতম যে কর্মসূচি সহমতের ভিত্তিতে তৈরি করে সরকার তৈরি হয়েছে, তার মধ্যে একটা প্রভিশন ছিল গ্রামের এবং শহরের যারা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের প্রাত্যহিক একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে হবে। স্বীকার করলো, কিন্তু কার্যকরী করছে না। সেই জায়গায় চাপ সৃষ্টি করেছে। এটা নিয়ে দুমনা হচ্ছে। তখন আবার বলছে যদি এটা না করো তাহলে তো সমর্থন করা যাবে না। কিসের ভিত্তিতে তোমাকে সমর্থন করব? সমর্থন করলেন, আইনটা আনলেন, ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের একটা করে জেলা। আমাদের ত্রিপুরায় তখন এই ধলাই জেলা, বাকি এগুলি আসেনি। চাপের পর সারা ভারতবর্ষে 1-1.5 বছরের ব্যবধানে সব গ্রামের জেলাগুলি গেল। নগরের যে গরিব মানুষ, তাদেরকে এর মধ্যে তারা ঢুকালো না। কে করলো লড়াইটা? এটা বাতিল করার জন্য এই সরকার 14 সালের পর এই যখন এই আইনটা হয়, তাতে শোষক যারা সস্তায় মজুর খাটিয়ে তাদেরকে নিংড়ে নিয়ে যারা মুনাফার মানে বিত্ত বৈভব তৈরি করেন, তারা তখনই বিরোধিতা করেছিল। যেমন আপনার এফআরএর ক্ষেত্রে বিরোধিতা করেছিল, আরে এটা করলে পরে আমরা মজুরকে শেষ পর্যন্ত বাধা দিয়ে রাখতে পারিনি, কারণ আমাদের চাপ ছিল। এরা আসার পর এদের দিয়ে এই কাজটা শুরু করে। প্রথম লহমায় তখন আমাদের সরকার ছিল, দিল্লিতে পার্লামেন্টের সামনে অবস্থান হয়, সেই অবস্থানে কিন্তু ত্রিপুরা থেকে আমরাও গিয়েছিলাম। একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন, সে ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। সবাই বিস্মিত, আরে এরকম একটা অবস্থানের মধ্যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চলে এসেছেন। আমি যেমন হাসতে হাসতে দাঁড়িয়ে বলছি, কেন আপনারা বিস্মিত কেন? এই জনগণকে বাদ দিয়ে কি আমাদের ত্রিপুরার সরকারটা হয়েছে? তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেখানে বসে থাকবো ওখানে, গরমের দিনে ঠান্ডার দিনে গরম লাগে এরকম ঘরে? এটা হতে পারে? বিস্মিত হওয়ার তো কিছু নেই। এই কারণেই তো আমরা কমিউনিস্ট। এরপরে পেছন দিকে যায়। কিন্তু এখন কোথায় যাচ্ছে?
এই যে হিসেবটা দিল কমরেড রাধাচরণ, এবারকার বাজেটে যেই টাকা ত্রিপুরার জন্য ধরেছে তাতে হিসেব করলে পর 36 দিনের বেশি কাজ নাই, এবং তার বেশিরভাগ টাকাটা মন্ডলের লোকরা লুট করে নিচ্ছেন। কমরেড রাধাচরণ বলেছেন, চ্যালেঞ্জ করে এসছেন, কারা কাজ না করে টাকা নিচ্ছে, যারা কাজ করে টাকা পাচ্ছে না, চাইলে লিস্টে দিয়ে দেবো। সাহস আছে, হিম্মত আছে কারণ এই সরকারের বুক ঠুকে বলতে পারে দিনটা তালিকা দেখবো আমরা, একটা লোক নাই, ইনক্লুডিং চিফ মিনিস্টার বলছি আমি। তাহলে এটা যদি সেই লড়াইটা না হতো তাহলে এটা আসতো না। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই কয়েকটি বিষয় বললাম, যা কিছু ত্রিপুরা আজকে আপনি ভোগ করছেন বা কিছু কিছু ভারতবর্ষের অন্যান্য রাজ্য উপজাতিরা ভোগ করছেন, লড়াইয়ের ফসল। এটা মাথায় রেখে আমি যে কারণে কথাটা বলতে চাইছি, ডিফেন্সিভ অ্যাটিটিউড নেবেন না, আত্মপক্ষ সমর্থনের ভাবনা না, দয়ার দান না। প্রত্যেকটা জিনিস স্বাধীনতার আগে ভারতবর্ষে ছিল না, স্বাধীনতার পরে পরে দীর্ঘদিন ছিল না। এটা গত 20-25 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে আদায় করা হয়েছে। আপনি দেয়নি কেউ, আপনি লড়াই করে আদায় করেছেন, এটা হক আপনার। যদি ন্যায্য না হতো এরা বাধ্য হতো না এটা দিতে। কাজেই যদি মনে করেন আমাদের একটু হাত কচলি টসলে বলবো টলবো, দাক্ষিণের মতো করে দেখবে, প্রশ্ন মোটেই তা না। উল্টো আপনি অ্যাগ্রেসিভ হবেন, অফেন্সিভ হবেন, আক্রমণাত্মক দৃষ্টি মানে কিন্তু লাঠিচোড়া নিয়ে যাওয়া না। ভাবনার দিক থেকে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আন্দোলনের চরিত্রের দিক থেকে, জনগণকে সমবেত করার দিক থেকে বুক ঠুকে বলবেন, কে তোমাকে এগুলি হরণ করার অধিকার দিচ্ছে? তুমি জনবিরোধী, শত্রু, জনগণের শত্রু, বিশেষ করে উপজাতিদের শত্রু। কোনো মতে এটা আমরা হরণ করতে দেব না। আর যদি মনে করো আজকে সংখ্যার জোরে হরণ করবে, তোমার অস্তিত্ব বিপন্ন, কতদিন টিকে থাকবে, মানুষই তোমাদের ছুড়ে ফেলে দেবে। এটাই ইতিহাস। কাজে এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড নিয়ে যদি আপনি যেতে না পারেন, ভয় পাওয়ার কি আছে? আপনার কি হারাবার আছে? কি আর হারাবেন আপনি? ভয় তো ওরা পেয়েছে। না হলে পরে ফেসিস্ট সন্ত্রাস কেন? গণতন্ত্রের উপর আক্রমণ কেন? ভোট লুট করে কেন? গোপনে গোপনে ষড়যন্ত্র করে কেন? ট্রাইবেলদের বিভ্রান্ত করার জন্য এই সমস্ত সুবিধাবাদী শক্তিকে বল দেওয়া করে রাতের অন্ধকারে এই সলা পরামর্শ কেন? তাদের দুর্বলতা। জাতীয় ক্ষেত্রে জিনিস লক্ষ্য করে যাচ্ছে। কাজে আমার আপনার তো দুর্বল চিত্ততা নিয়ে আন্দোলন সংগ্রামের কথা চিন্তা করলে চলবে না। আক্রমণ আসবে, রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে। আমরা কমিউনিস্ট পার্টি করি, গণমুক্তি পরিষদ তার মূল মতাদর্শগত ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ, লেনিনবাদ। জন্মের দিন থেকে তারা বলে যাচ্ছেন। গণমুক্তি পরিষদের যে নেতৃত্ব সেদিনের, তারাই তো ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা গ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত এই কথাই তো তারা বলছেন, সেখান থেকে তার তো কোনো বিচ্যুতি হয়নি। কমরেড রাধাচরণ বলতে গিয়ে বলেছিলেন আমাদের মতাদর্শের ক্ষেত্রে আমরা একটু দুর্বলতায় ভুগছি। না, মতাদর্শের দুর্বলতা না, মতাদর্শগত বিষয়টা প্রচারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সাংগঠনিক উদ্যোগের ক্ষেত্রে, নূতন শক্তিকে সচেতন করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে, দুর্বলতা আছে। ওটা সঠিক বলেছেন। ওটা বলতে গিয়ে মানে স্পার অফ দি মুভমেন্ট বলেছেন। এটা ঘটনা, এটাই তো ভিত্তি। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা শ্রেণীহীন সুসন্মুক্ত সমাজের কথা বলছি। ত্রিপুরায় শুধু বামফ্রন্ট সরকার, এর জন্যই আমাদের কমিউনিস্টদের লড়াই মনে করলে ভুল করবেন। শুধু ত্রিপুরার একটা বামফ্রন্ট সরকার দিয়ে ত্রিপুরার এই 40 লক্ষ মানুষের জীবনের মৌলিক সমস্যার সব সমাধান আমরা করে দিতে পারবো, এটা আমরা কখনো মনে করি না। পাল্টাতে হবে জাতীয় নীতি, হটাতে হবে দিল্লির ক্ষমতায় যারা বসে আছেন জনগণের শত্রুরা। কাজেই তারা ওখানে বসে আছে সমস্ত ক্ষমতার অধিকারী, আর আমরা কমিউনিস্টরা মানুষের সংঘবদ্ধ করে তাদেরকে উৎখাত করার চেষ্টা করছি। তারা আমাদের জন্য রাস্তা ছেড়ে দেবে নাকি? এরকম ভাবনা, এরকম কল্পনা নিয়ে তো আমরা লড়াই করি না। এরকম কল্পনা নিয়ে তো ঝান্ডা আমরা হাতে নেয়নি। গণমুক্তি পরিষদ যেমন নেয়নি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও নেয়নি। নিশ্চয়ই আমাদের টিএসইউ তারা এখন এই চেতনায় সমৃদ্ধ হচ্ছেন। কাজেই ওটাতে আমাদের হারাবার কি আছে? এটা মাথায় রাখতে হবে। এই কারণে বলছি বি অফেন্সিভ। এটা মাথায় রেখে যেত। পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে, একটা জায়গায় দাঁড়িয়ে নেই। কমরেড সভাপতি মন্ডলীর পক্ষ থেকে গণমুক্তি পরিষদের এখন যিনি সভাপতি, তিনি তার প্রারম্ভিক ভাষণে উল্লেখ করার চেষ্টা করেছেন সঠিক। 23-এর নির্বাচনের ফলটা কি? এরা তো পরাস্ত হয়েছে।
সরকারে যারা আছেন তারা তো পরাস্ত। তারা 51 জায়গায় ভোট কমে তার 40 হয়েছে, তাদের বিরুদ্ধে 60 থেকে 61টা ভোট চলে গেছে। ত্রিপুরার নির্বাচনী সংগ্রামের ইতিহাসে সরকার যে তৈরি হচ্ছে বিধানসভায়, এর আগে কোন সরকার এত কম শতকরা হারে ভোটে সরকার যায়নি, সরকার যায়নি। এবং এটাও যেতে পারতো না যদি না বিশ্বাসঘাতকতা করতো ট্রাইবেল অংশের মানুষের সাথে এই নব্য তৈরি হওয়া যে সংগঠনটি। এবং তাদের সাধারণ সভ্যদের আমি দায়ী করছি না, আমরা কেউ দায়ী করি না, তাদের নেতৃত্ব তাদেরকে পরিচালিত করেছে। তারা এখন বুঝতে পারছেন, কপালে হাত দিচ্ছেন, কি সর্বনাশ হয়ে গেল, কি বলে ভোট নিল, এখন কাদেরকে সাহায্য করলো? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে এখন যারা ক্ষমতায় আছেন, তারা সবাই বুঝতে পারছেন এটা জয় না, এটা জয় না। যদি উপজাতি অংশের মানুষের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ সাধারণ আসনের মধ্যে বিভ্রান্ত করা সম্ভব না হতো, তাহলে পরে এই 14-15টা অতিরিক্ত আসন নিয়ে অল্প ভোটের ব্যবধানে আসনগুলি জিতে সরকার তৈরি করা সম্ভব হতো না। হতাশার কাজ করছে, দেখতে পাচ্ছেন কি কাজ, কোনো কাজ হচ্ছে না। এই 4 মাস হয়ে গেল, বাজেট এটা জনবিরোধী বাজেট, এর মধ্যে কিচ্ছু নাই। আমি কালকে বলবার চেষ্টা করেছিলাম, শোনাবো না, আমি আজকে বলছি না। আপনারা শুনেছেন আমাদের নেতারা বলছেন বিধানসভার ভিতর বিধানসভার বাইরে, এটা নতুন করে বলার কিছু নেই। আপনার রাজন্য শাসন থেকে শুরু করে 2017-18-তে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা ছেড়ে চলে যায়, তার যে সর্বশেষ বাজেট, তাতে কত টাকা ছিল তার আপনার ঋণ 12,900 কোটি টাকা। আর 5 বছরের ব্যবধানে তাদের ঋণ কত? 24,800 কোটি টাকা। এই 5 বছরে এই টাকা খরচ করলেন কোথায়, কি কাজ করেছেন? কোনো কাজ হয়নি ত্রিপুরা। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ কিচ্ছু হয়নি, ভেঙে চৌচির হয়ে গেছে। অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এই 7 দিন আগেও তো বিশালগড়ে মুসলিম মা 3 সন্তানের মধ্যে 1 সন্তান যখন খাওয়াতে পারছে না, বিক্রি করতে নিয়ে আসছে, দর কষাকষি করছে। একজন বলছে 40,000, সে বলছে 50,000 ছাড়া বিক্রি করবো না। ভাবতে পারেন এটা কোথায় যাচ্ছি আমরা? এরা কি করে কথা বলে, সরকারে বসে থাকে কি করে? কোনো কাজ নাই, লুণ্ঠন চলছে। এবং আপনার পুকুরের জলে বিষ মিশাচ্ছে, রাবার বাগান পুড়িয়ে দিচ্ছে, ফসল তুলতে দিচ্ছে না, দোকান খুলতে দিচ্ছে না, অটো রিক্সা চালাতে দিচ্ছে না, ছোট গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না, কন্ট্রাক্টর কাজ করতে যেতে পারছে না। আপনার প্রতিযোগিতার বাজারে কন্ট্রাক্টরের জন্য টেন্ডার ফ্লট করতে পারছে না, লুণ্ঠন চলছে। এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কারা? আমাদের মায়েরা, বোনেরা। সব তথ্য তো আসছেও না। আমরা মণিপুর নিয়ে প্রস্তাব নিয়েছি, আমাদের রাজ্যের অবস্থাটা কি চলছে, এর মধ্যে যা খবর বেরোচ্ছে তাও তো সব পত্রিকা উঠে না। ডেলি দেশাগত দেওয়ার চেষ্টা করছে, তাতেও যে সব খবর আছে এটা মনে করার কারণ নেই। এরকম একটা অরাজকতা চলছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কিন্তু মেনে নিচ্ছেন না। আপনারা লক্ষ্য করেছেন 2018 নির্বাচন আসার পরে প্রায় 1 বছর যাওয়ার পরে রাস্তা নেওয়ার ক্ষেত্রে আমাদের উদ্যোগ শুরু হয়েছিল, কারণ এটা তো অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেছে। কি হলো? কিন্তু এখনের ঘটনাটা কি হচ্ছে? 1.5-2 মাসের ব্যবধানে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এই মানুষকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নামাচ্ছেন রাস্তায় সব জায়গায়, যদি মনে করেন এটা ঠিক না। স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরা যেটা লক্ষ্য করছি সবচেয়ে বেশি মায়েরা, বোনেরা বেরোচ্ছেন, ট্রাইবেল অধ্যুষিত এলাকায় বেরোচ্ছেন। রাস্তাঘাট, জল, কল, কি হচ্ছে? রেশনে চাল নাই, ক্ষুধারণ্য নাই, অনাহার মৃত্যু, এই পরিস্থিতি চলছে। কাজেই পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, শুধু ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে। আপনারা দেখেছেন 26টা রাজনৈতিক দল বাঙ্গালুরু তারা মিটিং করেছে। 1 মাস আগে পাটনাতে করেছে, 15টা দল ছিল। 1 মাসের ব্যবধানে 26টা দল হয়েছে। তারা আবার আগস্ট মাসের 25-26 তারিখ মুম্বাইতে বসতে যাচ্ছে, চূড়ান্ত করবেন তাদের কর্মসূচি। না হলে তার কাছাকাছি যাবেন। বাঙ্গালুরুর মিটিংয়ে তারা যে সমস্ত ঘোষণাগুলি দিয়েছেন, কি স্লোগান? একটাই স্লোগান, সেটা কি? বিজেপি হটাও, 24-এর নির্বাচনে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আমরা আজকে ত্রিপুরায় যে সমস্যাগুলি ভুগছি, উপজাতি অংশের মানুষ যে সমস্যাগুলি ভুগছেন, ভারতবর্ষের রাজ্যে রাজ্যে বিজেপি হোক, অবিজি হোক, 1-2টা রাজ্য বাদ দিলে পর এই সমস্যাই ভুগছেন। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তার আয় নাই, উপার্জন নাই, বেকারি বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, লকআউট হচ্ছে, লে অফ হচ্ছে,
আপনার নিয়মিত আপনার সেখানে নিয়োগ নেই, আর্মির মধ্যে পর্যন্ত তারা এই সমস্ত কাণ্ড কারখানা করার চেষ্টা করছে। বিস্তৃত বলার সুযোগ নাই, শিক্ষা শেষ করে দিচ্ছে। আমাদের ছাত্র নেতা টিএসইউ খুব সুন্দরভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করেছেন, আমি এটা বলে সময় নিতে চাইছি না, সর্বনাশ করে দিয়েছে। কাজে এই যে পরিস্থিতি, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব মিলিয়ে এই নেতৃত্ব বাঙালির মিটিংয়ের পর বলেছেন শুধু উৎখাত করার সরকারে যাওয়া না, মূল লক্ষ্য হচ্ছে এটা বিকল্প নূতন ভারত তৈরি করা। এবং এটা করতে গেলে পরে উপজাতি, অনুপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের মুখ করতে হবে। এর জন্য আমরা নাম নিয়েছি ইন্ডিয়া। মাথা খারাপ হয়ে গেছে প্রধানমন্ত্রী। একই দিনে দিল্লিতে সেই পাঁচতারা হোটেলে সারা ভারতবর্ষ থেকে লোক ডেকে নিয়ে মিটিং করলেন। আমাদের ত্রিপুরাতেও একজনকে নিয়ে গেলেন যারা 18 নির্বাচনে সেখানে ভূমিকা নিয়েছেন, এখন তারা প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এরা এখন 38 দলের মধ্যে একটা দল। আমি তাদেরকে ছোট করে দিচ্ছি না, খাটো করে দিচ্ছি না, আমি উল্লেখ করলাম বুঝার জন্য যে বিজেপির অবস্থাটা কোথায় গেছে আবার বুঝবার চেষ্টা করুন, এটা বুঝার চেষ্টা করুন। ফলে এই জায়গায় পার্লামেন্টে যাওয়ার সাহস দেখাচ্ছেন না প্রধানমন্ত্রী। মণিপুর জ্বলছে 3 মাস যাবৎ। কি ব্যাপার এটা? গোমরটা কি? বোতল থেকে দৈত্য বের করেছেন, এখন ঢুকাতে পারছেন না, জবাবটা কি দেবেন? শেষ পর্যন্ত বিরোধী দল নো কনফিডেন্স মোশন এসেছে। আমি জানি না এই ভদ্রলোকের পক্ষে সব জিনিস সম্ভব। কালকে যখন আপনার পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রী তখন গুজরাটে যাচ্ছেন এয়ারপোর্ট উদ্বোধন করার জন্য। গণতন্ত্রের প্রতি তার যে মানে উদাসীনতা, উপেক্ষা বিরোধীদের প্রতি, সংসদের প্রতি, এটা তো এর মধ্যে দিয়ে প্রমাণিত। তিনি নিজেকে ভাবেনটা কি? তিনি মানুষকে মানুষ বলেই মনে করেন না, দলকে দল বলেই মনে করেন না। তার দলের লোকদের তিনি কি মনে করবেন না করবেন তার ব্যাপার, এটা আমাদের মাথায় ঘামানো দরকার নেই। পার্লামেন্ট, সংসদ, আমাদের সংবিধান, দেশের গণতন্ত্র, কি হচ্ছে এটা? কাশ্মীরকে তো শেষ করেছে, কিন্তু কাশ্মীরের মানুষ মাটি ছাড়ছেন না, ভয় পাচ্ছে ভুটে যেতে। এখন মণিপুরটাকে ধরেছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। পাশাপাশি দেখছেন 2-3টা রাজ্যের মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে। কি চলছে এটা? কে দায়ী এর জন্য? কি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরশুদিন তারপরে বলতে পারলেন আপনারা যে যাই বলুন আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছি না? এই কথা বলার সাহস তার কোত্থেকে আসে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মানে প্রশ্রয় ছাড়া তিনি বলতে পারেন? এদের যখন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের দৌলতেই তো সেখানে দাঙ্গা হলো, সংখ্যালঘুরা আক্রান্ত হলেন, বুকচার্ড হলেন। এখন চলছে মণিপুরের মধ্যে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ সব দেখছেন, ছেড়ে দেবেন না। এবং এই যে নেতৃত্ব একটা জায়গায় এসছে, এটা নিচের তলার গরম হচ্ছে। কড়াইয়ের তেল গরম হয় নিচে আগুন জ্বললে, তারপরে যদি কড়াইতে আপনি মাছ দেন, এটা ভাজাটা ভাজা হবে, না হলে কিন্তু হবে না। কাজে এই যে নেতৃত্ব, তার যে সাধারণ সমর্থক সবাই না হলো, বরং সে চাপ সৃষ্টি করছে তার নেতৃত্বের উপর। এক হও, সর্বনাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে 24-এর নির্বাচনে যদি তারা কোনো কারণে আসতে পারে। এই জায়গায় কিন্তু তারা যাচ্ছেন। কাজে দেশের যে লড়াইটা, আপনি এখানে যে লড়াই করছেন, এই যে 8 দফা দাবি, এই লড়াই, এই দাবি সংগ্রাম, দেশের যে বিজেপি হটানোর যে লড়াইটা, এর থেকে আলাদা না। এরা দিল্লির ক্ষমতায় থাকবে, তার দৌলতে এখানে সরকার থাকবে, আর তারপর আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। বেকারদের চাকরি থেকে শুরু করে জন্মের পর থেকে জন্মগত যে অধিকার, শিক্ষা, উপজাতিদের যে অধিকার, সেগুলো ঠিকভাবে রক্ষিত হবে। এই ধারণা নিয়ে যদি আমরা যাই তাহলে ভুল করব। কাজেই এই পরিবর্তন জাতীয় স্তরে আসছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আসছে, এই দেশের হাওয়া এখানে আসছে। আমরা যদি একে ঠিকভাবে কাজে লাগিয়ে এই যে কর্মসূচি উপস্থিত হলো, তাকে যদি রূপায়ণ করার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করি, আন্তরিকতা নিয়ে, এখানকার যে আন্দোলন রাজ্য ছোট হতে পারে, এখনো ত্রিপুরার দিকে মানুষ তাকিয়ে থাকে। গত নির্বাচনেও তাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, বোধহয় এদেরকে উৎখাত করতে পারবে। এখন তারা যখন শুনলেন, তারা নিজেরা অবাক হয়েছেন কিভাবে এই বিশ্বাসঘাতকতা হতে পারলো। এখনো তারা ত্রিপুরার দিকে কিন্তু নজর রাখেন। তাই আপনাদের কাছে আমি আবেদন করব, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মানে শক্তিশালী যে অংশ, মেরুদণ্ড আমি বলবো, উপজাতি জনগণ, তার যে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা হচ্ছেন নেতৃত্ব। সেই জায়গায় এই নেতৃত্বে
সামনের দিনে এই যে কর্মসূচিগুলি রূপায়ণ করার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন। এটা ত্রিপুরাকে যেমন নতুন করে উদ্দীপিত করার ক্ষেত্রে ভূমিকা নেবে, এরা যারা ভীত সন্ত্রস্ত অধিকার হরণ করে আপনাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করছে, তাদেরকে আপনি কুণ্ঠাসা করতে পারবেন। সারা দেশে যে লড়াইটা, এই লড়াইটাকে উদ্দীপিত করার ক্ষেত্রে আপনার এই ভূমিকা কিন্তু ভূমিকা নেবে। কাজেই এই ভাবনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই কনভেনশনের আয়োজনের জন্য উত্তর গুজরাটের আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে, আমাকে কথা বলার জন্য আপনারা ডেকেছেন, কথা বলার সুযোগ দিলেন, আমি বললাম, আপনারা শুনলেন, তাতে আমি অনুপ্রাণিত বোধ করছি। আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার নেবেন। যত buku समोबो हामबाया पारो आं गोबां कक थागला उत्तर महाराष्ट्र किरुवाय आगे आं उत्तर महाराष्ट्र फाइप्रो जेदिन एस्कॉट मानि आगा सरी हामियानि जाय थायो कारण ओरो सीपीएम नि बिरुद्धे खाइगाय दीपक नरजतन मुखाबो अनेक बड़ दोसा कमाका दोसाई कमाका आनी बयस खूब कम आपराय नरगानु बुद्री एमएलए काम रोका पुलिस रोगो भाई नरेल देवर बारो कॉकलान है आनी बकरक सागा बुसुक विपद थाइजाओ एलाकाओ हजार हजार बरफ नखर लायै सारमन बिचार फ्लाइमार नहीं आं अनेक वाना खावानामान परेबो जनगण बाय नगरै बिराट आंदोलन खाई एसएमडी द्वारा संशोधन को आकार को बुझुदों नरेल देवरबानी दी दोसा जमालाई का थंगे 2-3 मास आगे आओ तो आज दिनों कविता थंगे क्या बात किंतु तीन महारानी पूरा फाइल मुबानी दुदान खाए मुतिके मुत 2-4 संलाई मुतिके मीटिंग खाई बनी बुझो टिक हिसाब ले है क्या तार मैंने दिन का हमू खाए आगे एक्सपोर्ट करी के मैंने जो फायदा क्या ताऊं 2-4 संगीचे से मीटिंग खाई मंगा तार मैंने टिप्रा सारो निबो खाओ थानसानी जुआर खाईगा खातिन सिनी बुकु कोनियार थाओ दिने कॉक पाई जाबो फानबाक सके तोंगे यांगबार वांसु तोरा बाइकी बुरी फानबे चलान फानबाक सके बाइके बोखे कॉक कुताई प्लांटेगा फानबाक सके तोंगे दिने अब बुरी भी चला फानबाक सके तोंगे मनो ना खातिन सिनी ताकू कमल को लई समाएगा फान सोदोंगे मान नहीं दिने और कौन और सोचा विपद आपदो तामो बुरे तामो तुला संजोतरो तांगुरी मा खावई नखर नाई मा कब खावई मरो अनेक बड़ यूट्यूब नाई बखाब देल जागो आं सिउ फातिमा बर आसुगै नायखा बरबो अम्पी विधानसभा केंद्रओ 13 परिवार टिप्रामो थाया करे बीजेपी वो हम बीजेपी निश्चय नहीं कोनो काम करे है बीजेपी एमन पार्टी जाना त्रिपुरा हो आंगागी तारे तो सादी बुझोनो नुगो वाक बहान ताबुक से बोनी हुई बोगो तुम काले पंगारो को थांगले सार देगी जा रीन अंबानो कलाई आबो खुलुबे दलो है आवुना खुलुबो है कारण ताम वाक बहान दामु खाइছে आगे ना हाई যদি রিখাই 1.5 কেজি চাই মানলে অনেক বড় করতে নাই কাইসা গাইলেই পারলা পারলে না পারতা ওয়াক নাই আগে ওয়াক বহান বাগো যে নাংসা রহাইছে তাই মানে খিবি দিও অনেক ভিখারি ভাই আপন তুমি চালাই জন্য বলবো ও বিজেপি পার্টি নিবামকে অবস্থান থাকাইছে জনে জনে দলে দলে টিপ্রামতান সবাই মেয়ে বড় ও চিনি আরে বতোগা বেশি সুবিধা है
Ani age kok thalero maiko kongra itha baik langka tangan ro phajre kok lei ya par to সংগঠন কাম তামুকা বিজেপি নো অবস্থা কাহামিয়া বিজেপি বিধানসভা ইলেকশন নিয়ে আগে কমখে কবার কত প্রক্রিয়া তো মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী থাকো শহর 300 পরিবার আর 400 পরিবার যোগদান খাইটা সরকার দুখান চলে যাই তো বাটাকলাই দাম বন্ধ ছিড়ি যাইতে নাইবা বুট বাক্স যখন ফুকাইকা মাত্র 100 জন বরফ 39% বরফে বিজেপি নো বুট বিজেপি নিয়ে এগেইনস্ট তাবুক 130 জন বরফ নামা কাছুই তো বরফ ছিয়া গোটা আগবাইতে ও কল্যাণপুর যদি সিপিএম এর মনিহার নি খেতারো দুইটা ট্রাক গাড়ি মনিহার ও কাইসা চালক ট্রাক পাগড়ি সরজা দেবো আয়ন মনিন্দ্রদার তোমরা দেবো কাইসা ট্রাক গাড়ি রিজার্ভ কোক সবাই তো হয় তোমার ট্রাক এইদিকে নাও আমাদের পিনাকি দাস চৌধুরী বয়সে বাইক ট্রিপ লাইট হানা মনিহার ভাই যদি মনিন্দ্রদার যদি কোক সবাই মান খায় পিনাকি বাইক বই থাইকাবো তার কারণ কুকে আরন দমলাই হল এইভাবে সারা ত্রিপুরাও বিজেপি কোন রকম 32টা সিট ম্যানেজ হয়ে গেছে আর 32 সিটি সিংহ খরচ মুখ্যমন্ত্রী মায়াকে রিজাইন দিয়ে খাই জানতো আমি আবার তেইব মন্ত্রী মায়া ওয়াসি হুলাই দেবো আন্দাই গানা আসবে খরচা বরফ খাবো মরজন মুসু করা আসক্ত করবে আরে তার মানক নবরং হামদে গেদন হি আমার যত্ন মুসু গাইছে মরক আগিন চিনি খাইয়া চুন আগিন চিনি খাই নাই আর ওয়াসাও বিজেপি অনেক এমএলএ সপ্তাহ 3 বার যদি সূচি জর্দা গিয়া খায় ইংলিশ মারি আইছে আর ওর যে দিল আগর তোলার প্রার্থন জানাই হারে হাসপাতাল সূচি জর্দার মেয়েকা আইন টাকা থানি জর্দা নিয়ে আইছে বিজেপি সরকার 31টা 28টা ফাইনাতেই বেশি দিন করে আইছে ওয়ানালাই যাবো আমন বাগে বুমাগ্রা শিল কখনোই আপে খাও চালাই ফাইদে সমতন খাও আংলাই নামাইজান ফাইদে বিজেপি কোনদিন নামাইজান কক সারে গিয়া থাকলে কারণ ত্রিপুরাও আগামী 5 বছর মোদী যদি সরকার চালু গান গায় ত্রিপুরা মতা ছাড়া কেবল সরকার চালু হয়ে যায় সবে খাবা ত্রিপুরা মতা নাঙ্গে ত্রিপুরা মতা সম হয় কারাই মাংস সম তো করো সম দিকে দিকে মাংস কোনদিন ফলকে আইছে আবন বাগাই বোবাগ্রা সব খানসা রহ 2 মাস খানসা তো নিনর এমন কগলাই তো দিল্লি সরকার ভাই অরম সরকার কো পছন্দ হইছে অরম সরকার তো সাত বনাইয়া সাম বনাইয়া কোক সলেন দিল্লি ভাই হইছে মোদি আসুক তো অমিত শাহ আসুক তো বোবাগ্রাম নেতৃত্বে ত্রিপুরার কে হামক্রাই ত্রিপুরায় জৌওয়াতি ওয়াই ফাইলে তাকুর গরম নাসিনি তো নাই অরতে এমপি তো আং হাইও বেশি লগ যায় সব চিন্তা মানে মাই জাফার তোর লেন বিটি দি তো আং অনেক দিন মানু ও এমপি নবা বই ত্রিপুরাসানি হামক্রাই বাগে সামুদানি হিন রহমাবা Boba tamba microphone boba gran kutubi land dong dong kamu. Boba gran challenge kayo. Haidi purbo Tripura south tonga में कुछ आप हाइदी. आगा एक दिन मास वारे बुका अब बुका आगे. ओ बुका बोशिया. वो एक्जोन एमपी. बिनी एमपी तोंगपुरनो एजेंसी को Tripura को तबिन केंद्र की दिखाई.
তাকলাই বিধানসভা বয়েমটি দঙ্গা পড়েব টি প্রামখানি এমএলএ নন্দিতা দেববর্মা জি আঙ্গানো আছে আর আমি খাও বুবাগ্রা নাঙ্গিয়া চিনি অরণি যোগ পরিফলাই চাই খরচা পার্লামেন্ট তো দাঁড়িব আইএমপি 1 লাখ দুটাই মেসেন জাঙ্গাই বহাই বস বুবাগ্রাম চ্যালেঞ্জ দিত তাঙ্গি বাবু নরগাগি আঙ্গো নরঞ্জয় রবন মুখনা আটকা রঙ্গ মনাই রঙ্গ হয়তো জাঙ্গা চট ই প্রাসঙ্গ কম লাগিত বরং সব রং তুইতে খুব সারি সারি কাকা হিন্দে কাকা 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 আমার কাকা ছাড়া তেরে গিয়া বুয়াই হিন্দিকে হিন্দাই কাকা থাকবো কাকা মামা থাকবো কাকা বুয়াই জি থাকবো কাকা আপনার কোনটা কাকা নু তারাও ফেরত জায়গায় আর মালিকও বুকেই কাকা আমি শুরু হয়েছে তাহলে খুব সারা নিয়ে অমরক বিজেপি জাঙ্গা চর্চা ওয়ানসারের জাঙ্গা চর্চা ওএমপি আইকে সিপিএম জাঙ্গা চর্চা তাহলে বিজেপি জাঙ্গা চর্চা ওর জাঙ্গা ও চর্চা যদি বুয়াগ্রাম বিরুদ্ধে মাথাও সাম সারিবা বুঝতে পারব যদি ওর এমপি মাইচাই দোকান গায় মনাই জানা বিশিং তোমায় কুন্ডে কাকানুন্ডে পূজা হইতে যে বরং নিজেছে জানা বিশিঙ্গ বলে তীব্রাসার ফিয়ম নেই তীব্রাসার ফিয়ম মানে একমাত্র মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য বখান জানান সাঁতারও দিয়েই তো লোক মুখ নাইতে উত্তর মহারানী পুরী হবে দিল্লিও হবে লন্ডনও থাঙ্গি তীব্রাসারও সম্পর্কে থাং জায়গা এবং তিনি লন্ডন এমপির পর্যন্ত তীব্রাসারও ববিয়া লোক লাইত বড় শিবাই নों एमपि थाइजा करते थाइबागा पार्लामेंट गोगोरा गामरो बथाङै दिल्ली थां जायो एडिसिन रांदार हदे आं बनो सोंनान मुजुङो एडिसिनो रां बाजाक आबो निम्ननि रांया आगामी दिन चुक्तिनाय केंद्र सरकार बाय वाथै वानाय रां एडिसिवा हैते आब्रुनो मतो प्रश्न खाइनाय तेई माथा तो है आबो एमपिया आजिओ अनिल कापुरनि नायक सिनेमानि हाय 5 मास 6 मास मंद्रिंला खाय फाइके नय जाबाय साबाय गादाव आं एडिसिनि बुफा हारि एडिसिबा आगि सीएम निखनाव ईएम निखनाव मोटे कैसा बोरन पुस्ट आदाय दिगे एडिसिनि बुफा नाइबा राम भद्र दमाति आबो ताई सादाय दंबायते जे ख्रिस्टान नै लोक एसटी बादिन थांनाय एसटी सार्टिफिकेट मान मांगला आं राम भद्र दमातियानो तिनि सारा मुजुङो ख्रिस्टान खायनो जुदि एसटी बादिन थांगाय त्रिपुरान बिजेपि सरकार बाय थांनाय एकदम बाय थांनाय बायखाय बिगान देबरमान ख्रिस्टान एसटी बादिन थांनाय एसटी सीटों बुझाई एमएलए दिन एमएलए पाइनाय शुक्ला चरण नोआतिया एसटी सीटों बुझाई मंत्रीजा एसटी बादिन थांनाय बिरबो मंत्री शेष तारपरे दङ प्रमुखरियान बड़ ख्रिस्टान बिरबो एसटी बादिन थांगाय बड़ दिन एमएलए ट्रेनिंगनाय 31টা एमएलए থেকে 3 জন एमएलए বাদ থাকায় মাত্র 28 জন জমায় বিজেপি সরকার তো অন্য তাও আনসারও 3 বছর টাকা नोंहाबो थाना नागे वाल कुबी थाना दंमोन निजे सरकारिखौ थाकबोला एमनबाबो नों गुबां दानखा गुबां थाखा थिंख्लयसो रुवाबाय गुबां लेंबाय दान गुबां যখন করে করে পুরোপুরি কই লাগবে এই হলো রামপদ জমা আর বড় লোক বুইতো ফারিকো বাই চিনি চিরিগই দো তাগু কে গুবুচং নরো সানান মুতুমো जों थांनाय বিধানসভা आईएमसी देवबर्मा आईपीएफटी एमएलए नो चुंबुका कई पुराई वाही के विधानसभा बुझबाय तोतरा बुझले खेर खेर तागलाय राम भद्र दमातियान कुन फुमान मुखाय जोंखै पक सबाय दङ ताने नमनजय दैगरै दानि उजान मैदानो दैगरै आयन बगे खुवाजा कई फुई दंलाय ती प्रासन बागि बम कुनो इंटरेस्ट गरै ती प्रॉब्लम छने
IPFT রোগার্জন MLA থাইকা ত্রিপুরালেন নিকট বিধানসভা থান থাইয়া তিনি তাকে কমলনি কক ত্রিপুরা সেনা এবং দিন আরো সময় দামে তেমন ঠিক রাখে ভূমিকা হয়ে কাকা কাই সারা কাকা কাইয়া এনটি ফরমাশন খোলাই যায় মিউজিক বাই দেখনা তবে ভূমিকা হবো করিকা তিনি ইয়ং এনটি ঠিক আছে কিন্তু আমার ঘটনা ত্রিপুরালেন দাবি কি সময় লাংটা পর্যন্ত নুকলাই মালাই নিয়ে জাবরা কান্নি মার খাইছে আরো জাবরা সেবাই মার খাইছে ত্রিপুরালেন মানান বাজে বসার শিখলেন বুবা পর্যন্ত সুফ্রন খিদারে আরো বর্মরাও আমার কাছুগা ত্রিপুরালেন নিকটখানি বিধানসভা থাকা খাইয়া আর ত্রিপুরা মখানা একটা পার্টি দল তিনি 13 জন MLA থাকা গ্রেটার ত্রিপুরালেন চার হিম্মত সংখ্যায় মানিক সাহা রতনলাল নাথ ফাইনের সঙ্গে ডিসকাস খাইতে ওয়াই যিনি গ্রেটার ত্রিপুরালেন মানিক সাহা তিনি মকল নাসিক রাগিয়া মখান তালাই ছিল নাসিক রাগিয়া ককরাই তারহুর অরণ মন্ত্রী রক্ষময় গ্রেটার ত্রিপুরালেন কক ছায়া পালো দিল্লি থেকে কাপেরিছেন গ্রেটার ত্রিপুরালেন কক সবাই দৌড়াল করে এই মাত্র মিটিং নাই মিটিং ও ছুটিং মানো ত্রিপুরাসনে হামারি ভাই মানো তিনি ত্রিপুরা মখা ছাড়া বড় পার্টি ত্রিপুরাসন উপরে কক ছাড়াই দল কাইসা বড় কক ছায় ত্রিপুরাসন রেট খাই যাবো আগরতলা তিনি যুবক লোক রি দোকানো যখন থামো সামুন দামো বেতন সামনান সামনে কাম তুই খুঁড়ো যায় রড বই বুঝানো নক ডুবো আর ঘটনা তিনি সারা ত্রিপুরায় জো পাই দিন বাড়িতে ওয়ানসার বসাও নরক পাইছেন সেই কংমালিয়া কারণ নরমি নাহারমুখ জুদা তিন নাহারমুখ জুদা নরক পাই তিনি কোনো শত্রু করে তিনি জায়গা তিনি কোক তিনি চাতায় সংখ্যায় যত নর বাগি লিখা তারপরেও তিনি ফিকুন তিনি নর রড ঘুমান জায়গা থাকা মান দিয়া নর জড়ি থাকা বালতিনান বাগিছে তিনি গ্রেটার ত্রিপুরালেন নাঙ্গো आ कोगलो सुनती चेली मा सनाई था मोरी भूको तो नाम था तम खैजे का लोग मुख नहीं थे आसी जून डांगारी कोक दाने और उन तोड़गिला तोड़ी लोगो सीधा कुंडो रोगा की चीजें बेचला नहीं पड़ता बहुत तो तीन बॉयज की बातें स्लाउगा बहुत नरो अनेक चीजें बाबुलो चिंगाई तो मैं एकदम सच्चो पुस्तक राम बरो तुलसी को उत्तर महारानी पूर्णी उत्तर गिला तोड़ी দক্ষিণ গিলা তলিম বড় বড় শরণার্থী খাড়ি বাধা পাত্রায় তুমি যারাই যারাই তুমি মুখা শরণার্থী কেমনি পুলিশ ভাই রমকান যাও তুলাসীগঞ্জ বাজারও তুই খানি বুয় আদা মরাবে তুই যাগো আদিম কবিতা সঙ্গে আগরতলা সেন্ট্রাল জেল চাগলিয়া ত্রিপ্রাসার রমজান মানি আগর সেন্ট্রাল জেল বুকাই দোকানি জায়গা জড়িতা তাপুর যারাই রোগা মুখিয়া পাইছে খনায় কোনো রোগা করতো আর সেন্ট্রাল জেলো তোরাঙ্গি সারাদিন পুলিশ রোগে কাফাই পুজার মানে আই ইতিহাস কো কবিতা সঙ্গে আমতি দিন ত্রিপুরায় জোতা খাইতো আমন বাড়ি তিনি গ্রেটার ত্রিপুরালেন তিনি মণিপুর মুখ না খড়গপুর পরিণ ফার্ম টঙ্কায় পুলিশ টঙ্কায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী টঙ্কায় কাইসা তো ফাতে কাইসা তো ভালো ভাইকে নির্যাতন খাইল মুখ নাইছে আর খড়গপুর বলি রগ্ন তামর তার খাইকা বড় সারা পৃথিবী তিনি খরাং মাটি খাইছে আমকা বিজেপি আমকা শত্রু আর শত্রু কম বলছেন উল্টু মার খাইলে এই কাইসা কিরিমা চিন্তা তো এই বক্তার বড় মেনশন খাইয়া আর খাইয়া সুযোগ গাই ইউনিফর্ম সিভিল কোড তাও খানাই বিজেপির বক্তৃতারও সারা দেশ ইউনিফর্ম সিভিল কোড মানলাই তো আবার হাই বড় অরণি সাবজুরাল চেয়ারম্যান হাই বড় বড় সীমানো কিন্তু যারা তিনি ক্লাস 5-6 পড়ে যাক বড় বড় ক্লাস 8-9 পড়ে যাক তা খুব আর বহুত বড় ইউনিফর্ম সিভিল কোড বুঝিগলা আগে গণমুক্তি পরিষদ খাইব্রুগ তিন বড় বাইকে ঠক দেখাবা উদ্বাসনের পুনর্বাসন দিতে হবে বাংলা কোড বুঝি আইতে বাংলা কোড বুঝি গেবা উদ্বাসনের পুনর্বাসন দিতে হবে গেবা নং মান খাই নং নদী নাই দেশি মা তো
দিতে হবে সরকার সাফ পুনর্বাসন রিজার্ভ খাইছে তাবুন বিপ্রাসুরা উঠায় বেশি মায়া ফল আমিও কিছু বাংলা জানি এই নির্বাচ থানার রুবাইছে আজ ওরা তো রঙিয়ে আছে ইয়ার লাইন গরম মাখা বলছিল শুনছে বুঝি আছে ফানা দিতে হবে দিতে হবে সারা ত্রিপুরাজ্য পুনর্বাসন জমাল বুঝি বোঝা সুকুন সেবাই গাইছে সঙ্গে তোমরা যাওয়া চাইছে ও ইউনিফর্ম সিভিল কোড বাহাইল ইউনিফর্ম সিভিল কোডও খাও কেবল মানসাইয়া কেবল ত্রিপ্রাসাইয়া কেবল ফুরুক লিয়া দেশ একটা এক যতন সমান ক্ষমতার নাই অর্থাৎ এসপি তরিকা নন এসপি নিজের নখ মার্গারিগুলা বিপিএল দংলা কেপিএল দংলা সারা দেশ বড় সমান জানাই তিনি যে ধাদিন কাকু কমল চিলিগি বসাকা ফার্ম সদন লাইনে নখ মায়া খাইছেন আন্দোলন খাইনাই আন্দোলন খাইনা তিন জায়গা বাংলা ইউনিফর্ম সিভিল কোড খাইছে গায়ে ওয়ানসা ত্রিপ্রাসার সমান বিহারি ত্রিপ্রাসার সমান পাঞ্জাবি ত্রিপ্রাসার সমান জানায় আর তিনি এসপি ফ্যাসিলিটিস তো চালান লাগে তিনি বিজেপি ইউনিফর্ম সিভিল কোড তোমরা নাই মণিপুর দেব সারা দেশের সবার নাই চেঙ্গাই যারা এসসি ওবিসি মাইনরিটি মুসলিম সমস্ত বর্গ মিলি সারা দেশ বিরাট সবার নাই তা পুরো ধরো কবি থাকে না সিএবি মুভমেন্ট পুরো বোমাগ্রাহর থাইকা সিএবি মুভমেন্ট তামিলবাগী খাপুরো বাংলাদেশ কি বরফ ফাইনাই রক্ত অর জাগারি মামলা আবারও সিএবি আর সিএবি নি বিরুদ্ধে অপূর্ব আন্দোলন মা খাইকা তিনি হাত তিনি বসঙ্গী তংথাই চাথাই সেকদান বাগি বড় সব সময় চেষ্টায় পাই জমাই গণমাতাও ফাইনাই চলা ফাইনাই দিন তিনি বাকি তেও ক্রাকেন মানুষ কিন্তু উপবাগ্রা চাই তোকেই দঙ্গ কক সালাই দঙ্গ ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শুনো সাও एक महीना 2 महीना टाइम दे दो ती प्रार्थना बगे हमारी संतु बुनानदारी प्रतिश्रुतिबद्ध আর তিনর মাইকো তুতাই সাও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোগ্রিমানি মতো কুমাগ্রাম কোগ্রিমান মতো যদি এই প্রাসাদ ক্ষমতা ইয়াফার থেকে যায় ত্রিপুরা হর্স নাই নর্থ ইস্ট হর্স নাই जोंना तो लागायছে जों कुकिया जों कुकिनि ताकं भुगायছে কুকিরক ভাই কি প্রাসাদ ফেরো মাইতি রোগ ভাই কুকিরক মিলাই মাতা চলে তিনি বরফ তিনি লন্ডন পর্যন্ত খান শ্রমিকা দিল্লি পুনে বেঙ্গালোর সারা পৃথিবীও তিনি কি প্রাসাদ যত জায়গায় আর মুখ্যসঙ্গই এই প্রাসাদ জাতিবাগী সানানবাগী তিনি থাঙ্গি শ্রমিকা তাকু উত্তর মহারানীপুর বড় রণ তার তখন কেমন বুকা হয়ে বড় তিনি সোশ্যাল মিডিয়া বাই কানেক্টেড থেকে থাকা সারা ত্রিপুরা পুরো ঘটনা অঙ্কায় 1 সেকেন্ড বিশিং উত্তর মহারানীপুর চিন্তারের তিনি ইউটিউব বিশিং তিনি নাইমান খাইছে जों थामसामा दंनाय जों थामसा दंखादों अंकाय आगामी दिन चीनी हाउ चीनी क्षमता से किबिली फाइनाय बुबाग्रानि नेतृत्वे अनेक बड़ थाव 50% आसनबा ओंखायनो निं गुना बुद्धिबो दं उन्ना जों दंखाबलायसे बाहायनाय वानसा बोले 70 जन टिब्रासा बोले 30 जन আরে 30 জন টিপ্রাসা খরচা হইল কাইসা কেন নাই দা বড়কে 3 জন নাই নাই তেনে খরচা নাই নাই সিকিম যদি সিকিমি শ্রম বিভাগে 22টা সিট রিজার্ভ করবে আর বড় মাত্র 18% বরং লাগে 40টা বিধানসভা কেন্দ্র যদি 22টা রিজার্ভ মান উঠায় যিনি মহা 30টা সংচিন্তানি রিজার্ভ বঙ্গনো আবু কুবাগ্রাম নেতৃত্বে নরেন্দ্র নাই করে বিজেপি কোনো ভাই কেম লোক নাই রাংদে লোক নাই রাঙ্গদা চুনছাই নাই দেইনি পত্রিকা খুলকাই নব তিপ্রামো খানি 5 জনের মিশি ফাইল বুমু সাদিনকাই সেই সাইমে আছে তিপ্রামো খানি 5 জনের আই বুমু পর্যন্ত ভাইয়া অনিমেল দেববর্মা দল বলতেই বিজেপি হামলায় আমি বিজেপিকে বলছি
ha tolun jangano olive deborma BJP hibodoro thangura kete ha tolun marko bailelo nuani tija wati waman lawano romri tolunle record khaina to olive deborma logo singa program ba BJP olive deborma thangura omo guarantee dai এইভাবে তিনি বড় বড় বোঝাবেন না চেষ্টা খাইও কিন্তু মহারাজা উপভাঙ্গ ফলখাদি হিন্দন প্রো শ্রীরাম মাহান্তি যারা ভূমিকা কিন্তু খবরদার করো উপভাঙ্গের বিস্তারটা খাইতাম আগুনো তা নেন তাদের তলা ও কুবই ফাইলে কিতা বুবা জানো কুবাঙ্গে নেগলাম আমি তা খাই যাইছে একদম ফল খাদনা ধরা থান শ্রমিকা কোম্পানিদের কি প্রাসাদ খান্দা দৌড়ে আর কোথায় মহারাজা খাদি কি প্রাসাদ চাই খাই যাইছে আমাদের বেশি করে আমি তোমার কোন খাইয়া ছয়টা বাড়িটা বড়ি রবর তমিও ওয়াক ইমান খরাং খানা দাও হাতিং বড়ি খরচা আই খাইলো তার বিনা ওয়াক আদা দিকে আবু ওয়াক খুঁজাই বখনাও আর তোমরা কেতু নেতু টিটু আবু খাই দো বড় নরনাং বিস্তার খায়াবন বাদে উত্তর মারনি পূর্ণি চিনি যারা বুয়া দিনাই টি ব্রাহ্মণানি তাকু চংমা খাও জীবন খিলিং খিলিং জনসভা খেলে বুড়ি ওয়াক চরনাম দলি নম ফাইন দেতে যায় সাল দঞ্জালি নো তুমি গন্ডা খাইছে বক্তৃতারি মানানি আ পরিবেশ টিমা খেলে যায় বেলাই বেলাই যখন বেলাই হামবাই টি ব্রাহ্মণ ফাইজ বছর গোলান যায় পাতি তীব্রমুখা পাতি রাজধানী কোন পাহাড়ি বাঙালি গ্রহ রাজধানী কোন ধর্ম গ্রহ রাজা খ্রিস্টান নব মানিও রাজা হিন্দু নিব মানিও রাজা তিনি মসজিদ নব মানিও তিনি রাজা বুদ্ধ মন্দির স্নান বুদ্ধ রণ বুদ্ধ ধর্ম রণ তিনি মহারাজারাও তিনি খ্রিস্টান রণ মসজিদ স্নান আগরতলা তিনি মসজিদ গেতুমিয়া মসজিদ থেকে শুরু করে হিন্দু রণ বুদ্ধ মন্দির মাতৃ মন্দির স্নান আবার তিনি ত্রিপুরা রাজধানী রাজধানী ইতিহাস আবার তিনি ত্রিপুরা রাজধানী রাজধানীতে স্মৃতি এবং বিজেপি হাইকে সাম্প্রদায়িক হইয়া বিজেপি হাই খাই কোন একটা জাতি দলীয় ভারতীয় জনতা পার্টি সরকার হাই খাই খ্রিস্টান এসটি পার্টি এসটি খ্রিস্টান সম্প্রদায় তোনের খ্রিস্টান তোনের ধর্ম অবলম্বন খানের খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান এসটি পার্টির খাইনি খাইয়া যত এসটি যত তীব্রতা যত বুদ্ধ খ্রিস্টান আল্লাহ যত তুমি এক লোকের চঙ্গাই রাজধানী পার্টি ব্রড মাইন্ড পার্টি তীব্রা মুখা পার্টি হাই খাই চিকন পার্টি হাই খাইছে নির্লভ পার্টি হাই খাই সম্প্রদায় পার্টি করো বরং ধর্মবাই রাজনীতি খাইও তিনি শ্রীরাম রাজনীতি খাইও নরেন্দ্র মোদী জন্মের আগে আজকে আমাদের হিন্দুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে নরেন্দ্র মোদী জন্মের আগে অমিত শাহ জন্মের আগে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের হিন্দুরা বাস করে আমরা ধর্ম পালন করে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন যারা তরুণরা আছেন আজকে গত নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে ভারত সরকার ক্ষমতা আসার পর আমরা দেখলাম দিনের পর দিন রাতের পর রাত আজকে ধর্ম নিয়ে বিভাজন ভাষা নিয়ে বিভাজন জাতি নিয়ে বিভাজন লেন নিয়ে বিভাজন এইভাবে চলছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে কাজে যারা ভাই মানুষ তিনি যারা তহপুরক থামেরও তিনি যারা তীব্র ছাড়া নাম পয়নাম যুবক বিজেপিরাও কেন্দ্র সরকারের প্রকল্প পিএমআই নৌকায় সে নৌকায় রাজনীতি খাইও যে গ্রুপ গত 2022 লোক মানলো তাও আরো 23 লোক মানো যে গ্রুপ কোথায় নামে লোক লাইতো যে গ্রুপ কাম খায়া রেগানি রাং লাইতো এবং আগামী কিছুদিন পরেও এই রেগানি দুর্নীতি থেকে শুরু হয় পিএমআই লোক যে কেন্দ্র সরকার নিজে লোক পাই রাজনীতি বন্ধ করে যায় ব্লকেরাও খোলাই নাই ব্লক সবাই পাই নাই সামরু এলাকা অস্থায়ী খাইজন অনির্দিষ্টকালে দোকানপাট বন্ধ নাই রাস্তা ও জল খাই নাই প্রয়োজনগত আন্দোলন এখন নাই পার্টিভাবে ক্ষমতা নাই আমরা মানুষের হয়ে কাজ করব আগামী দিনে আমরা লড়াই করব কেন আজকে এই কেন্দ্র সরকার প্রকল্প পিএমআই নিয়ে রাজনীতি গরিব রাজনীতি খাইও 2000 টাকা রিখাইকে পিএমআই নোট মাঙো ডিজিটিও সিলিন্ডার রিখাইকে নোট মাঙো ভাই খাই 9 লাখা তিনি পরিষ্কার খানায় যারা বুয়া খাই নাই যে পঞ্চায়েত সেক্রেটারি যে সিআরএস যারা আছেন আপনারা সতর্ক থাকুন আমরা চুল ছেড়া বিশ্লেষণ করে কেউকে ছেড়ে দেওয়া হবে না আমরা আইনের দ্বারস্থ হবে আমরা প্রয়োজনবশত
আমরা হাইকোর্ট কেস করবে, যারা জনসাধারণ গরিবদের প্রকল্প নিয়ে যারা ছিলিমিলি করা হচ্ছে, গরিবদের প্রকল্প নিয়ে যারা রাজনীতি করা হচ্ছে, গরিবদেরকে যারা শোষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ময়দানে নামবো এবং আমরা লড়াই করব। আগামী দিনে আমরা ব্লক গেরাও থেকে শুরু করে খামুন বাজার সারা লং প্রাইজ মিলে আমরা হরতাল থাকবো এই এলাকার মানুষের স্বার্থে, এসটিদের স্বার্থে। যারা এসটি খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন ওনাদেরকে যেইভাবে ওনাদের এসটি সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে, সেই নিয়ে আমরা বৃহত্তম আন্দোলন করব। আমাদের এসটি যারা উপজাতি যারা আছেন, আমাদের এসটি উপজাতি যারা আছেন, আমাদের যারা এসটিরা যারা খ্রিস্টান আছেন, ওনাদের ধর্ম ওনারা পালন করবেন, কখনো এসটি সার্টিফিকেট বাতিল করা চলবে না। তার বিরুদ্ধে আমরা লড়াই করব বন্ধু। আমরা জানি আরো আগামী মাসে বিজেপি একটা ষড়যন্ত্র করে ওই বিশ্ব হিন্দু পরিষদ RSS-কে দিয়ে আমাদের আগরতলা শহরে প্রায় 1 লাখ বলে ওনারা মিছিল করবেন। কারণ কি ডিমান্ড? যে যারা তীব্রতা এসটি আছে ওনাদেরকে এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য, যারা মুসলিম আছে ওনাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য, মুসলিমদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে দিয়ে ধর্মান্তরিত করার জন্য একটা প্রচার এবং প্রয়াস চলছে সেই বিজেপি সরকারের নেতৃত্বে। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধু। কাজে আগামী দিনে আমরা সবাই এই এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন নেতৃত্ব, আমাদের সাবজোনাল চেয়ারম্যান, আমাদের প্রবীণ নাগরিক বিহারী বৈষ্ণব থেকে শুরু করে আমাদের ব্লক কমিটি নেতৃত্ব, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত চেয়ারম্যানরা ওই পঞ্চায়েত অফিসে গিয়ে বিজেপির যারা হাতমাট বাহিনীরা, বিজেপির যারা মাফিয়ারা যেইভাবে একটা পঞ্চায়েত অফিসকে সরকারি অফিসে পরিণত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আগামী দিনে তার বিরুদ্ধে লড়াই করব। সেই সরকারি অফিসকে সুস্থ পরিচালনা করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য আমাদের ভোট পরিষদকে নিয়ে আমরা লড়াই করব। আমি আরেকটা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এখানে 2020 সালে ত্রিপুরা সরকারের যে রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল, আমাদের ত্রিপুরা সরকারের তৎকালীন রাজ্যপাল ছিল 2000 সনে যে আমাদেরকে গেজেট নোটিফিকেশন করে দেওয়া হয়েছে কি সমস্ত এডিসি এলাকাতে, সমস্ত মার্কেটগুলি, সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এডিসিকে স্বশাসিতভাবে অধিকার দেওয়া হয়েছে। এই হচ্ছে গেজেট নোটিফিকেশন। আমাদের এই এলাকাতে যে এডিসি মার্কেটগুলি রয়েছেন, সামনু থেকে শুরু করে শৈলেন্তা বাজার আমাদের এডিসি মার্কেট, মানিকপুর বাজার আমাদের এডিসি মার্কেট, আজকে অবৈধভাবে এই সামনু বাজারকে রাজ্য সরকার রেগুলেটর মার্কেট ঘোষণা করে আমাদের উপজাতিদের কাছে কোর্ট নিয়ে আজকে ব্যবসা করছে। এডিসির টাকাগুলি নিয়ে আজকে এই বাজারে কোনো উন্নয়ন করতে পারেনি, শুধু লোকে লোকে খাচ্ছে বলল। যার জন্য আজকে এই বাজারের যারা ব্যবসায়ীদের পথে যারা তুল্যবাদী নিয়েছেন, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রয়োজন মতো আইনের দ্বারস্থ হবে। রাজ্য সরকার ধ্বংস ত্রিপুরার বিরুদ্ধে কেস করা হোক যে আজকে আমি এই সামনু বাজারের যে যারা কট পয়সা নিয়েছেন, যারা হাসি পয়সা নিয়েছেন, যারা ব্যবসায়ীদের কাছে যারা তুল্যবাজি আদায় করে নিয়েছেন, ওনাদেরকে আমি বাধা সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে সামনু বাজারের মধ্যে কোনো কট যাতে না হয়। কেন আজকে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি মার্কেট ওই শম্ভুলাল চাকমার নেতৃত্বে, আজকে শম্ভুলালের বাবার নেতৃত্বে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট, এডিসি মার্কেট গাইডলাইন থাকার সত্ত্বেও ওই মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট সেই বাজারে কর আদায় করতে পারেনি। যার জন্য আমি আজকে পরিষ্কার বলতে চাই, আইন সবার ক্ষেত্রে সমান। যদি আমাদের রেগুলেটর মার্কেট বিরুদ্ধে বাধা করার বিরুদ্ধে যদি আইনের দ্বারস্থ হয়, আর এডিসি গভর্নমেন্ট ওনাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে, আমরা যেখানে যাবে সেখানে পৌঁছবে, আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আমি দৃঢ় চিন্তাতে এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা আমার খাওয়া পুরো মানিকপুর বাজার তিনি এডিসি মার্কেট, শৈলেন্তা বাজার তিনি এডিসি মার্কেট, তিনি বিজেপির কালেকশন খানানি রিয়া, তিনি মানিকপুর বাজারও রিয়া, শৈলেন্তা বাজারও রিয়া, তিনি সামনু বাজারও, তিনি ত্রিপ্রাসা রাও, বরুণী মুয়া ফানাই, তিনি বুরুরাও, বরুণী মুই কুথাং ফানাই, তিনি বুরুরাও তাও পাইকারি খাই নাই,
তিনি ওয়াও ঘোষা থানানি ওরো ওয়াও ঘোষা থাকায় 20 টাকা তাও ঘোষা থাকায় 10 টাকা বইয়া থাকায় 5 টাকা খাই রাংলা নাই আরেকে বাংলা চাউল বিজেপি মাফিয়ারা বিজেপি মাফিয়া হুঁশিয়ার ত্রিপুরা মুঠা বিধানসভাতে হাঁটতে পারে আমাদের অধিকার এখনো হরণ করতে পারে বিজেপি আমাদের ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিসি কাউন্সিল আছে ত্রিপুরা সনের এখনো অধিকার আছে সংসদ ত্রিপুরা এখনো থামুন ও 500 নেতৃত্ব আসনের জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার প্রতিনিধি রয়েছে আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ক্ষমতা সক্ষম রয়েছে যারা চাকরি যারাও নাম তিনি থানা নায়ক যারা মনে তা খাইনি বিধানসভা সংসদ ত্রিপুরা হারাইছা আমি ক্ষমতা হারাইছাই না আমি ঠিক সিস্টেমে পজিশন হারাইয়া আমি ত্রিপুরা খানি গাইডলাইন হারাইয়া ত্রিপুরা খানি বাবু লালন খাইয়া লাগান করিয়া আমি তিনি কোনো নিপাই সামনে তামায় চাকরাও লড়াই কেন চাকরি কেন তিনি বিরুদ্ধে এই যে বিজেপি বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার রাং করই তোমার বিজেপিরও রাং হইয়া সিপিএম আমল 12% রাং দিব তারও বিজেপি খাই মাত্র 2% রাং দিব ঘুমাবো খাবো অমনি বাবু আং থাকা যারা বাজারে হাজি পয়সা খনাই দাও নরাও যারা ব্যবসায় কমাই দাও নরাও যারা খামুনো বাজার মই খানাই দাও নরাও যারা ব্যবসায়ী খানে দাও নরাও যারা ব্যবসায়ী খানে দাও নরাও এই যে ব্যবসায়ী নরা বড় সেই কোনো মূল্যে বড় কালেকশন এবং হাজির পয়সা দিখানো নরাও জীবন তার শান্তিটা করো অবনি বাবু আমরা বেশিরভাগ খানা নাইয়া নরাও যারা ও এলাকানি যারা তিনি 300 কমাই দাও ও এলাকানি যারা তিনি চিত্রমখানে হারিয়েছিল বোবাগ্রানের বিরুদ্ধে 1 টাকা উচ্চারণ হয় নাই এবং তুমি দাবি জানো নাই আমরা দাবি রাখছি এই যে সৈকত তলা পাত্র আমাদের বোবাগ্রার বিরুদ্ধে যেইভাবে অশালীন মন্তব্য যেইভাবে কুরুচিকর কথা যেইভাবে ওনারা আলোচনা করেছেন সৈকত তলা পাত্রকে যেই কোনো মূল্যে যেই কোনো প্রকারে ভারতবর্ষে যে কোনো জায়গাতে থাকুক না কেন কেন্দ্র সরকার সেই দুটিকে গ্রেপ্তার করতে হবে এবং বিজেপি তাকে পালন করে রেখেছে যে ত্রিপুরা মুখার বিরুদ্ধে প্রচার করার জন্য কাজে আমরা আগামী দিনে এইসব দুর্নীতির বিরুদ্ধে সৈকত তলা পাত্রকে গ্রেপ্তার না করার পর্যন্ত আমরা প্রায় সময়ে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমি আজকে এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাই আগামী দিনে কোন ত্রিপুরা মুখার কর্মীদের উপর ভারতীয় জনতা পার্টির কর্মীরা যদি কোন একটা তিল্য মাত্র স্পর্শ করে আমরা এই এলাকার হরতাল ডাকা হবে এই এলাকার আমরা বন্ধ ডাকা হবে কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি করা চলবে না এবং বোবাগ্রাকে অশালীন মন্তব্য করার সেই সুযোগ আমরা দেব না কাজে যারা চাকরি বাইদি তাছাড়াও যারা তালাজি বাইদি সং কাবুবতী প্রামুখা তঙ্গ তিনি অধিকার তঙ্গ তিনি সংবিধান তঙ্গ এই এলাকার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিসি কাউন্সিল বিজেপিরাও এডিসি সবাইনানি নাই তঙ্গ বিজেপিরাও এডিসিও রাংরিয়া বিজেপিরাও রিয়াং বাই ত্রিপুরা লাগালাগি খানি নাইও বাসা বাই বিজেপিরাও কাংমারানো হুস্কানি নেব এই যে কাংমালেননি পাবো যেভাবে একটা ষড়যন্ত্র সম্প্রদায় খাইনি পাবে তা করো অমনি বাবু আমরা অনুরোধ খাইও যেন করজুরি আবেদন যেন খুলব যেন বলতা বুঝি তিনি ত্রিপুরা ছাড়া আমরা কবর নাই তো বিজেপিরাও তিনি সংবিধান বিরুদ্ধে খালি নাই তো তিনি অধিকার হরণ খাই দেব এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কাজে অমনি বাবু এই অমনি বাবু আমরা তিনি খালি নাই নরাও যাতে এই এলাকা নিয়ে ঘুরোনো এই এলাকা নিয়ে ঘুরোনো বিভ্রান্ত তা খাইছি ওরা পাহাড়ি বাঙালি তা খাইছি ওরা ধর্ম বর্ণ তা খাইছি ওরা খ্রিস্টান হিন্দু তা খাইছি খ্রিস্টান হিংসা মা খাইয়া মুসলিম হিংসা মা খাইয়া তো মহারাজ তিনি রাজ আমল থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যের খ্রিস্টান ধর্ম হিন্দু আল্লাহ সমস্ত ধর্ম মিলে আমরা এই রাজ্যের বাস করে বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্য তাকে এই সুস্থ ত্রিপুরা তাকে এই ভারতবর্ষ তাকে এই গণতন্ত্র ভারতকে এই অবাধ গণতন্ত্র ভারতকে আজকে দূষিত ভারত করার জন্য অলঙ্কিত ভারত করার জন্য ধর্ম বিরোধী সম্প্রদায় করার জন্য জাতপাত বিরোধী করার জন্য একটা প্রচার এবং প্রয়াস করছে কাজে আমরা থানানো দেব যারা সতর্ক তঙ্গি তিনি কমা নাই খা তিনি কমা নাই খা অধিকার
সমানাইকা তিনি হাত ও হানো কমায় রক্ষা খানি বাবই ও সংবিধান রক্ষা খানি বাবই ও এদিন ছিল মুখানি বাবই তিনি অধিকার রক্ষা খানি বাবই নরক খাইদি নিজেকে সাত খনি বাবই নো ক্ষমতানি বাবই তা পাই যাচ্ছি তিনি আইওয়াই নো ক্ষমতানি বাবই তা পাই যাচ্ছি তিনি রেগা দাবর দিমানি বাই তা পাই যাচ্ছি হিসারি বান কাইসনি বাই তা পাই যাচ্ছি খাইদি তা করো আ করে খানি বাতি করো তিনি সংবিধান করে খানি অধিকার করো তিনি পাওয়ার করে খাই নো গুরু করো তিনি বোমা করে খেয়ে পোশাক করো তিনি রাজা করে খেয়ে তিনি দেশ করো তিনি সংবিধান করে খেয়ে তিনি ধর্ম করে তিনি জায়গা করে হাত ওখানে লোক তঙ্গ তিনি সংবিধান তো কাছে জাতি তঙ্গ তিনি নীতি তো কাছে কীর্তি তঙ্গ কীর্তি তো কাছে তিনি সংস্কৃতি তঙ্গ তা করো বড় করছে ধর্ম তঙ্গ কেন ধর্মের উপর বিভাজন কাজে আমনি বাবা ধর্ম যত অনুরোধ হয় বিভ্রান্ত কাউন্দি বিজেপি সম্প্রদায় দল বিজেপি ধর্ম বিরোধী দল বিজেপি দাঙ্গা সৃষ্টিকারী দল বিজেপি মুসলিম দাঙ্গা খানি নায়ক বিজেপি ভারত বিভাজন খানি নায়ক বিজেপি তিনি ধর্ম বিভাজন খানি নায়ক বিজেপি তিনি জাতি বিভাজন খানি নায়ক বিজেপি এলাকা উন্নয়নের রান্না আটকাই হয় তিনি বরং ইলেকশনে শান্তি খাই নায়ক তাছাড়াও অমনি বাবা আমরা দেশে কাউ খালিয়া যত চিন্তা মুখের সময় যত বাড়ি হচ্ছে নরম তৈরি তোমাজি তোমার নির্দিষ্ট কালো অসময় কোন সময় তিনি একটা আন্দোলন কমানো এনি সময় যদি বিজেপি সরকার তিনি এসপি রঙ তিনি ধর্মের উপর আঘাত খাই মুসলিমের উপর আঘাত যদি করে থাকে এই মুসলিম সম্প্রদায় হোক না কেন আমরা মুসলিম সম্প্রদায়ের ওই মসজিদে গিয়ে ওনাদের পাশে দাঁড়াবো আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি অন্যায় করে থাকে আমরা ওই খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন আছে আমরা খ্রিস্টান ওনাদের পাশে গিয়ে ওনাদের হয়ে আমরা কাজ করবো আমরা কোন হিন্দুর ধর্মের উপর যদি আঘাত করে আমরা সেই হিন্দু রাজ্যের পাশে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো বন্ধু এটা কোন রাজনীতির দল নয় বিজেপি পার্টি একটা কোম্পানি বিজেপি সমস্ত সরকারি কোষাগারকে টাকা নয় খবর যাবে বিজেপি সরকার যে বিভিন্ন দপ্তর কোম্পানি খাইয়ে পাই হয় তিনি বিজেপির নেতৃত্বে বিভিন্ন একটা কোম্পানি 10 কোটি 20 কোটি লক্ষ লক্ষ টাকা তিনি লুটপাট পাই হয় রাজ্য সরকার অমনি বাবাই বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উৎখাত খানি নামায় ভিলেজ কমিটি নির্বাচন প্রত্যেকটা ভিলেজ কমিটি ক্ষমতা খানি নামায় এবং ত্রিপুরা মুখামু লড়াই খাইলে তাছাড়াও কাজে যারা ক্রীড়ামে কোনো কারণ করে অচল পাল খাবে আনি পাওয়ার পাইখা যত না খুন পাইখা ত্রিপুরা মুখায়ু লক্ষ্য বোলাব রায়ু লক্ষ্য যত খাবার খাওয়াই ইউনিটি খাই যত ইউনিটি খাই খ্রিস্টান ভাই ইউনিটি তো নয় হিন্দু ভাই ইউনিটি তো নয় মুসলিম ভাই ইউনিটি তো নয় ইউনিটি লগে লগে যত ইকুয়ালিটি একসাথে এক লগে ভাষা খাই ইউনিটি ধর্ম ইউনিটি খাই না ইকুয়ালিটি খাই ধরনের তারপর অবতীর্ণ নৈতিক কর্তব্য অবদানী নৈতিক অবরাধানী নীতি অবরাধানী ধর্ম অবরাধানী কাজে অসুখ আমি করোনা পরীক্ষা যত না খুন দেখা বোলাদ্র আয়ু লক্ষণ তীব্র মুখ আয়ু লক্ষণ যত না হামলায় সমাজসেবী এবং যাকে সবাই এখানে প্রায়শ দেখেন বিভিন্ন কাজে উনি এখানে আসেন আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া উপস্থিত শ্রী বিশাল কুমার যিনি এই ডিস্ট্রিক্টের মাননীয় ডিএম এবং কালেক্টর এখানে উপস্থিত আছেন শ্রী ভগতী জগদীশ্বরী রেড্ডি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং এই এলাকারই বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয় শ্রী প্রসঞ্জিৎ ঘোষ মহোদয় আপনাদের অত্যন্ত পরিচিত মুখ শ্রী বৈশল্য কুমার নোয়াতিয়া চেয়ারম্যান বিএসসি মোহনভোগ আরডি ব্লক শ্রী তপন ত্রিপুরা চেয়ারম্যান বিএসসি কাকালিয়া আরডি ব্লক প্রেসিডেন্ট এবং আরেকজন সমাজসেবী শ্রী বিন্দু দেবনাথ মহোদয় মোহাম্মদ জসিমুদ্দিন চেয়ারম্যান হজ কমিটি এবং আমার সামনে এখানে অত্র এলাকার বিশাল জাতি এবং জনজাতি অংশের ভাই ও বোনেরা এবং
এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের সমস্ত আধিকারিক বৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারিদের সাথে আমি কথা বলেছি এবং অত্যন্ত ভালো লাগছিল যে ওনাদের সাথে কথা বলাতে ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে ওনারা উৎফুল্ল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের যেসব বেনিফিশিয়ারি যে স্কিম ওনারা পেয়েছেন সেই কথাগুলো ওনারা রেখেছেন। মানুষের একটা ইংরেজিতে কথা আছে, ফেথ ইজ দ্য ইফেক্ট অফ মাইন্ড। ওনাদের বলার যে ধরন এবং যেভাবে মনের থেকে কথা বলছিল তাতে বোঝা যায় যে এই অত্র এলাকার যারা যারা বেনিফিশিয়ারিতে বেনিফিট পেয়েছেন তারা অত্যন্ত খুশি। সবার সাথে কথা বলা সম্ভব নয়, কিন্তু আমরা একটা বাত যদি টিপ দিই তাহলে বুঝতে পারে সবাই, এখানে মা বোনেরা আছেন সবাই, যে সমস্ত ভাব ঠিকভাবে ফুটেছে কিনা। এতে বোঝা যায় যে মানুষ সমস্ত জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, তার প্রতি ওনাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের এই যে সরকার, আমরা চেষ্টা করছি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং তার সাথে আমরা একমত হয়ে তাকে নিরসনের যে উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন এবং আমাদের সরকার করেন সেই দিশায় আমরা কাজ করছি। আমি এইবার আমাদের বিধানসভার মধ্যে আমরা আমাদের যে মাননীয় ফিনান্স মিনিস্টার প্রায় 27,000 করোড় বাজেট এবার পেশ করেছেন এবং সেখানেই আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য একটা বিরাট অংশ এখানে রাখা হয়েছে। আমরা বারবার বলি যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে বাইরের থেকে যারা ইনভেস্টার বা ত্রিপুরার যারা ইনভেস্টার তারা কিন্তু সেইভাবে উৎসাহিত হবে না। আমরা এবার সেই কাজটা করেছি এবং এখানে প্রায় আমরা যে প্রকল্পগুলো আমরা রেখেছি অনেকগুলো এবার আমরা বিষয় আমরা এবার এই বাজেটে আমরা রেখেছি। যেমন আমাদের এবার আমার এখানে আমি যখন প্রতি বুধবার সকালবেলায় আমার এখানে সারা ত্রিপুরার থেকে মুখ্যমন্ত্রী সমাবেশ করে বহু লোক আমার এখানে আসেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যে ওনাদের যে স্বাস্থ্যের যে বিষয়, স্বাস্থ্যের সমস্যা নিয়ে ওনারা আছেন। প্রায় 99.9% থেকেই স্বাস্থ্যের সমস্যা নিয়ে এখানে আসেন। তো সেই জায়গায় আমরা এবার প্রায় 59 করোড় আমরা রেখেছি এই অর্থ বছরে। কারণ আমরা জানি প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত এত বড় একটা প্রকল্প প্রধানমন্ত্রী যে রেখেছেন, সেই প্রকল্পে যারা কভার হয়েছেন তারপরে একটা বৃহৎ অংশ কিন্তু কভার পান না। 4.7 লাখ মানুষ সেভাবে কভার আপ হয়নি। তার জন্য আমরা এই 59 করোড় আমরা রেখেছি, যাতে করে আমরা এখানে যারাই আছি এখানে সবাই এই মুখ্যমন্ত্রীর নাম দিয়ে যে জন আরোগ্য যোজনা সেটা আমরা করতে পেরেছি। এবার আমরা বাজেটে সেটাই আমরা রেখেছি। এটা একটা বিশাল বিষয় যে সবাই যাতে স্বাস্থ্যের যে সমস্যা নিয়ে আসেন, অনেকে টাকা পয়সার জন্য ঠিকভাবে তাদের চিকিৎসা করাতে পারেন না। তো সেই বিষয়ে আমি যখন অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম, উনি কিন্তু এবার বাজেটে রেখেছেন মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প, সেটা আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প সেটাও আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, তাছাড়া আমরা স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস লার্নিং সেটাও আমরা রেখেছি।
রাজ্যের কর্মচারীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে যে এনপিএস যেটা 10% আমাদের দিতাম আমরা, সেখানে এবার সেটাকে বাড়িয়ে আমরা 4% আরো বৃদ্ধি করেছি 14%। 100টি যেটা পিএসসি উপস্বাস্থ্য কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে এই যে ড্রাগ এডিক্টেড, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সেই ড্রাগ এডিক্টেড আমরা দেখতে পাই, এবং তাদের ঠিকভাবে চিকিৎসা কেন্দ্র না থাকাতে এই বাজেটে আমরা একটা ডিস্ট্রিক্টে 100টি এই 8 জেলায় 50 শয্যা বিশিষ্ট এই নেশামুক্তি কেন্দ্র আমরা রেখেছি, ডি এডিকশন সেন্টার। আমরা মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম সেটাও আমরা রেখেছি, আকাঙ্ক্ষা প্রকল্প। তাছাড়া ফাইবার টু দ্য হোম 300টি গ্রাম পঞ্চায়েত এবং যে আমাদের বিসি গুলো আছে সেখানে ওয়াইফাই এর ব্যবস্থা আমরা সেখানে আমরা রেখেছি। তাছাড়া 4টি যে মোটর স্ট্যান্ড, নতুন মোটর স্ট্যান্ড সেই ব্যবস্থা আমরা রেখেছি। খুব অসুবিধা হয় সেই জায়গায়। তাছাড়া ট্রান্সপোর্ট কমিশনার অফিস ও পরিবহন দপ্তরের কার্যালয় সেগুলো নির্মাণের আমরা ব্যবস্থা আমরা রেখেছি। আমরা মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন যেটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমরা প্রায় 30 কোটি টাকা আমরা সেই ব্যবস্থা আমরা রেখেছি। বারবার বলা হয় যে জনজাতিদের জন্য কিছুই করা হয় না, কিছুই করা হয় না। এবার আমরা জনজাতিদের জন্য যে টাকা আমরা বরাদ্দ রেখেছি সেটার একটা আমি আপনাদের সামনে রাখতে চাই যে কি পরিমাণে আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আমরা আগরতলা মহিলা কলেজে, ফটিকরায়ের আম্বেদকর কলেজ ও বন্ডা 2টা সরকারি ডিগ্রি কলেজের যে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলা মেলার মাঠে কুমারী মধুতি, রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরায় সাবরুমের কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি রেস্ট হাউস চালু হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে প্রায় 1 লক্ষ যে স্কুল প্রায় 16টার মতো হয়েছে, এর মধ্যে 4টে চালুও আছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেইভাবে আমরা কাজ করে চলছি। আমরা জাতি এবং জনজাতি ওনাদেরকে একসাথে আমরা নিয়ে আমরা চলতে চাই। এবং আপনারা সবাই জানেন যে উপজাতি, আগে উপজাতি দপ্তর আমরা উপজাতি বলে বলতাম, সেই জায়গায় আমরা এখন সেই দপ্তরের নাম পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর নাম দিয়েছি। আগরতলা বিমানবন্দর সম্পর্কে আপনারা সবাই জানেন যে এতদিন ধরে সিঙ্গার বিল, যেটাকে আমরা ছোটবেলা থেকে আমরা জানতাম যে সিঙ্গার বিল বিমানবন্দর, এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্যই সেটা সম্ভব হয়েছিল। ছোট্ট একটা বিমানবন্দর ছিল, কিন্তু আমরা এর আগে যত সরকার খালি অরণ্যরোদনই করতো আর বলতো যে ত্রিপুরার যে মহারাজারা কিছুই করেনি, এবং ওনাদেরকে সেইভাবে ওনাদের সম্মান দেওয়া হয়নি। কিন্তু আমরা সেই মহারাজা, যিনি ত্রিপুরার রূপকার, আধুনিক ত্রিপুরার রূপকার বীর বিক্রমের, মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে আমরা এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার নামকরণ করেছি। 19শে আগস্ট আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন, এবং সেই দিনটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়ির সামনেই আগরতলার যে জিরো পয়েন্ট, সে কামান চৌমুনিতে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি সেটা ওখানে বসানো হয়েছে। আমরা টিটিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত ক্রমে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাঠিয়েছি। টিটিএডিসি আমরা জানি যে মাত্র 28টা সিট আছে, তার আসন সংখ্যা আমরা 50টা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। আপনারা সবাই জানেন এখানে অনেকে ভাতার কথা বলছেন। আমাদের সরকার যখন প্রথমে এলো, প্রথমে
সেই 700 টাকা থেকে 1000 করা হলো। পরবর্তী সময়ে সেই ভাতা, যেটা ভারতবর্ষের কোথাও এই ভাতা 2000 হয় না, সেই 2000 টাকা আমরা ভাতা আমরা দিয়েছি এবং তাতে করে বহু লোক উপকৃত হয়েছে। আমরা যেটা উপজাতি এলাকা, যে স্বশাসিত জেলা পরিষদে, যে গ্রামীণ এলাকায় আমরা ব্লক কাউন্সিলের জন্য তার প্রস্তাব আমরা দিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক, যার মধ্যে আমরা তাদের রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটালের সুবিধা থেকে আরম্ভ করে তাদেরকে স্পেশালি তাদের জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় এবং 8 to 10% বেশি যেন কাজ হয়, সেই বিষয়ে আমরা আরো 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক সেইগুলোতে আমরা কাজ করছি। এখানে বোর্ডিং হাউস যে টাইপের আগে যারা ট্রাইবাল আমার ছেলেমেয়েরা আছেন, স্টুডেন্টরা আছেন, 55 রুপিস করে পেত, তাদেরকে আজকে আমরা 65 থেকে এখন মানে অনেক 65 টাকা করা হয়েছে। তাছাড়া হোস্টেলগুলোতে বিভিন্ন যে হোস্টেলের যে সমস্যা সমাধি আছে ট্রাইবাল এরিয়াতে, সেই হোস্টেলগুলোতে আমরা তার পরিকাঠামো আমরা বাড়িয়েছি। ব্রুরিয়াং শরণার্থীদের বহুদিন ধরে বহু সমস্যা ছিল, অনেক বছর ধরে, কয়েক ডিকেড ধরে তাদের সমস্যার সমাধান হয় না। প্রায় 23 বছরের সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা সেই সমস্যার সমাধান করেছি এবং কেন্দ্রীয় সরকার প্রায় 600 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে এবং তাতে করে তাদের 12টা জায়গায় তাদের সেটেলমেন্টের আমরা ব্যবস্থা করেছি। আমরা যে রিসা আমি এখন বলাতে আমি দিয়েছি, সেই ঐতিহ্যবাহী রিসা শুধু এখানেই না, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত বিদেশেও এখন সেই রিসার যে তার প্রচার আমরা করেছি। আমরা 2019 সালে যে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাড আলম, 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়া এবং 2021 সালে সত্যরাম রিয়াং এবং 2023 সালে এনসিতে বর্মা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। আমরা জানেন, আমরা জনজাতিদের যে তাদের এতদিন ধরে তাদেরকে ভোট বাক্সে পরিণত করেছিল, কিন্তু আমরা সেই দিশায় আমরা কাজ করি না। তার একটা প্রমাণ, বড়মোড়া পাহাড়ের নাম আমরা হাতাই কোতর করা হয়েছে, গন্ডা তৈতা রাখা হয়েছে গন্ডাছড়ার নাম এবং বড়মোড়া পাহাড়ের নাম রাখা হয়েছে হাতাই কোতর। তাছাড়া 18 মোড়া পাহাড়ের নামকরণ করা হয়েছে হাতুক বেরেন। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা গত 4 বছরে 1,04,714 জন জনজাতি ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস টাইপের দেওয়া হয়েছে। আমরা 57টি ছাত্রী নিবাসে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আমরা বসিয়েছি। মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফটিকরায়, গন্ডাছড়া বয়েজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। 100 আসন বিশিষ্ট সাবরুমের যে বোরাতুলি রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী নিবাস চালু করা হয়েছে। তো আমরা জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবার যে আমাদের বাজেটেও আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি, আমি একটা দিন আসবে, আমি এই কথাটা বলতে এখানে দ্বিধা নেই, যে মাননীয় প্রধানমন্ত্রীজির প্রাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ওনার আসার পরে যে ডেভেলপমেন্ট হয়েছে এবং আগে কি হয়েছিল, একটা সময় আসবে যখন মানুষ গবেষণা করবেন, থিসিস সাবমিট করবেন, সেটা নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই যে নর্থ ইস্ট রিজিয়নকে উনি যেভাবে সাজিয়েছেন, এর আগে কোনো গভর্নমেন্ট কোনোদিন এইভাবে চিন্তা ভাবনা করেন। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের ওনাদের 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট আমাদের উনি দিয়েছেন, যে ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট গেটওয়ে, সেটাকে আমরা ব্যবহার করছি এখানে। তাছাড়া আমাদের যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন এই ধরনের 12টা থেকে 13টার মতো যে নতুন নতুন ট্রেন, এক্সপ্রেস ট্রেন সমস্ত ভারতবর্ষের সব জায়গায় যাচ্ছে। রাজধানী এক্সপ্রেসও সেই এখান থেকে যাচ্ছে। তো অদ্ভুত একটা অবস্থায়
আমাদের যেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি সেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এখানে এয়ারপোর্টের কথা তো আমি বললামই, তো হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম, কারণ ঘরের দরকার ঘর দিয়েছে, শৌচালয় দিয়েছে, জলের দরকার জল দিয়েছেন, ইলেকট্রিক নেই ইলেকট্রিক কারেন্ট দিয়েছেন, রাস্তা ঘাট চারিদিকে খালি উন্নয়নের জোয়ারই বয়ে যাচ্ছে। আমাদের সরকারও সেই বিষয়ে আমরা কাজ করছি। বিভিন্ন যেসব প্রকল্প এবার বাজেটে আমরা রেখেছি, আগেও যেসব প্রকল্প আমরা রেখেছি সেইগুলো আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যখন আমাদের এখানে কর্মচারীরা যারা আছেন, কর্মচারীদের আমরা যে দিয়ে সেটাকে 20% আমরা বাড়িয়েছি। অনেকে বলছিল যে হয়তোবা আমরা 2% 3% বাড়বে। আমরা যখন 3% থেকে 5% বাড়ালাম, 5% থেকে একযোগে আমরা 12% করেছি। তাতে করে যে হারে আমাদের কর্মচারী মহলে একটা খুশির মহল, মানে ওনারা সবাই খুশি। তো মানুষের যেসব সমস্যাগুলো আছে, যারা একদম আমাদের পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নতির লক্ষ্যে এই সরকার কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিলে আমাদের এই সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, সেইভাবে আমরা কাজ করছি। এখানে যারা বেনিফিশিয়ারি, যারা এখানে এসছেন, তাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা তো খালি শুরুয়াত, আরো অনেক কিছু হবে। গতকালও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে 14টা ইনস্টলমেন্ট একযুগে দিয়েছেন। এখানে একজন বলেছেন যে কালকে ওনার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে এসছে। তো স্বচ্ছতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, আমাদের ত্রিপুরাও স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মানুষের সাথে যে স্বচ্ছতার যে বিষয়টা, সেই বিশ্বাস আমরা মানুষের কাছ থেকে আমরা পেয়েছি এবং আগামী দিন নিশ্চয়ই আমরা মানুষের জন্য কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। মহকুমা কমিটি থেকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, লড়াকু সংগ্রামী জনগণ, জনপ্রতিনিধি, আপনারা আজকে এই কনভেনশনে উপস্থিত হয়েছেন। গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই কনভেনশনের মূল লক্ষ্য কি, তার প্রেক্ষাপটটা কি, কেন এই ধরনের কনভেনশন আজকে সংগঠিত করতে হয়েছে, এ সম্পর্কে ইতিমধ্যে আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজনের কাছ থেকে আপনারা শুনেছেন এবং সামনের দিনে আমাদের কর্মসূচি কি হবে তার সুনির্দিষ্ট কর্মসূচিও আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছেন। আপনারা নিশ্চয়ই তার প্রতি সম্মতি থাকবে, সমর্থন করবেন এবং শুধু সমর্থন না, সেই সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে সঠিক রূপায়ণ করে সংগঠনকে যেমন মজবুত করতে সাহায্য করবেন, তেমনি বহু মানুষকে, অসংগঠিত মানুষকে সংগঠিত করার বিষয়টাও আপনারা গুরুত্ব দিয়ে কাজটা করবার চেষ্টা করবেন, এটাই আমরা আশা রাখব। দেখুন, আমরা সবাই বলি আজকে আমাদের যে রাজ্যে এটা গণতান্ত্রিক বাতাবরণের অবস্থা আমাদের চলছে না, এটা আমি না বললেও আপনার যারা এসেছেন আপনারাও জানেন। অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা ভাবনায় আমাদের এই রাজ্যের যারা সরকার চালাচ্ছেন, বিজেপি, আরএসএস, একটা স্বৈরাচারী কায়দায় মানুষের উপর, জনগণের উপর নিয়মিত নানাভাবে আক্রমণে তারা চলে যাওয়ার চেষ্টা করছে। ফলে আপনি মিছিল আসতে পারবেন না, কোনো দলে যেতে পারবেন না, কোনো কনভেনশন না, কোনো সম্মেলন না।
এটা আমরা 18 নির্বাচনের পর থেকে দেখেছি। এটা যেমন বিজেপি আরএসএস তারা করতো বা করে, এখনো করছে। তারা ধরো তাদের সাথী যারা উগ্র একটা জাতীয়তাই যে নিয়ে যারা কাজ করছে, উপজাতি সর্বস্বতার কথা বলে যারা 18তে ক্ষমতায় এসেছে আইপিএফটি, একই কায়দায় কিন্তু 18 নির্বাচনের পরেও ট্রাইবাল এলাকায় তারা সেইভাবে কিন্তু সন্ত্রাসী করেছে। ফলে সহজভাবে নির্ভয়ে কোনো দল করার বা কোনো তার অধিকারগুলির কথা বলা অথবা তার অর্থনৈতিক যাতে ভালো হয় তার জন্য সরকারের কাছে সুবিচার পাওয়ার জন্য আন্দোলন করার যে অধিকার, এই ওদের কিন্তু তারা দিচ্ছিল না। এই একটা ভয়ঙ্কর বা কঠিন একটা পরিস্থিতি কিন্তু এখনো চলছে। এই ভয়াবহতা এখন যে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, স্কেলে মাপলে হয়তো হেডিক সেডিক অল্প কিছু হেডিক সেডিক হতে পারে, আলাদা কথা, কিন্তু একেবারে চিরতরে বন্ধ করে দিয়েছে তারা, এটা কিছুই করবে না বা কিছুই করছে না, এটা মনে করার কোন কারণ নেই। তারা একটাই জিনিস হলো, গণতন্ত্র যদি অবাধভাবে মানুষের দেওয়া হয় তাহলে তাদের পক্ষে সহজভাবে কাজ করা সম্ভব হবে না। মানুষ করে সংগ্রাম করবে, তারা তাদেরকে পেটিবস্ত করে তুলবে, এই সুযোগটা মানুষের কাছে তারা দিতে চাইবে না। তার জন্য হচ্ছে সন্ত্রাস হলো তার মূল হাতিয়ার। সরকারে থাকা, দল গঠন করা মূল হাতিয়ার হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরাচারী কায়দায় রাজ্যটাকে শাসন করা, এটাই করছে। কিন্তু আমার কথা হলো, সে আইপিএফটি যারা কথা বলছিল এখন এই জায়গায় নেই। একটা জাতিসত্তার যে ভাবাবেগ, এই আগুনে জ্বালিয়ে দিয়ে মানুষকে যেভাবে তারা হু করে এক জায়গায় কাত্তা করার চেষ্টা করেছিল, আবেগ তাড়িত ভাবে মানুষদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আজকে এই জায়গায় নেই। সেই তীব্রতা তারা এখনো বলছে না। আর মথার ক্ষেত্রে আপনাদের শুনলেন আমার বক্তার কাছ থেকে, মথারটা একই অবস্থা। ঘাটার তীব্রতার কথা বলল, এটাও এখন চুপসে যাচ্ছে। ইন্টারনেটের কথা বললো, এটা চুপসে যাচ্ছে। সভাপতি বক্তব্যের মধ্যে বলবার চেষ্টা করেছেন, পুনরাবৃত্তি করতে চাইছে না। তো কোনো কথাই তা রাখতে পারছে না। নেতারা এখন পালিয়ে বাঁচবার, মুখ ঢেকে চলবার চেষ্টা করছেন, পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন এখন তারা। আইপিএফ মাথা ছেড়ে এখন বিজুড়ে যাচ্ছে, তাতে আমাদের কিছু 2-3-4 জন যায়নি তার কথা না। বিজেপি দিকে যাওয়ার চেষ্টা করছে, 20 মিলে ক্ষমতায় সরকার করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তা আমাদের কথা হচ্ছে এই জায়গায় মানুষকে ভুল চুক বুঝিয়ে মানুষের মধ্যে উত্তপ্ত তাকে করে তৈরি করে, অবস্থা তৈরি করে মানুষ অশান্তির দিকে ঠেলে দেওয়া, এটা তো উপজাতিদের ভালো হওয়ার কোনো সুযোগ থাকছে না এই জায়গার মধ্যে। ত্রিপুরায় উপজাতিদের উন্নয়নের যদি কোনো কিছু হয়ে থাকে, গণমুক্তির লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে রাজ্য বামফ্রন্ট ক্ষমতা আসার পরে প্রথম উন্নয়নের সূচনা হয়েছিল এই ত্রিপুরার উপজাতির উন্নয়ন। না ছিল রাস্তাঘাট, না ছিল বিদ্যুতের খুঁটি, না ছিল ভালোভাবে লেখাপড়ার সুযোগ সুবিধা, কিছুই তো ছিল না এই রাজ্যের মধ্যে। রাজতন্ত্রে তো ছিলই না, সে কথা বললাম। গণতন্ত্রের সময় কিছুই ছিল না এই রাজ্যের মধ্যে। উপজাতি কি করতেন? কোথাও কোথাও ভিক্ষাবৃত্তি করতে হতো, বনের জঙ্গলে আলো করে খেতে হতো, এটাই ছিল তাদের ভবিষ্যৎ।
এই নিয়ে তারা জীবনযাত্রা দীর্ঘ বছরে কাটিয়েছে। রাজাও ভাবেনি রাস্তাঘাটের কথা, ছেলে মেয়েদের লেখাপড়ার কথা। রাজার ছেলে রাজ্য চালাতে হবে, তাকে শিক্ষিত করার জন্য লন্ডন থেকে শিক্ষক এনে পড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু তার উপজাতি প্রজাদের গড়ের ছেলে মেয়েরা বনের জঙ্গলে পশুদের মতো বিচরণ করে, আজকে এখানে ওখানে জুন চাষ করে, যার কোন স্থায়িত্ব নেই, সারা জঙ্গল বিচরণ করে বাঁচবার চেষ্টা করছে। তার জন্য তো লেখাপড়া, তার ছেলে লেখাপড়া করার কোনো ব্যবস্থা করেনি, তো কোন ব্যবস্থা করেছে? তাহলে উপজাতি গণমুক্তি কেন জনশিক্ষার আন্দোলন করতে হয়েছে? কেন করতে হলো তখন? কমরেড সুধন দেববর্মা, হেমন্ত দেববর্মা জনশিক্ষা আন্দোলনটা সংগঠিত করতে হলো কেন? একটা অন্ধকারের মধ্যে তাদের পরিত্রাণ পাওয়ার জন্য সেদিন তারা এই শিক্ষার জন্য আন্দোলন দাবি তুলেছিলেন। আর রাজা বললেন, প্রজারা শিক্ষিত হলে আমার সিংহাসন থাকবে না, যারাই আন্দোলন করছে তাদের নেতাকে ধরে ওকে আটকে রাখো অথবা ওদেরকে অত্যাচার করো। হ্যাঁ, করেছে। কমরেড হেমন্ত, কমরেড সুধন দেববর্মা, অনেক রাজা নিজ হাতে অত্যাচারিত হয়েছেন। তো কেন? তো রাজাও চায় না শিক্ষার দ্বারা। আর সেই রাজ পরিবারের সদস্য আজকে বলছেন, হে সারা ত্রিপুরা রাজ্যের উপজাতি দৌড়াতে আর কই থাকছে না। কি অদ্ভুত কাণ্ড! তো এই তো শরণার্থী রাখার জন্য মানবিকতার খাতারে দিয়েছিলেন, তো আমরা তো তাতে আপত্তি করিনি। আপত্তি কর, মানবিকতার খাতারে রাজধানী শুনেছি রাজবাড়িটা ছেড়ে দিয়ে তিনি ওই আজকের যে গভর্নর হাউস নাকি হাউস সেখানে তিনি থেকেছেন, শুনেছি যারা। তাহলে তো 360 বর্গ কিলোমিটার, আমার এখনো যদি মেমোরিটা ঠিক সেরকম মনে হচ্ছে আমার, যে 360 বর্গ কিলোমিটার যারা নিপীড়িত হয়ে বাংলাদেশ থেকে যারা, তখন তো বাংলাদেশ না পাকিস্তান, এই ঘটনায় অর্থাৎ সাম্প্রদায়িক ঘটনায় যারা নিঃস্ব হয়ে ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন, তাদেরকে থাকার জন্য 360 বর্গ কিলোমিটার জায়গা নাকি সেদিন রিজার্ভ মুক্ত করে দিয়েছেন রাজা। তো এটা কে করলো? এটা দশরথ দেববর্মা, নৃপেন চক্রবর্তী। তো কত ইতিহাস, এর জন্য বললাম ইতিহাস তো বুঝতে হবে। ইতিহাসের বাইরে যদি কথা হচ্ছে আলাদা কথা, তাহলে কত 100 বছরে কিছু করেনি তারা, সব বলতে পারে। আচ্ছা, এত দূরে আমি গেলাম না, কিন্তু আমি ধরেই নিলাম তারা নিজেরা খুব শিক্ষিত, সঙ্গে রাজপুত্রও আছে, অথবা অসম্ভব পণ্ডিত নিয়ে হচ্ছে এই দলগুলি গড়ে উঠেছে, হয় আইপিএফ না হয় মথা। তারা নিজেরা গর্ব করে। সিপিএম এ ওই যে বলে, কেউ বলে যে সিপিএমরা গরিব, এরা, হ্যাঁ আগে এইরকম প্রশ্ন টিউজিউসের আমার এইটা প্রশ্ন ছিল, সিপিএম মানে কে? এরা সব সন কাছে এটা কোনো মতে খাইবে চড়িছে, এরা সব সিপিএম করে। আমরা দেখো কত এমএ পাস, বিএ পাস, আমরা টিউজিএস করি। হ্যাঁ, এইরকম ভাবে ট্রাইবেলদের যারা বয়স্ক আছে বা যারা লেখাপড়া জানতো না, তার এইভাবে তারা কবল করার চেষ্টা করে। ঠিকই তো, সিপিএম তো নাই, তো লেখাপড়া করার নাই। এই দলে করে কি লাভ হইব? দেখো না আমাদের সঙ্গে আসো না, আমরা তো ট্রাইবেলের জন্য কাজ করবো। আর এত পাণ্ডিত্য লোকগুলি নিয়ে ক্ষমতা হলো এডিসি এদের হাতে, মন্ত্রীও হয়েছেন ত্রিপুরায়, কি করতে পারলো? কয়টা নতুন স্কুল করলো, ট্রাইবেলে কয়টা রাস্তা করলো? কিসের পাণ্ডিত্য হচ্ছে চুরির পাণ্ডিত্য, চুরি করার পাণ্ডিত্য অর্জন করেছে। উপজাতির সেবা করার জন্য পাণ্ডিত্য না, এটা তার পাণ্ডিত্য হচ্ছে চুরি করার পাণ্ডিত্য। এর জন্য এডিসিতে বসে বসে লুটপাট করছে, যেটা বলে গেলেন। এই পাণ্ডিত্য তার মানুষ বাঁচবে, উপজাতি বাঁচবে, তার অধিকার রক্ষা হবে? তার অধিকার তো রক্ষা হবে না। তো
তার অধিকার সর্বনাশ করে দিচ্ছে তারা। উগ্র সাম্প্রদায়িক চেতনা দিয়ে রাজ্য থেকে 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দুইটাই সাম্প্রদায়িক শক্তি, বিজেপি আর সাম্প্রদায়িক শক্তি, তারা মণিপুরে দাঙ্গা লাগিয়ে দিয়েছে, আর ত্রিপুরাইতে দাঙ্গা লাগাবার জন্য কিছু কিছু জায়গায় খোঁজাখুঁজি করছে। তাতে ওই প্রেসিডেন্ট বলেছেন কিল্লার ঘটনা খোঁজাখুঁজি করছে, হয়তো এখানকার সেভাবে ঘরে উঠতে পারছে না, তো করে দিতে পারে। শুধু হিন্দু আর খ্রিস্টানের মধ্যে জগৎ দরবার লাগাবে, এই ধারণা নিয়েই আমরা যদি এটাকে চূড়ান্ত বলে দিলে হবে না তো। শুধু হিন্দু আর খ্রিস্টানের না, ট্রাইবেলের মধ্যে ছোট গোষ্ঠী বড় গোষ্ঠীর মধ্যেও দাঙ্গা লাগিয়ে দিতে পারে, এইরকম সুর সুরে দেওয়ার চেষ্টা করে। এই জন্য কেউ কেউ বলছেন আমার জন্য আলাদা হোক, আমার জন্য আলাদা হোক, আমার জন্য আলাদা হোক, উঠছে। বিপদটা কি? আমরা ঐক্যবদ্ধ চাই, আর ওরা বলছে থানচা চায়, আর থানচা চায় যারা চায় তারার মধ্যে আজকে এই ধরনের ঘটনা। তো এরা থানচা রক্ষা করবে না আমরা থানচা রক্ষা করব? আমরা অতীতটা কি? আমরা রাজ্যের গণতন্ত্রের তাকে শক্তিশালী করে এই রাজ্যের পিছিয়ে পড়া উপজাতিদের তার সবিকাশের যে সুযোগটা তাকে নিশ্চিত করার জন্য লড়াই সংগ্রাম থেকে শুরু করেছে, আর আমরা সরকারের থেকে এই কাজগুলো করবার চেষ্টা করছি। আর এরা এটা করবে না, করেনি। অতীতের ইতিহাসটা আমাদের দেখতে হবে, কারা কখন কি কথা বলেছিল, আর তারা করতে করতে কোন জায়গায় নিয়ে গেছে, কি অবস্থা তৈরি করেছে। এই যে অতীত যে ঘটনাগুলো, এটা আমাদের কিন্তু তলিয়ে দেখতে হবে। এইগুলি মূল্যায়নের মধ্যে এই বিষয়গুলো আমাদের দেখা আয়নার মতো দেখতে হবে। ওখান থেকে শিক্ষা নিয়েই তো আমরা ভুলটাকে ধরে নিতে পারবো, নাকি তারা যা বলো এটাকেই সঠিক বলে তার পিছনে দৌড়াবো। এখন তো কাক চিল নিয়ে গেছে কথা বলে পিছনে ছুটছে, আসলে নিজের কানটা ধরেই দেখবো না। এখন তো তাই হচ্ছে, আলাদা রাজ্য হবে এটার পিছনে ছুটছে, আলাদা রাজ্য। এখন বলছে আলাদা রাজ্য হবে না, এখন মুখটা কালো হয়ে যাচ্ছে জায়গায়। তা আমরা তো এই কথাই বলছি, এটা অবাস্তব স্লোগান। অবাস্তব স্লোগান দিয়ে মানুষকে বেশি দিন ধরে আটকানো যায় না, ধরে রাখা যায় না। মোহ তৈরি করে, মোহ তৈরি করে একটা সময় পর্যন্ত তুমি রাখতে পারো, কিন্তু মানুষ যখন বেঁচে, তুমি কি ধরনের মানুষ, তুমি কিরকম দলটা নিচ্ছ, দলের কাজ করছো, যখন তো বুঝতে পারে মানুষ, তখন ছাড়বে। এই ছাড়ছে না বলে তো আইপিএফ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেল। মত হয়তো একদিন দেখবেন, একদিন এরাও আইপিএফ থেকে আরো সঙ্গীন অবস্থার মধ্যে তাদের পৌঁছে যাবে, এরাও রক্ষা পাবে না ত্রিপুরায়, এরাও রক্ষা পাবে না, এরা শেষ কথা বলবে না। যেটা কেউ মনে করেন না এরাই পারবে, এটা ভুল করবেন। তাই আমরা মনে করি নির্ভয়ে আমাদের, আরে ভাই আমার জাতি আরেকটা ধারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমার রাজ্য আরেকজনের ধারা ভুল পথে যাওয়ার ফলে ক্ষতি যাচ্ছে। তাহলে যদি ক্ষতি হয়, রাজ্য তো ক্ষতি হয়, তাহলে আমার ব্যক্তিগত ক্ষতি হলে তাহলে আমি চুপ করে মুখ বুঝে থাকবো কেন? ক্ষতির হাত থেকে উদ্ধার করার জন্য আমার তো একটা দায়িত্ব আছে। পাশের বাড়ি ঘরে চুরি হয়েছে, আমি কি বসে থাকবো যে আরে আমার চুরি যখন হয় না, পাশের বাড়িতে চুরি হয়েছে আমার কি হলো, বসে থাকবেন না? পাশের বাড়ির লোকটাকে সাহায্য করবেন না, আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে এই চোরটাকে ধরার চেষ্টা করবেন, কোনটা? তাহলে আমার কি হচ্ছে? আমাদের ঐক্যবদ্ধভাবে সচেতন ভাবে এই যে ভুল পথে যে গিয়ে যে তারা সর্বনাশ করে দিচ্ছে, এর হাত থেকে রক্ষা করতে হবে আমাদের রাজ্য এবং আমাদের সমাজটাকে, উপজাতিদেরকে। এখান থেকে রক্ষা না করতে হলে আমরা সর্বনাশ হয়ে যাবো। দেখো আরো তলিয়ে আমরা আরো আমাদের সর্বনাশ হবে, আমাদের অধিকার অনিশ্চিত করবে এই জায়গার মধ্যে। যাই হোক, বেশি সময় নিয়ে কথা বলার তো সুযোগ নেই, বক্তা আছেন আরো অনেকে। তো আমি আশা রাখবো যে
আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এখান থেকে আমরা বলে দিলে শক্তিশালী হবে আপনি হতে পারবেন তা না। আপনি নিজের ভবিষ্যৎ, সমাজ, দেশ বা রাজ্য ক্ষেত্রে আপনার যে দায়িত্ব, এই দায়িত্বের প্রতি সচেতন যদি আপনি হয়ে উঠতে পারেন তবেই তো শক্তিশালী হবে। আমরা বলি শক্তিশালী হতে, আমরা বলবো, নিশ্চয়ই আমরা বলবো, কিন্তু আপনার তো হতে হবে শক্তিশালী। আমরা বলে আসছি অনেক দিন এই 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 যে ভোট যে যাচ্ছে এরা কিন্তু আমাদের সমাজ করে নেবে, আমরা কিন্তু আগে থেকে বলে আসছি। তো এখন কি বলছেন? এখন আমরা বই পাই, কিসের বই? বই তো কিছুই নেই এখন, নিজেরাই তো গোলমাল। এখন তারা নিজেরটাই তো রাখতে পারছে না, আপনাকে কি করবে সে? একটু যদি সাহস নিয়ে বেরিয়ে আসতে পারেন তাহলে পরে সংগঠনটার যে ভিতটা আরো মজবুত হবে না, এটা মনে করে করা নিয়ে যাবে। আর এই যুদ্ধে তো আমরাই জিতবো, এই লড়াই কিন্তু আমরাই জিতবো। অসুবিধা কোন জায়গায়? কাজে আমরা আজকে অনেক পরিশ্রম করে দূর থেকে এসে আমরা আজকে এই জায়গায় ঐক্যবদ্ধ আন্দোলনকে জোরদার করার জন্য আমরা এক জায়গায় মিলিত হওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। এটাকে বাস্তবে রূপায়িত করার জন্য এই দায়িত্বটা কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা যদি আসতে পারেন তাহলে সামগ্রিক ত্রিপুরার চেহারা পরিবর্তন হয়ে আসতে কোনো অসুবিধা নেই। এরা বরঞ্চ জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আইপিএফ এর না, বিজেপি, টিজেপি, আরএসএস, ওরা সবাই একসঙ্গে সব জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা যে সোচ্চার হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। আর আমাদের শুধু দেখতে হবে শত্রুরা অনৈক্য তৈরি করার যে কোনো প্রস্তাব তোমরা কেন আমাদের সচেতন ভাবে মানুষকে যেমন বোঝাতে হবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা অথবা এই ধরনের যদি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাদের এই উদ্যোগটাকে আমাদের আটকাতে হবে। আমি এর বিষয়ে কথা বলবো না। আবার আপনাদের সবাইকে সংগ্রাম জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই কনভেনশন দীর্ঘজীবী হোক। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে কথা বলবো, এই তিনটি সংগঠনের যৌথ নেতৃত্ব এই কনভেনশনটি যে তারা আহ্বান করেছেন তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা সময় উপযোগী, জরুরি, গুরুত্বপূর্ণ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে যে দাবি সনদটি উপস্থিত করেছেন, ৮ দফা দাবি, যাকে ভিত্তি করে পূজার আগ পর্যন্ত একটা পর্যায়ে আন্দোলন, দুর্গোৎসব শেষ হওয়ার পর আর একটা লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন এবং প্রচার দুটি সংগঠিত করবার জন্যে যে প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করেছেন, আমার মনে হয়েছে এগুলো যথার্থ। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের এই কনভেনশনে যারা সমবেত হয়েছেন এর প্রতি সমর্থন থাকবে, এটাই আমার বিশ্বাস। এর কোনো কিছুই কিন্তু কার্যকরী এবং রূপায়িত করা যাবে না যদি সাংগঠনিক কোনো উদ্যোগ না থাকে। এবং তাই আমি যেটা লক্ষ্য করেছি, কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে গণমুক্তি পরিষদ সম্পর্কে সাংগঠনিক কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ, উদ্যোগ গ্রহণ করবার জন্যে আপনাদের দৃষ্টিগোচরে বিষয়গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এগুলো আলাদা করে সমর্থনের প্রশ্ন না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। গণমুক্তি পরিষদের
কেন্দ্রীয় নেতৃত্ব এগুলি গ্রহণ করেছেন, এগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে সাংগঠনিক এই উদ্যোগগুলি যদি গ্রহণ করা না যায়, দাবি যতই যথার্থ হোক, প্রচার এবং আন্দোলনের কর্মসূচি যতটাই মনোজ্ঞ হোক, এটা কিন্তু বাস্তবায়িত করা যাবে না। এটা অল্প একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা অল্প সংখ্যকের মধ্যে এই প্রচার এবং আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখা না, এটা ব্যাপক পরিসরে নিয়ে যাওয়া। সেদিক থেকে আমি যখন শুনছিলাম, এবং আমার কাছে এটা আগেই পাঠানো হয়েছিল, আমি দেখেও ছিলাম, তাতে আমার মনে হয়েছে এই সাংগঠনিক উদ্যোগগুলি এই সময়ে খুব জরুরি এগুলো, এবং সঙ্গে সঙ্গে এই আন্দোলন সংগ্রাম দুটোকে সম্পৃক্ত করে তিনটা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এগুলোকে সমর্থন করেই দু চারটি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। এখানে কমরেড রাধাচরণ যখন বিষয়গুলো উপস্থিত করছিলেন, তাতে কিছু ইস্যু ধরে ধরে বিকৃতভাবে যে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপজাতি অংশের মধ্যে যারা যুব অংশ স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অতীত হয়তো খুব একটা তারা ঘাটাঘাটি করতে অভ্যস্ত না, তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটা মনে করার কারণ নেই, এটা এই সাময়িক একটা ব্যাপার। ধারাবাহিকভাবে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটা শুরু হয়েছে। তো আমি এই জায়গায় বিস্তৃত পরিসরে না গিয়ে 3-4টি বিষয়, বাকি অনেকগুলি বিষয় ছাত্র যুব নেতৃত্ব যখন এই প্রস্তাবগুলোকে সমর্থন করতে এসছেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তাতে আমার মানে কাজটা অনেকটা তারা সংকুচিত করতে সাহায্য করেছেন। যে বিষয়গুলো তারা হয়তো টাচ করেননি, এটা আমি একটু উল্লেখ করব অল্প কথায়, ব্যাখ্যামূলক না। কিছুই করেনি। বর্তমান উপজাতিদের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি দ্বারা ছড়াবার চেষ্টা করছেন, তাদের সম্পর্কে সভাপতি গণমুক্তি পরিষদের এবং প্রাক্তন সাধারণ সম্পাদক, এরা দুজনেই তাদের আলোচনার মধ্যে এনেছেন, বাকিরাও বলেছেন। ত্রিপুরায় আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই জায়গায় ত্রিপুরাকে আনলোটাকে, উপজাতি জনগণ যা কিছু সুযোগ সুবিধা এখন ভোগ করছেন, এগুলোর স্রষ্টা কারা? তারা তো অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। এ করে তারা পার পাবেন না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়া, প্রধানত আমি বলছি, ত্রিপুরার কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছেন বা মুখের সমর্থন করলো, এটাকে কার্যকরী বাস্তবায়িত করার জন্য লড়াই সংগ্রামের ময়দানে উদ্যোগ নিয়েছেন? নেয়নি। বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। গণমুক্তি পরিষদ উদ্যোগ নিয়েছিল সম্মিলিতভাবে, শুধু উপজাতি না, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই ত্রিপুরার বুকে ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তৈরি করার জন্য আন্দোলন করতে হবে। কারণ কংগ্রেস সরকার করেনি, করছে না, ভূমিকা নিচ্ছে না। উপজাতি জনগণকে তারা 2 নম্বর 3 নম্বর নাগরিক বলে মনে করে, এবং বরাবরই উপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিভেদের প্রাচীর তারা তৈরি করেছে। এবং কংগ্রেসের প্রচারটা কি? কাউন্সিলের নির্বাচনে যখন কংগ্রেস জিততে পারে না, তখনই তারা বুঝতে পেরেছে ট্রাইবেলদের মধ্যে তাদের ঘাস নাই। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা বাধ্য হয়েছিলেন ভারতবর্ষে আসতে, তাদের একটা উল্লেখযোগ্য অংশ যখন ত্রিপুরা আসেন, কমিউনিস্ট নেতৃত্বকে জেলখানায় পুরে এদের মধ্যে কংগ্রেস কাজ করতে গিয়ে তাদেরকে ভয় দেখালো, ভারতবর্ষে ত্রিপুরায় থাকতে গেলে পর এখানে কিন্তু কংগ্রেস করতে হবে। কমিউনিস্ট পার্টি হচ্ছে উপজাতিদের পার্টি, কংগ্রেস এই প্রচারটা প্রথম নিয়ে যায়। আর কংগ্রেস তারা হচ্ছে অনুপজাতি, মূলত বাঙালিদের পার্টি, এবং তাদের হিসেবটা কি?
এরা যেভাবে আসলো এবং আগে যে বাঙালি অংশের মানুষ ছিলেন সবটা যোগ করলে পরে নির্বাচনে জিততে সুবিধা হবে। কাজে এই জায়গায় বিভেদের এই যে প্রাচীরটা এটা প্রথম কংগ্রেসই কিন্তু তুলল। সেখান থেকেই প্রতিনিয়ত উপজাতি জনগণকে কি করে পেছনের দিকে ঠেলে রাখা যায় তার চেষ্টা শুরু হয়েছে, আজও তা চলছে। এরকম পরিস্থিতির মধ্যে গণমুক্তি পরিষদ উপলব্ধি করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে আলাপ আলোচনা করে এটা শুধু উপজাতিদের আন্দোলন না, সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলন। উদ্যোগ নিলেন উপজাতি যুব সমিতি 67 সালে তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত, তাদের সন্তান, রাজবাড়িতে পরামর্শ করে এটা হয়েছে। এগুলো বললেই তারা খেপে যায়, আমাদের চুপ থাকতে বলে। তাদের কথা আমরা চুপ থাকবো নাকি? তো এই জায়গায় গণমুক্তি পরিষদ, দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মারা তারা কিন্তু সংকীর্ণতা দেখায়নি। উপজাতি যুব সমিতি জন্মের পর থেকেই তো আক্রমণ করছে গণমুক্তি পরিষদকে। আমরা লালাও না সাদাও না, আসলে গোপনে গোপনে সাদার সাথে সলা পরামর্শ করে চলছে কমিউনিস্টদের কি করে বিচ্ছিন্ন করা যায়। এরা মনেই করছে কমিউনিস্টদের বিচ্ছিন্ন করতে পারলে পর গণমুক্তি পরিষদকে দুর্বল করা যাবে, তাহলে শোষক শাসকদের স্বার্থে এই রাজ্যটাকে লুণ্ঠন করা যাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জেনে বুঝেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য আন্দোলন করার চেষ্টা করেন। তাতে কি হলো? উপজাতি যুব সমিতি তারা বললেন বিশুদ্ধ উপজাতি আন্দোলন করতে হবে, আমাদের ট্রাইবেলদের জন্য আমরা এডিসি চাইছি, তাতে বাঙালিরা আসবে কেন? তারা আসলে এই আন্দোলন নাই। আমরা দশরথদের বুঝাবার চেষ্টা করেছেন, আরে আমরা যদি উপজাতিরা সবাই ঐক্যবদ্ধ হই, ওয়ান অ্যান্ড অল, তারপরে আমরা সংখ্যালঘু, কে শুনবে আমাদের কথা? যতই জাস্টিফাইড হোক, অনুপজাতিরা সংখ্যা গুরু, তারা সবাই আমাদেরকে সমর্থন না করলো, তাদের বৃহত্তম যে অংশ গণতান্ত্রিক, তারা যদি আমাদের সমর্থন করে, তাদেরকে যদি আমরা সঙ্গে নিতে পারি, আমাদের আন্দোলনটা শক্তিশালী হবে। এটা তোমরা কি বলছো? শুনতে রাজি না। এবং আজকে বলতে বাধ্য হচ্ছে, ইতিহাসের পাতা উল্টালে পরে দেখা যাবে সেই সময়ে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়েছে, সিপিআই আলাদা। সেই সময়ে সিপিআই এর যে নেতৃত্ব, তারাও টিউজেস এর সাথে মিলে এই যৌথ আন্দোলনের মঞ্চ ছেড়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা বিপদগামী হননি। এখন যেখানে দেখছেন সুকান্ত ভবন, এই জায়গাতে কমিউনিটি হল ছিল, আমরা তখন কলেজে পড়ি, এমবিবি কলেজে পড়ি আমি। সেখানে গণকনভেনশন ডাকলেন দশরথ দেবরা, সমস্ত গণতান্ত্রিক সংগঠনকে ডাকলেন, টিউজেস আসলো না তো। ইভেন আমাদের তৎকালীন সিপিআইয়ের যে বন্ধুরা, তাদের সঙ্গে যে তাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, তারা কেউ আসলো না, বয়কট করলেন। সেই জায়গায় সমস্ত সংগঠন যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম কমিটি তৈরি হলো 4 দফা দাবিতে। আমি ইতিহাসটা বলছি এই কারণে, নবীন প্রজন্মের তারা এটা জানেন না, দুর্বলতা আমাদের। আমরা ইতিহাস নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, এরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দশরথ, সুধন্য, হেমন্তদের নাম, তার সাথে ইতিহাস জড়িত। ইতিহাস তো সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়, কিন্তু ইতিহাসে ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না। ত্রিপুরার গণসংগ্রামের ইতিহাসে দশরথ, সুধন্য, হেমন্তরা যে ভূমিকা রেখে গেছেন, এই ব্যক্তিত্বকে বাদ দিয়ে ত্রিপুরার ইতিহাস তো লেখা যাবে না। এরা যতই ঈর্ষাকাতরতায় ভুগুক, যতই সংকীর্ণতায় ভুগুক, আমাদের এটা মাথায় রাখার দরকার আছে। সেই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হলো, ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হলো। সেই সরকারের প্রধানমন্ত্রী আসলেন, নৃপেন চক্রবর্তী দশরথদেব তার সঙ্গে রাজভবনে দেখা করতে গেলেন। ষষ্ঠ তফসিল মোতাবেক আমাদের রাজ্যে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চাই, এটা দীর্ঘদিনের আন্দোলন। তিনি বুঝতে চাইলেন, দেশাই বুঝতে চাইলেন বিষয়টা কি, তখন বুঝিয়ে বলার চেষ্টা করলেন। ষষ্ঠ তফসিল ভারতবর্ষে আছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য আছে, কিন্তু ত্রিপুরার নাম তার মধ্যে নেই। সংবিধানটা সংশোধন করে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ করা যাবে, ত্রিপুরাতেও করা যাবে, এই নামটা যুক্ত করতে হবে। দেশাই হাত জোর করে বললেন, দেখুন আমি তো এই সংবিধানের উপর আক্রমণ করার বিরুদ্ধে কথা বলেছি বলেই ইন্দিরা গান্ধী আমাকে জেলখানায় পাঠালেন, আমি কিন্তু এই সংবিধানের গায়ে হাত দেব না।
এটাকে বাদ দিয়ে যদি আপনারা জেলা পরিষদ অন্যভাবে করতে পারেন কোনো আপত্তি নেই, সব দিক থেকে সাহায্য করব, সংবিধান সংশোধন করা যাবে না। হি ওয়াজ এ টাফ নাট, এটা জানা ছিল, এক কথার মানুষ। সে যখন এটা বলল দেশের প্রধানমন্ত্রী, আমরাও কিন্তু বাইরে থেকে তাকে সমর্থন করছি। না যখন করেছে নাই, সে করবে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার আলোচনা করে বের করলো 7ম তফসিল মোতাবেকে এই ত্রিপুরায় জেলা পরিষদ হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু হলো, কারা দাঙ্গা বাঁধাবে? আমাদের নবীন প্রজন্মের বন্ধুদের বুঝতে হবে। বাজার বন্ধ 7 দিনের জন্য, গ্রামের বাজার বন্ধ। আসল উদ্দেশ্য কি? নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য দাঙ্গা বাঁধাও। কারণ বামফ্রন্ট সরকারের উদ্যোগে 7ম তফসিল মোতাবেকে যদি জেলা পরিষদ হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে বলবো কি? গণমুক্তি পরিষদের বিরুদ্ধে বলবো কি? এটা আনারস কেনা এবং কাটা নিয়ে লেম্বু ছড়াই গুলমাল। আমার এখনো মনে আছে, সেদিন আমরা ছাত্রদের একটা শিক্ষা শিবির করছিলাম কৈলাস শহরে, সেখান থেকে দাঙ্গা লেগে গেল। কত মানুষ মারা গেলেন, কতজন ট্রাইবেল, কতজন নন ট্রাইবেল, এই হিসেব করবো আমরা? মানুষ তো মানুষ। কতদিন চললো এই দাঙ্গা? কেন বেশি দিন নিয়ে যেতে পারলো না? কারণ বামফ্রন্ট সরকার দাঙ্গাবাজদের পক্ষে না। ওই মণিপুর দেখছেন তো কেন চলছে? একটা সরকার যদি দাঙ্গাবাজদের পক্ষে থাকে তাহলে এই দাঙ্গা চলতেই থাকে, আগুন নিভে না। কিন্তু বামফ্রন্ট সরকার দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে যে ভূমিকা নিয়েছেন, তাতে এই দাঙ্গা বেশি দূর তারা নিয়ে যেতে পারেনি। আমার এখনো মনে আছে, এই নৃপেন চক্রবর্তীর কোয়ার্টারে, তখন তিনি মুখ্যমন্ত্রী, সন্ধ্যার পর বিএসএফ এর অফিসার এসছেন। তিনি এসে তার সাথে কথা বলছেন, তাকে চা মিষ্টি দেয়নি, চার সাথে মুড়ি দিয়েছে। পাশে বসে তার সঙ্গে কথা শুনছিলাম। তিনি বলছিলেন, মিস্টার চক্রবর্তী, আপনার রাজ্যে তো ট্রাইবেল বাঙালির একসাথে বসবে না। তিনি এই দুটো হাত এরকম করে বুকের মধ্যে বগল দাবা করে বলছেন, তুমি ত্রিপুরা চেনো না। ইয়েস, ইউ হ্যাভ কাম টু হেল্প আস, উই আর গ্রেটফুল টু ইউ, প্লিজ হেল্প আস। After some time you will be able to see how does the people between tribal and non-tribal can move together. This is the historical background and this will be the history of Tripura. আমার তো এখনো মনে আছে, ওই বাড়িতে তখন ওই আমাদের এই কমরেডটা থাকতেন। তখন কি হলো? 1.5 থেকে 2 মাসের ব্যবধানে এই চিলড্রেন্স পার্কে শান্তির একতিতে সরকারের উদ্যোগে মহতি সমাবেশ হলো। এই দাঙ্গার বুক ভেদ করে কারা আসলেন? উপজাতি এবং অনুপজাতি। এবং এই জন্য দীর্ঘদিন পর বন্ধুর সাথে বন্ধুর মিলন, আত্মীয়র সাথে আত্মীয়ের মিলন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই জায়গাটাতে এই ইতিহাস, এই যে কলঙ্কজনক ইতিহাস তাদের, এটাকে লুকিয়ে রাখার জন্য, নূতনদের কাছ থেকে এটাকে চেপে রাখার জন্য, এদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন। আমি তার জন্য সংক্ষেপে কথাটা বললাম। কিন্তু বামফ্রন্ট সরকার 7ম তফসিল ভিত্তিতে পরবর্তী সময়ে জেলা পরিষদ সংগঠিত করলেও 6ষ্ঠ তফসিলের জন্য তার লড়াই ছিল। কেন? 7ম তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ হলে পর রাজ্য সরকার যে কোনো সময় এটাকে ভেঙে দিতে পারে। কিন্তু এখান থেকে এটাকে রক্ষা করতে আজকের বামফ্রন্ট সরকার আছে, চিরদিন বামফ্রন্ট সরকার থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। কমিউনিস্ট এই সম্পর্কে সচেতন, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, এখন পরিস্থিতি আমাদের পক্ষে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমরা এসেছি, আছি, থাকবো, আমাদেরই থাকতে হবে, এটা মনে করার কারণ নেই। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। 6ষ্ঠ তফসিলের ভিত্তিতে করতে হবে। কেন? 6ষ্ঠ তফসিলের ভিত্তিতে করলে পরে এই জেলা পরিষদটার কর্তৃত্বের নিয়ন্ত্রণ শক্তি হবেন রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাজ্যপাল। রাজ্য সরকার চাইলে ওটাকে ভাঙতে পারবে না। এই বিধানসভায় বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে সেদিন শুক্রবার ছিল, প্রাইভেট মেম্বার্স ডে, প্রস্তাব আনা হলো 6ষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরায় জেলা পরিষদ তৈরি করবার জন্য ভারতবর্ষের সংবিধান সংশোধন করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সেই বিধানসভায় 56 জন হচ্ছেন সিপিআইএম এর, আর 4 জন ছিল টিউডিএস এর, কংগ্রেসের একজনও ছিল না। থাকলে তারা কি করতেন আমরা জানি না, কারণ তারা তো জেলা পরিষদ নির্বাচন বললেন হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে জেলা পরিষদ এলাকার মধ্যে নন ট্রাইবেলরা, এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে। এগুলো ইতিহাস বলে বলছি।
একটু মনে রাখার দরকার আছে। সেই প্রস্তাব শেষ পর্যন্ত ইউনিমাসলি 7 জনই, ইনক্লুডিং আমাদের যিনি স্পিকার ছিলেন তিনিও বলছিলেন, আমিও তো তাকে সমর্থন করি। এই প্রস্তাব পাশ হলো। এটা যখন গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, তিনি বুঝতে পারলেন আর এটাকে আটকে রাখা ঠিক হবে না। তার কিছু বাস্তব উপলব্ধি ছিল, তার নানা নেতিবাচক দিক ছিল। জরুরি অবস্থা বহু সমালোচনা হয়েছে, সব তো ঠিকই আছে, কিন্তু কিছু বাস্তব উপলব্ধি ছিল। ওই যেটা দেশাই মানতে চাইলেন না, কিন্তু ইন্দিরা গান্ধী যখন এই বিধানসভায় ইউনিমাস 60-এর মধ্যে 7 জন, কোনো ডিসেন্ডিং ভয়েস নাই, এই প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত করলেন সংবিধান সব সুন্দর করে আনতে হবে, আনলেন। কারা লড়াইটা করলো? আজকে যারা বলছেন কিছু হয়নি, কি করে বলতে পারেনি? এই বিকৃত বক্তব্য, মিথ্যা বক্তব্য, অসত্য বক্তব্য। এর জন্য কথাটা আমি তুললাম, কারণ 75 বছরে কিছু হয়নি। হয়নি তো অনেক কিছু, এটা তো ঠিকই, কিন্তু যা হয়েছে, আমি শুধু ত্রিপুরার কথাই যদি বলি, উপজাতি জনগণের স্বার্থে কাদের সময় হয়েছে, কারা করেছেন, কমরেড অঘোর সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন, ব্যাখ্যায় জানতে। দ্বিতীয় যে কথা তারা বলল, ককবরক ভাষা, এর আগে 64 সাল থেকে এটা স্বীকৃত। আর একটা মিথ্যা কথা, শচীন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, 30 সদস্য বিধানসভা, এখন যেটা লোক সেবায়কের অফিস, এইটা দোতলায় তখন বিধানসভা বসতো। আমি তখন এমবিবি কলেজে পড়ি, তখন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া তৈরি হয়নি, এসএফআই তৈরি হয়নি, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, এটাকে আমরা এসএফি বলতাম, তখনও টিউসিও তৈরি হয়নি একসাথে। আমরা এখনো একসাথে, দুটো পাখা একসাথেই চলে এটা। তো এই জায়গায় 45 দফা দাবি সনদের ভিত্তিতে ছাত্র ফেডারেশনের তরফ থেকে এই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আমরা এসেছিলাম। ফায়ার ব্রিগেড চৌমুহনীতে আমাদের আটকানো হয়, সেখান থেকে আমাদের 3 জন না 4 জন প্রতিনিধি নিয়ে কথা বলতে আমরা যাই। আমার এখনো মনে আছে, যদি ভুল না করি, বাদল চৌধুরী তখন আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও ছিলেন, উপস্থিত ছিলেন, এবং আমাদের নিয়ে গেলেন। 3 জন বিধায়ক ছিল তখন বিধানসভায়, 30-এর মধ্যে 27 কংগ্রেস, 3 জন হচ্ছে, 2 জন সিপিআইএম, 1 জন সিপিআই। সিপিআইএম এর আপনার অভিরাম দেব বর্মা, বিদ্যা দেব বর্মা, আর সিপিআই অঘোর দেব বর্মা। ওই যার কথা বলছিলাম যে সিপিআই বেরিয়ে গেল, অঘোর বাবুর নেতৃত্বেই তারা বেরিয়ে গেছিল, থাকেনি আন্দোলনে। আমি তাকে অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি, তার ভূমিকা অস্বীকার করা যাবে না, ইতিহাসে তার কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভুল তো ভুল, এ তো বলতে হবে। তো এই জায়গায় আমরা যখন গেলাম, অন্য বিষয়ে যাচ্ছি না, অন্যতম দাবি ছিল ককবরক ভাষায়, আমরা কি বলেছি, সরকারি ভাষার কথা বলিনি, ক্লাস 5 পর্যন্ত আমাদের ট্রাইবাল ছেলে মেয়ে যারা, মায়ের ভাষা, এখনো মায়ের বুকের দুধ তাদের ঠোঁটে লেগে আছে, তাকে যদি অন্য একটা ভাষায় ক্লাসে পড়তে বলো, সে কি করে পড়বে? তার ভাষায় তাকে অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা করো। শচীন সিং আমাদের দিয়ে তাকে বলছে, তুমি বাঙালি না ট্রাইবেল? আমার এখনো মনে হচ্ছে, আমি যখন শুনছিলাম কথা, তখন আমার এই পুরনো কথা মনে হচ্ছে। আমি তখন বলছিলাম, আমি ভারতীয়, আমি আগে ভারতীয়, কেন আপনি এই প্রশ্ন করছেন? আমাদের তিনি বলছেন, তোমরা কি জানো যে ত্রিপুরা ট্রাইবেলরা বাংলা জানে সবাই? তো অদ্ভুত কথাবার্তা বলছেন, তো তারা তো বাধ্য হচ্ছেন। দোকান থেকে যে জিনিস কিনতে গেলে পরে তিনি ককবরক বললে সবাই বুঝবে না, কারণ ট্রাইবেলরা তো ব্যবসা বাণিজ্যে তখন আসেনি সেইভাবে। ওষুধ কেনা থেকে শুরু করে যাই তিনি কিনেন, ডাক্তার থেকে শুরু করে মাস্টারমশাই, সবই তো নন ট্রাইবেল, সে তো বাধ্য হচ্ছে। এর জন্য সে তার নিজের মাতৃভাষায় পড়তে পারবে না। পোশাক দিয়ে তো কে ট্রাইবেল কে বাঙালি বোঝা যাবে না, এটা তার অস্তিত্ব, জাতিসত্তার নিদর্শন। আপনি এটা মুখ্যমন্ত্রী কি বলছে, আমাদের স্বাধীনতা সংগ্রামী বলছে, চোখ রাঙিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করো না। আমি আজকে আপনাদের বলতে বাধ্য হচ্ছি, যদিও পরে আবার মনে হয়েছে এভাবে না বললেই বোধহয় ভালো হতো। বলছে, আপনাকে বলছি, আপনি কানে ধরে, দুহাতে কানে ধরে ত্রিপুরা উপজাতি জনগণের কাছে ক্ষমা চান যে আপনি এরকম কথা বলতে পারলেন। 3 জন যে এমএলএ ছিলেন আমাদের সঙ্গে, তারা জিভ বের করে দাঁত দিয়ে কাটছেন, অর্থাৎ কি কথা বলছি, এটা ক্ষোভের থেকে বলছিলাম। এ হচ্ছে কংগ্রেস, করেনি। তাদের সঙ্গে তো টিউডিএস গেল, তাদের সরকারের সময় তো আমরা দেখেছি এই ভাষাটাকে যখন স্বীকৃতি দিল বামফ্রন্ট সরকার, দ্বিতীয় রাজ্য ভাষার মর্যাদা দিল।
শুনছিলেন যে নোট লিখতে আরম্ভ করেছিল ককবরক ভাষায়, এখন এগুলি সমস্ত বেমালুম ভুলে গেছে। তাদের সরকারের সময় ভাষাটা বিকশিত করার জন্য কোনো ভূমিকা নেয়নি। এখন কে বলে দিচ্ছেন? এটা কে বলেছে? বামফ্রন্ট সরকার। এগুলি তো অনেক আগে কোন আগে হয়েছে, কখন হয়েছে? তো অসত্য কথা। এই সত্যগুলো আমাদের নবীন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, পুরনোদের মধ্যে যারা এখনো গণমুক্তি পরিষদ করেন অথবা টিএসইউর পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন বা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত আছেন। কারণ এগুলি না বললে বর্তমান লড়াইটাতে আপনি সবাইকে টানতে পারবেন না। এ শুধু ইতিহাস বলার জন্য ইতিহাস না, সত্যকে উপস্থিত করা। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট সরকার শুধু ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিয়েই সন্তুষ্ট না, একে বিকশিত করার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ভাষা আছে, 19 দফা আছে, এবং এটা শুধু 19 দফা না, তার মধ্যে একটা বিশেষ দফা আছে, তারা নিজেরাও আবার 21 থেকে 22 ভাগে বিভক্ত। এর মধ্যে নানা ধরনের ভাষা, নানা রকম ডাইলেক্ট আছে। 19টা আমরা গ্রহণ করছি, বাদবাকি ককবরক ছাড়াও এরকম আরো 1টা 2টা 3টা 4টা ভাষাকে স্বীকৃতি দিয়ে স্কুলে বামফ্রন্ট সরকার চালু করার চেষ্টা করেছে। শুনেছেন আপনারা, রাধাচরণ বলেছে এমএ ক্লাসে স্পেশাল সাবজেক্ট হিসাবে পড়ার ব্যবস্থা এখন সমস্ত বাতিল, শেষ করে দিয়েছে। কোথায় তারা? উপজাতি দরদিরা, তারা তো কোনো কথা বলছেন না, প্রতিবাদ করছেন না, তো অসত্য কথা বলছেন। ফলে এই কারণে কথাগুলো বলতে হচ্ছে। সাহিত্য, উপজাতি ভাষার যে সাহিত্য বামফ্রন্ট সরকার আসার পর এটা মানে ফুলে ফুলে পল্লবিত হয়েছে। তার সঙ্গে আমি যদি বলি সংস্কৃতি, শিক্ষা বাদ দিয়ে সংস্কৃতি না, সংস্কৃতি বাদ দিয়ে শিক্ষা না। উপজাতিদের নাচ, গান, যন্ত্র পৃথিবীর দরবারে নিয়ে গেছে বামফ্রন্ট সরকার। আর রাজবাড়িতে অনুষ্ঠান বসত বাইরের শিল্পীদের এনে। কজন ট্রাইবাল শিল্পী এখানে নাচ গান করার সুযোগ পেয়েছেন? আমি এর জন্য বর্তমান যারা এই পরিবারের লোক তাদেরকে তো আমার দায়ী করা ঠিক না, আমি ইতিহাসটা উল্লেখ করার চেষ্টা করছি। এটা ঠিক, ভারতবর্ষের সেরা সেরা শিল্পীরা এসছেন। আমাদের তৎকালীন রাজা মহারাজারা তারা আপনার বুদ্ধা ছিলেন, এই সমস্ত গান বাজনা এগুলির সাথে নিজেরা যুক্ত ছিলেন, ছবি আঁকতেন। এটাকে তো অস্বীকার করছি না আমরা, কিন্তু ইতিহাসের সঙ্গে মিলিয়ে বামফ্রন্ট সরকার আসার পর বাইরের বড় বড় শিল্পীদের আসার ক্ষেত্রে তো কোনো বাধা দিত না। কিন্তু আমাদের রাজ্যে যারা বড় শক্তি ছিলেন তাদের যে সংস্কৃতি, একটা সংস্কৃতি ছাড়া, শিক্ষা ছাড়া একটা জাতি যতই দুর্বল হোক তার বিকাশ তো সম্ভব না। এটাকে রক্ষা করা, বিকশিত করার ভূমিকা নিতে হবে। সেই জায়গায় বামফ্রন্ট সরকার এগুলো নিল, কিন্তু এরপরে তো কেউ এটার দিকে নজর দিচ্ছে না। সে আবার পুরনো জায়গায় চলে যাচ্ছে। ত্রিম উৎসব হয়, সেখানে কোথেকে আসে শিল্পীরা, কারা আনেন তাদেরকে? লক্ষ লক্ষ টাকা কারা খরচ করেন? যারা যারা কিছু কিছু দেখবার সুযোগ পান আপনারা নিজেরাই বুঝতে পারেন কি চলছে। এটা ট্রাইবাল শিল্প সংস্কৃতির বিকাশ না। এখন এফআরএ, ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা এসছে 9 আগস্টের আন্দোলনের জন্য, যে 3টা স্লোগান বলা হয়েছে তার মধ্যে এটা অন্যতম। ত্রিপুরাতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে উপজাতি অনুপজাতি অংশের মানুষের ঐক্যবদ্ধ যে লড়াই, তাতে গণমুক্তি পরিষদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তার অন্যতম প্রধান স্লোগান সেই সময় ছিল বনদস্যুদের আক্রমণ থেকে উপজাতিদের রক্ষা করো। ফরেস্ট জুলুম, এটা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম সারির প্রথম 5টা দাবির মধ্যে একটা। আমরা তখন কমিউনিস্টও বুঝি না, কংগ্রেসও বুঝি না। স্কুলে পড়েছি, কলেজে ভর্তি হবে এরকম একটা সময় পেরাতিয়ায় ঘটনা ঘটলো, কেউ বলেনি আমাদের। আমি উদয়পুরের ছেলে, ব্যায়ামাগার থেকে ব্যায়াম শেষ করে মোটর স্ট্যান্ডে গিয়ে একটা গাড়ি বের করে নিয়ে আমরা ব্যায়ামের করার যে বন্ধুরা ছিলাম চলে যাই, তুই এখানে কি হলো একটু দেখে আসি গিয়ে। ওই তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের চোখে পড়ি আমরা। সেখান থেকে তারা আমাদেরকে পিক আপ করার চেষ্টা করে, গিয়ে দেখেছি আমরা সেখানে কংগ্রেস সরকার। কুকুরটা পর্যন্ত সে পাহাড়ের গায়ে থাকতে ভয় পায়, দূর থেকে যখন মানুষ দেখেছে কুকু করে পালিয়ে গেছে। এমন ভাবে সেখানে আক্রমণ সংঘটিত হয়েছে। পেরাতিয়া কত দূর? মাতার বাড়ি পার করে আপনি সামনের দিকে গর্জি যান, তার যা আগেই তো বাঁ হাতে পড়বে। সেখানে গিয়ে তখন এখানে এখন গাড়ি যায়, বামফ্রন্ট সরকার আসার পর তখন পায়ে হেঁটে রাস্তায় গাড়ি রেখে আমাদের যেতে হয়েছে। এই ছিল ঘটনা। তো এর জন্য লড়াই আমরা যেমন ত্রিপুরায় করছিলাম, গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, দেশের অন্যান্য জায়গায় যেখানে
কমিউনিস্ট আন্দোলন একটু শক্তিশীল, সেখানে উপজাতি অংশের মানুষদের নিয়ে লড়াইটা হচ্ছিল, বিশেষ করে মহারাষ্ট্র, পশ্চিমবাংলা এবং কেরালায়। অন্ধ্র তখনও ভাগ হয়নি অন্ধ্র। তো এই জায়গায় বামফ্রন্ট সরকার, আমরা আমাদের রাজ্যে ফরেস্ট জুলুম বন্ধ করার ব্যবস্থা করেছি, কিন্তু এটা অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রে যখন সরকার তৈরি হলো, 66-67 জন যখন বামপন্থী মেম্বার, এদের সমর্থন ছাড়া ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হতে পারেন না। দুটো শর্ত রাখা হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এই বনের জুলুম বন্ধ করতে হবে, বনের জমির উপর বনাঞ্চলে যারা বসবাস করেন তাদের অধিকার স্বীকৃতি দিতে হবে। মানতেই চাইছে না। আমরা সমস্ত ঘটনা বের করেছি। বড় বড় ব্যবসায়ী, পুঁজিপতি, কলকারখানার মালিক, বিশেষ করে তাদের লক্ষ্য হচ্ছে বনাঞ্চলের মাটির তলার যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ লুণ্ঠন করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করা। কাজে বনাঞ্চলের অধিকার যদি শুধু উপজাতিদের হাতে চলে যায়, তাহলে সেখানে তারা ঢুকতে পারবে না। ফলে ডক্টর মনমোহন সিং দুদণ্ডমানতায় পড়ে গেলেন, কিন্তু তার দলের নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে কেউ কেউ এখন তাদের প্রথম সারির নেতৃত্ব, নাম নাই বা উল্লেখ করলাম, তথ্য আমাদের হাতে আছে, এটা করা যাবে না। উল্টো দিক থেকে এই যে 66 জন 67 জন মার্ক্সবাদী এবং অন্যান্য বামপন্থী এমপি, তাদের তরফ থেকে চাপ সৃষ্টি করা হলো, যদি এটা না করো তাহলে তোমার সরকারের উপর থেকে সমর্থন তুলে নেব, দেখি তুমি সরকার কি করে চালাও। এই থ্রেটের মুখে বুঝতে পারলো এটা শুধু ধমকির জন্য ধমকি না, সত্যি সত্যিই, কারণ তারা জানে ইতিহাসটা, যদি এটা কার্যকরী করা না হয় তাহলে সরকারই রাখা যাবে না। শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হয়েছে। ফরেস্ট রাইট অ্যাক্ট, এটাকে এখন ধ্বংস কে করছে? ফরেস্ট রাইট অ্যাক্টের জন্য তো অন্য কোনো দল কাজ করেনি, অন্য কোনো দল কাজ করেনি। এবং এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেতৃত্বে এই অ্যাক্টকে ভিত্তি করে সবচেয়ে বেশি জনসংখ্যা হিসেবে শতকরা হারে সবচেয়ে বেশি পরিবারকে জমি দেওয়া হয়েছে। কমরেড রাধা ব্যাখ্যা করার চেষ্টা করছে, সেখানে আমি যাচ্ছি না। এখন নতুন যে সংশোধনী, বর্ডার থেকে 100 কিলোমিটারের মধ্যে এই আইন অকেজু, তার অর্থটা কি? ত্রিপুরাতে হলো যেটা থাকবেই না, ভারতবর্ষে থাকবে না। ওই যে বামফ্রন্ট সরকার যখন চাপ দিয়ে বাধ্য করেছিল, অনিচ্ছা সত্ত্বেও তাদের হাত থেকে দাবি আদায় করেছিল, তখন যারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেছে গোপনে গোপনে পারেনি, তারাই এখন এই নতুন যে সরকারটা তাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে, তারাই বাধ্য করেছে ওই আইন পাল্টাও, এটাকে ধ্বংস করো, না হলে ওখানে ঢুকতে পারছে না, লুট করতে পারছে না। মূল লক্ষ্য পাহাড়ের তলায় লুক্কায়িত প্রাকৃতিক সম্পদ, ওটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। সর্বনাশ হয়ে যাবে। কেউ বলছে কিছু? কারা বলছেন? বামপন্থীরাই বলছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলছে, গণমুক্তি পরিষদই বলছে। আর এখন জাতীয় স্তরে আমাদের যে একটা উপজাতি অংশের জনগণকে নিয়ে একটা মঞ্চ তৈরি হয়েছে, যার সাধারণ সম্পাদক আমাদের কমরেড জিতেন চৌধুরী, তাদের তরফ থেকে প্রতিবাদ করে, যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুনির্দিষ্টভাবে এই আইনটা কোথায় কোথায় তার ত্রুটি আছে, এটা করলে কি করে সর্বনাশ হয়ে যাবে, বলে এটাকে বন্ধ করো, বাতিল করো। এটা করা যায় না। এটা পরিবেশ পরিমণ্ডল, প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডল, এটা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এটা যেমন আক্রান্ত হবে, সঙ্গে সঙ্গে উপজাতি অংশের মানুষ শত শত বছরের বঞ্চনার পর, বহু চেষ্টার পর যখন এই দাবিটা আদায় করলো, এটা তোমরা এক কলমের খোঁচায় বাতিল করে দিচ্ছ। আর কে বলছে বলুন তো? শুনেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে যারা উপজাতিদের মধ্যে কেঁদে কুদে বুক ভাসাচ্ছেন কুমিরের কান্নার মতো, তারা এটার বিরুদ্ধে তেমন কোনো কথাবার্তা বলছে? বুঝতে হবে এটা রেগা। এখানে যে 8 দফা দাবি, প্রথম যে দাবি, সঠিকভাবে এই দাবিটা সামনে এনেছে। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অনাহার, অর্ধাহার, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া, সেখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। মৃত পুত্রকে মা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, রাস্তাঘাট ভেঙে চলছে। আমি সেগুলিতে যাচ্ছি না। এই রাগা, এটাও এই যে ফরেস্ট রাইট অ্যাক্টের মতোই এই 66 জন এমপি বিরোধী দলের বামপন্থীরা চাপ সৃষ্টি করেছে। ন্যূনতম যে কর্মসূচি সহমতের ভিত্তিতে তৈরি করে সরকার তৈরি হয়েছে, তার মধ্যে একটা প্রভিশন ছিল গ্রামের এবং শহরের যারা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের প্রাত্যহিক একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে হবে। স্বীকার করলো, কিন্তু কার্যকরী করছে না। সেই জায়গায় চাপ সৃষ্টি করেছে। এটা নিয়ে দুমনা হচ্ছে। তখন আবার বলছে
যদি এটা না করো তাহলে তো সমর্থন করা যাবে না। কিসের ভিত্তিতে তোমাকে সমর্থন করব? সমর্থন করলেন, আইনটা আনলেন, ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের একটা করে জেলা। আমাদের ত্রিপুরায় তখন এই ধলাই জেলা, বাকিগুলি আসেনি। চাপের পর সারা ভারতবর্ষে 1-1.5 বছরের ব্যবধানে সব গ্রামের জেলাগুলি গেল। নগরের যে গরিব মানুষ তাদেরকে এর মধ্যে তারা ঢুকালো না। কে করলো এই লড়াইটা? এটা বাতিল করার জন্য এই সরকার 14 সালের পর এই যখন এই আইনটা হয়, তাতে সুসব যারা সস্তায় মজুর খাটিয়ে তাদেরকে নিংড়ে নিয়ে যারা মুনাফার মানে বিত্ত বৈভব তৈরি করেন, তারা তখনই বিরোধিতা করেছিল। যেমন আপনার এফআরএর ক্ষেত্রে বিরোধিতা করেছিল, আরে এটা করলে পরে আমরা মজুরকে শেষ পর্যন্ত বাধা দিয়ে রাখতে পারিনি, কারণ আমাদের চাপ ছিল। এরা আসার পর এদের দিয়ে এই কাজটা শুরু করে। প্রথম লহমায় তখন আমাদের সরকার ছিল, দিল্লিতে পার্লামেন্টের সামনে অবস্থান হয়, সেই অবস্থানে কিন্তু ত্রিপুরা থেকে আমরাও গিয়েছিলাম। একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন, সে ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। সবাই বিস্মিত, আরে এরকম একটা অবস্থানের মধ্যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চলে এসেছেন। আমি যেমন হাসতে হাসতে দাঁড়িয়ে বলছি, কেন আপনারা বিস্মিত কেন? এই জনগণকে বাদ দিয়ে কি আমাদের ত্রিপুরার সরকারটা হয়েছে? তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে বসে থাকবো ওখানে? গরমের দিনে ঠান্ডার দিনে গরম লাগে এরকম ঘরে? এটা হতে পারে? বিস্মিত হওয়ার তো কিছু নেই। এই কারণেই তো আমরা কমিউনিস্ট। এরপরে পেছন দিকে যায়, কিন্তু এখন কোথায় যাচ্ছে? এই যে হিসেবটা দিল কমরেড রাধাচরণ, এবারকার বাজেটে যেই টাকা ত্রিপুরার জন্য ধরেছে তাতে হিসেব করলে পর 36 দিনের বেশি কাজ নাই, এবং তার বেশিরভাগ টাকাটা মন্ডলের লোকরা লুট করে নিচ্ছেন। কমরেড রাধাচরণ বলেছেন, চ্যালেঞ্জ করে এসছেন, কারা কাজ না করে টাকা নিচ্ছে, যারা কাজ করে টাকা পাচ্ছে না, চাইলে লিস্টে দিয়ে দেবো। সাহস আছে, হিম্মত আছে কারণ এই সরকারের বুক ঠুকে বলতে পারে দিনটা তালিকা দেখবো আমরা, একটা লোক নাই, ইনক্লুডিং চিফ মিনিস্টার করছি আমি। তাহলে এটা যদি সেই লড়াইটা না হতো তাহলে এটা আসতো না। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই কয়েকটি বিষয় বললাম। যা কিছু ত্রিপুরা আজকে আপনি ভোগ করছেন, বা কিছু কিছু ভারতবর্ষের অন্যান্য রাজ্য উপজাতিরা ভোগ করছেন, লড়াইয়ের ফসল। এটা মাথায় রেখে আমি যে কারণে কথাটা বলতে চাইছি, ডিফেন্সিভ অ্যাটিটিউড নেবেন না, আত্মপক্ষ সমর্থনের ভাবনা না, দয়ার দান না। প্রত্যেকটা জিনিস স্বাধীনতার আগে ভারতবর্ষে ছিল না, স্বাধীনতার পরে পরে দীর্ঘদিন ছিল না। এটা গত 20-25 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে আদায় করা হয়েছে। আপনি দেয়নি কেউ, আপনি লড়াই করে আদায় করেছেন। এটা হক আপনার। যদি ন্যায্য না হতো এরা বাধ্য হতো না এটা দিতে। কাজেই যদি মনে করেন আমাদের একটু হাত কচলি টসলে বলবো টলবো, দাক্ষিণের মতো করে দেখবে, প্রশ্ন মোটেই তা না। উল্টো আপনি অ্যাগ্রেসিভ হবেন, অফেন্সিভ হবেন, আক্রমণাত্মক দৃষ্টি মানে কিন্তু লাঠিচোড়া নিয়ে যাওয়া না। ভাবনার দিক থেকে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আন্দোলনের চরিত্রের দিক থেকে, জনগণকে সমবেত করার দিক থেকে বুক ঠুকে বলবেন, কে তোমাকে এগুলি হরণ করার অধিকার দিচ্ছে? তুমি জনবিরোধী, শত্রু, জনগণের শত্রু, বিশেষ করে উপজাতিদের শত্রু। কোনো মতে এটা আমরা হরণ করতে দেব না। আর যদি মনে করো আজকে সংখ্যার জোরে হরণ করবে, তোমার অস্তিত্ব বিপন্ন, কতদিন টিকে থাকবে? মানুষই তোমাদের ছুড়ে ফেলে দেবে। এটাই ইতিহাস। কাজে এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড নিয়ে যদি আপনি যেতে না পারেন, ভয় পাওয়ার কি আছে? আপনার কি হারাবার আছে? কি আর হারাবেন আপনি? ভয় তো ওরা পেয়েছে। না হলে পরে ফ্যাসিস্ট সন্ত্রাস কেন? গণতন্ত্রের উপর আক্রমণ কেন? ভোট লুট করে কেন? গোপনে গোপনে ষড়যন্ত্র করে কেন? ট্রাইবেলদের বিভ্রান্ত করার জন্য এই সমস্ত সুবিধাবাদী শক্তিকে বল দেওয়া করে রাতের অন্ধকারে এই সলা পরামর্শ কেন? তাদের দুর্বলতা। জাতীয় ক্ষেত্রে জিনিস লক্ষ্য করে যাচ্ছে। কাজে আমার আপনার তো দুর্বল চিত্ততা নিয়ে আন্দোলন সংগ্রামের কথা চিন্তা করলে চলবে না। আক্রমণ আসবে, রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে। আমরা কমিউনিস্ট পার্টি করি, গণমুক্তি পরিষদ তার মূল মতাদর্শগত ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ, লেনিনবাদ। জন্মের দিন থেকে তারা বলে যাচ্ছেন। গণমুক্তি পরিষদের যে নেতৃত্ব সেদিনের, তারাই তো ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা গ্রহণ করেছিল। এখন পর্যন্ত এই কথাই তো তারা বলছেন, সেখান থেকে তার তো কোনো বিচ্যুতি হয়নি। কমরেড রাধাচরণ বলতে গিয়ে বলেছিলেন আমাদের মতাদর্শের ক্ষেত্রে আমরা একটু দুর্বলতায় ভুগছি। না, মতাদর্শের দুর্বলতা না,
মতাদর্শগত বিষয়টা প্রচারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সাংগঠনিক উদ্যোগের ক্ষেত্রে, নূতন শক্তিকে সচেতন করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে, দুর্বলতা আছে। ওটা সঠিক বলেছেন, ওটা বলতে গিয়ে মানে স্পার অফ দি মুভমেন্ট বলেছেন, এটা ঘটনা, এটাই তো ভিত্তি। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের কথা বলছি। ত্রিপুরায় শুধু বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার, এর জন্যই আমাদের কমিউনিটির লড়াই মনে করলে ভুল করবেন। শুধু ত্রিপুরার একটা বামফ্রন্ট সরকার দিয়ে ত্রিপুরার এই 40 লক্ষ মানুষের জীবনের মৌলিক সমস্যার সব সমাধান আমরা করে দিতে পারবো, এটা আমরা কখনো মনে করি না। পাল্টাতে হবে জাতীয় নীতি, হটাতে হবে দিল্লির ক্ষমতায় যারা বসে আছেন জনগণের শত্রুরা। কাজেই তারা ওখানে বসে আছে সমস্ত ক্ষমতার অধিকারী, আর আমরা কমিউনিস্টরা মানুষের সংঘবদ্ধ করে তাদেরকে উৎখাত করার চেষ্টা করছি। তারা আমাদের জন্য রাস্তা ছেড়ে দেবে নাকি? এরকম ভাবনা, এরকম কল্পনা নিয়ে তো আমরা লড়াই করি না। এরকম কল্পনা নিয়ে তো ঝান্ডা আমরা হাতে নেয়নি। গণমুক্তি পরিষদ যেমন নেয়নি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও নেয়নি। নিশ্চয়ই আমাদের টিএসইউ তারা এখন এই চেতনায় সমৃদ্ধ হচ্ছেন। কাজেই ওটাতে আমাদের হারাবার কি আছে, এটা মাথায় রাখতে হবে। এই কারণে বলছি বি অফেন্সিভ, এটা মাথায় রেখে যেত। পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে, একটা জায়গায় দাঁড়িয়ে নেই। কমরেড সভাপতি মন্ডলীর পক্ষ থেকে গণমুক্তি পরিষদের এখন যিনি সভাপতি, তিনি তার প্রারম্ভিক ভাষণে উল্লেখ করার চেষ্টা করেছেন, সঠিক 23-এর নির্বাচনের ফলটা কি? এরা তো পরাস্ত হয়েছে, সরকারে যারা আছেন তারা তো পরাস্ত। তারা 51 জায়গায় ভোট কমে তার 40 হয়েছে, তাদের বিরুদ্ধে 60 থেকে 61টা ভোট চলে গেছে। ত্রিপুরার নির্বাচনী সংগ্রামের ইতিহাসে সরকার যে তৈরি হচ্ছে বিধানসভায়, এর আগে কোন সরকার এত কম শতকরা হারে ভোটে সরকার যায়নি, সরকার যায়নি। এবং এটাও যেতে পারতো না যদি না বিশ্বাসঘাতকতা করতো ট্রাইবেল অংশের মানুষের সাথে এই নব্য তৈরি হওয়া যে সংগঠনটি। এবং তাদের সাধারণ সভ্যদের আমি দায়ী করছি না, আমরা কেউ দায়ী করি না, তাদের নেতৃত্ব তাদেরকে পরিচালিত করেছে। তারা এখন বুঝতে পারছেন, কপালে হাত দিচ্ছেন, কি সর্বনাশ হয়ে গেল। কি বলে ভোট নিল, এখন কাদেরকে সাহায্য করলো? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে এখন যারা ক্ষমতায় আছেন, তারা সবাই বুঝতে পারছেন এটা জয় না, এটা জয় না। যদি উপজাতি অংশের মানুষের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ সাধারণ আসনের মধ্যে বিভ্রান্ত করা সম্ভব না হতো, তাহলে পরে এই 14-15টা অতিরিক্ত আসন নিয়ে অল্প ভোটের ব্যবধানে আসনগুলি জিতে সরকার তৈরি করা সম্ভব হতো না। হতাশার কাজ করছে, দেখতে পাচ্ছেন কি কাজ? কোনো কাজ হচ্ছে না। এই 4 মাস হয়ে গেল। বাজেট, এটা জনবিরোধী বাজেট, এর মধ্যে কিচ্ছু নাই। আমি কালকে বলবার চেষ্টা করেছিলাম, শোনাবো না, আমি আজকে বলছি না। আপনারা শুনেছেন আমাদের নেতারা বলছেন বিধানসভার ভিতর, বিধানসভার বাইরে, এটা নতুন করে বলার কিছু নেই। আপনার রাজন্য শাসন থেকে শুরু করে 2017-18-তে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা ছেড়ে চলে যায়, তার যে সর্বশেষ বাজেট, তাতে কত টাকা ছিল তার আপনার ঋণ 12,900 কোটি টাকা। আর 5 বছরের ব্যবধানে তাদের ঋণ কত? 24,800 কোটি টাকা। এই 5 বছরে এই টাকা খরচ করলেন কোথায়? কি কাজ করেছেন? কোনো কাজ হয়নি ত্রিপুরা। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ কিচ্ছু হয়নি। ভেঙে চৌচির হয়ে গেছে। অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। এই 7 দিন আগেও তো বিশালগড়ে মুসলিম মা 3 সন্তানের মধ্যে 1 সন্তান যখন খাওয়াতে পারছে না, বিক্রি করতে নিয়ে আসছে, দর কষাকষি করছে। একজন বলছে 40,000, সে বলছে 50,000 ছাড়া বিক্রি করবো না। ভাবতে পারেন এটা কোথায় যাচ্ছি আমরা? এরা কি করে কথা বলে, সরকারে বসে থাকে কি করে? কোনো কাজ নাই, লুণ্ঠন চলছে। এবং আপনার পুকুরের জলে বিষ মিশাচ্ছে, রাবার বাগান পুড়িয়ে দিচ্ছে, ফসল তুলতে দিচ্ছে না, দোকান খুলতে দিচ্ছে না, অটো রিক্সা চালাতে দিচ্ছে না, ছোট গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না, কন্ট্রাক্টর কাজ করতে যেতে পারছে না। আপনার প্রতিযোগিতার বাজারে কন্ট্রাক্টরের জন্য সে টেন্ডার ফ্লড করতে পারছে না, লুণ্ঠন চলছে। এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কারা? আমাদের মায়েরা, বোনেরা। সব তথ্য তো আসছেও না। আমরা মণিপুর নিয়ে প্রস্তাব নিয়েছি, আমাদের রাজ্যের অবস্থাটা কি চলছে এর মধ্যে যা খবর বেরোচ্ছে, তাও তো সব পত্রিকা উঠে না। ডেলি দেশাগত দেওয়ার চেষ্টা করছে, তাতেও যে সব খবর আসে এটা মনে করার কারণ নেই। এরকম একটা অরাজকতা চলছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কিন্তু মেনে নিচ্ছেন না। আপনারা লক্ষ্য করেছেন 2018 নির্বাচন আসার পরে
প্রায় 1 বছর যাওয়ার পরে রাস্তায় নামার ক্ষেত্রে আমাদের উদ্যোগ শুরু হয়েছিল, কারণ এটা তো অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেছে। কি হলো? কিন্তু এখনের ঘটনাটা কি হচ্ছে? 1.5-2 মাসের ব্যবধানে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এই মানুষকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নামাচ্ছেন রাস্তায় সব জায়গায়, যদি মনে করেন এটা ঠিক না। স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরা যেটা লক্ষ্য করছি সবচেয়ে বেশি মায়েরা বোনেরা বেরোচ্ছেন, ট্রাইবেল অধ্যুষিত এলাকায় বেরোচ্ছেন। রাস্তাঘাট, জল, কল, কি হচ্ছে? রেশনে চাল নাই, ক্ষুধার অন্ন নাই, অনাহার মৃত্যু, এই পরিস্থিতি চলছে। কাজেই পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, শুধু ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে। আপনারা দেখেছেন 26টা রাজনৈতিক দল বাঙ্গালুরু তারা মিটিং করেছে। 1 মাস আগে পাটনাতে করেছে, 15টা দল ছিল। 1 মাসের ব্যবধানে 26টা দল হয়েছে। তারা আবার আগস্ট মাসের 25-26 তারিখ মুম্বাইতে বসতে যাচ্ছে, চূড়ান্ত করবেন তাদের কর্মসূচি। না হলে তার কাছাকাছি যাবেন। বাঙ্গালুরুর মিটিংয়ে তারা যে সমস্ত ঘোষণাগুলি দিয়েছেন, কি স্লোগান? একটাই স্লোগান, সেটা কি? বিজেপি হটাও, 24-এর নির্বাচনে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আমরা আজকে ত্রিপুরায় যে সমস্যাগুলি ভুগছি, উপজাতি অংশের মানুষ যে সমস্যাগুলি ভুগছেন, ভারতবর্ষের রাজ্যে রাজ্যে বিজেপি হোক অবিজি হোক, 1-2টা রাজ্য বাদ দিলে পর এই সমস্যাই ভুগছেন। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তার আয় নাই, উপার্জন নাই, বেকারি বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, লকআউট হচ্ছে, লে অফ হচ্ছে, আপনার নিয়মিত আপনার সেখানে নিয়োগ নেই। আর্মির মধ্যে পর্যন্ত তারা এই সমস্ত কাণ্ড কারখানা করার চেষ্টা করছে, বিস্তৃত বলার সুযোগ নাই, শিক্ষা শেষ করে দিচ্ছে। আমাদের ছাত্র নেতা টিএসইউ খুব সুন্দরভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করেছেন, আমি এটা বলে সময় নিতে চাইছি না, সর্বনাশ করে দিয়েছে। কাজে এই যে পরিস্থিতি, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব মিলিয়ে এই নেতৃত্ব বাঙ্গালুরুর মিটিংয়ের পর বলেছেন শুধু উৎখাত করার সরকারে যাওয়া না, মূল লক্ষ্য হচ্ছে এটা বিকল্প নূতন ভারত তৈরি করা। এবং এটা করতে গেলে পরে উপজাতি, অনুপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের মুখ করতে হবে। এর জন্য আমরা নাম নিয়েছি ইন্ডিয়া। মাথা খারাপ হয়ে গেছে প্রধানমন্ত্রী। একই দিনে দিল্লিতে সেই 5 তারা হোটেলে সারা ভারতবর্ষ থেকে লোক ডেকে নিয়ে মিটিং করলেন। আমাদের ত্রিপুরাতেও একজনকে নিয়ে গেলেন, যারা 18 নির্বাচনে সেখানে ভূমিকা নিয়েছেন। এখন তারা প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এরা এখন 38 দলের মধ্যে একটা দল। আমি তাদেরকে ছোট করে দিচ্ছি না, খাটো করে দিচ্ছি না, আমি উল্লেখ করলাম বুঝার জন্য যে বিজেপির অবস্থাটা কোথায় গেছে, আবার বুঝবার চেষ্টা করুন, এটা বুঝার চেষ্টা করুন। ফলে এই জায়গায় পার্লামেন্টে যাওয়ার সাহস দেখাচ্ছেন না প্রধানমন্ত্রী। মণিপুর জ্বলছে 3 মাস যাবৎ। কি ব্যাপার এটা? গোমরটা কি? বোতল থেকে দৈত্য বের করেছেন, এখন ঢুকাতে পারছেন না, জবাবটা কি দেবেন? শেষ পর্যন্ত বিরোধী দল নো কনফিডেন্স মোশন এসেছে। আমি জানি না এই ভদ্রলোকের পক্ষে সব জিনিস সম্ভব। কালকে যখন আপনার পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রী তখন গুজরাটে যাচ্ছেন এয়ারপোর্ট উদ্বোধন করার জন্য। গণতন্ত্রের প্রতি তার যে মানে উদাসীনতা, উপেক্ষা বিরোধীদের প্রতি, সংসদের প্রতি, এটা তো এর মধ্যে দিয়ে প্রমাণিত। তিনি নিজেকে ভাবেনটা কি? তিনি মানুষকে মানুষ বলেই মনে করেন না, দলকে দল বলেই মনে করেন না। তার দলের লোকদের তিনি কি মনে করবেন না করবেন তার ব্যাপার, এটা আমাদের মাথায় ঘামানো দরকার নেই। পার্লামেন্ট, সংসদ, আমাদের সংবিধান, দেশের গণতন্ত্র, কি হচ্ছে এটা? কাশ্মীরকে তো শেষ করেছে, কিন্তু কাশ্মীরের মানুষ মাটি ছাড়ছেন না, ভয় পাচ্ছে ভুটে যেতে। এখন মণিপুরটাকে ধরেছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। পাশাপাশি দেখছেন 2-3টা রাজ্যের মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে। কি চলছে এটা? কে দায়ী এর জন্য? কি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরশুদিন তারপরে বলতে পারলেন আপনারা যে যাই বলুন আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছি না? এই কথা বলার সাহস তার কোত্থেকে আসে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মানে প্রশ্রয় ছাড়া তিনি বলতে পারেন? এদের যখন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের দৌলতেই তো সেখানে দাঙ্গা হলো, সংখ্যালঘুরা আক্রান্ত হলেন, বুকচার্ড হলেন। এখন চলছে মণিপুরের মধ্যে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ সব দেখছেন, ছেড়ে দেবেন না। এবং এই যে নেতৃত্ব একটা জায়গায় এসছে, নিচের তলার গরম হচ্ছে, কড়াইয়ের তেল গরম হয় নিচে আগুন জ্বললে, তারপরে যদি কড়াইতে আপনি মাছ দেন, এটা ভাজাটা ভাজা হবে, না হলে কিন্তু হবে না।
কাজে এই যে নেতৃত্ব, তার যে সাধারণ সমর্থক সবাই না হলো, বরং সে চাপ সৃষ্টি করছে তার নেতৃত্বের উপর। এক হও, সর্বনাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে, 24-এর নির্বাচনে যদি তারা কোনো কারণে আসতে পারে। এই জায়গায় কিন্তু তারা যাচ্ছেন। কাজে দেশের যে লড়াইটা, আপনি এখানে যে লড়াই করছেন, এই যে 8 দফা দাবি, এই লড়াই, এই দাবি সংগ্রাম, দেশের যে বিজেপি হটানোর যে লড়াইটা, এর থেকে আলাদা না। এরা দিল্লির ক্ষমতায় থাকবে, তার দৌলতে এখানে সরকার থাকবে, আর তারপর আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। বেকারদের চাকরি থেকে শুরু করে জন্মের পর থেকে জন্মগত যে অধিকার, শিক্ষা, উপজাতিদের যে অধিকার, সেগুলো ঠিকভাবে রক্ষিত হবে। এই ধারণা নিয়ে যদি আমরা যাই তাহলে ভুল করব। কাজেই এই পরিবর্তন জাতীয় স্তরে আসছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আসছে, এই দেশের হাওয়া এখানে আসছে। আমরা যদি একে ঠিকভাবে কাজে লাগিয়ে এই যে কর্মসূচি উপস্থিত হলো, তাকে যদি রূপায়ণ করার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করি আন্তরিকতা নিয়ে, এখানকার যে আন্দোলন রাজ্য ছোট হতে পারে, এখনো ত্রিপুরার দিকে মানুষ তাকিয়ে থাকে। গত নির্বাচনেও তাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, বোধহয় এদেরকে উৎখাত করতে পারবে। এখন তারা যখন শুনলেন, তারা নিজেরা অবাক হয়েছেন কিভাবে এই বিশ্বাসঘাতকতা হতে পারলো। এখনো তারা ত্রিপুরার দিকে কিন্তু নজর রাখেন। তাই আপনাদের কাছে আমি আবেদন করব, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী যে অংশ, মেরুদণ্ড আমি বলবো, উপজাতি জনগণ, তার যে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা হচ্ছেন নেতৃত্ব। সেই জায়গায় এই নেতৃত্বে সামনের দিনের এই যে কর্মসূচিগুলি রূপায়ণ করার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন। এটা ত্রিপুরাকে যেমন নতুন করে উদ্দীপিত করার ক্ষেত্রে ভূমিকা নেবে। এরা যারা ভীত সন্ত্রস্ত, অধিকার হরণ করে আপনাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করছে, তাদেরকে আপনি কুণ্ঠাসা করতে পারবেন। সারা দেশের যে লড়াইটা, এই লড়াইটাকে উদ্দীপিত করার ক্ষেত্রে আপনার এই ভূমিকা নেবে। কাজেই এই ভাবনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই কনভেনশনের আয়োজনের জন্য উত্তর ভারতের আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে, আমাকে কথা বলার জন্য আপনারা ডেকেছেন, কথা বলার সুযোগ দিলেন, আমি বললাম, আপনারা শুনলেন, তাতে আমি অনুপ্রাণিত বোধ করছি। আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার নেবেন। যত buku sama hambaya baru ang kok saglat uttor mahal purgan kiri wahita agen uttor mahal puro phaipro jedin escort mari aga sorry hani sai thaiya karon oro CPM ni বিরুদ্ধে খাইগাই বিপদ নর নতুন মুখাবো অনেক বড় দুসাই কমাকা आणि বয়স খুব কম আপনার নরগানো বুদ্রি এমএলএ কাম রোকা পুলিশ রোগো ভাই নরেল দেবর কপলান है आणि বড়ক সাগা বুসুক বিপদ থাইও এলাকাও হাজার হাজার বড় লক্ষণ লাগে সার্বন বিচার ট্রাইমার নাই আমনে ওয়ানা খাওয়ানমান পড়ব জনগণ ভাই নগরে বিরাট আন্দোলন খাই এসএমডি দ্বারা আন্দোলন করা তাকে বুঝতে হবে মানে দেবরানি দিই দোসা জমালাই থাকলে 2-3 মাস আগে তাও খবর আর দিন কবিতা থাকে গেল কিন্তু তিনি মহারানী পুরো ফাই মুখবানি দুদান খাইছে মুটিকে মুখ 2-4 संगलाई मुटिके मीटिंग खाइले भने बुइको टिक हिसाबले हाइका तार माने दिन कहामु गाय आगे एक्सपोर्ट करिके एमएलए जो फायदा क्या ताउले 2-4 संगीचे तो मीटिंग खाइ मंगा तार माने टिप्रा सारो नितो खाओ थानसानी जुआर खाइगा खातिन तिनी बुकु पनिया थाओ दिने कप पाइ जाबो फानबासकै तमाइले हाम्रो मान्छे दौरा बाइकिङ बुरिनी फान्दै चलान फानबासकै बाइके बोके कप कुताई प्लान्टेगा फानबासकै तमाइले अब बुरिनी चला फानबासकै तमाइ भने न खासिङ तिनी ताकु कमल कोलै समाइगा फान सबलै मानाइ दिने গুরুত্বপূর্ণ এই কনভেনশন সংগঠিত মহকুমা কমিটির থেকে
গুরুত্বপূর্ণ এই কনভেনশন সংগঠিত হচ্ছে। এখানে সাবরুম থেকে ধর্মনগর আমাদের 23টি মহকুমা থেকেই আমি বলবো শুধু এই 3টি সংগঠনের প্রতিনিধি না, বলা যেতে পারে যারা আমাদের ট্রাইবেল অংশের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের যারা সামনের সারির যোদ্ধারা, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই কনভেনশনকে, তার উদ্দেশ্যকে সফল করার জন্য। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। যতন খুলুমখা, যতন হামবাই। আপনারা 11:15টায় আমাদের এই কনভেনশন শুরু হয়েছে। এতক্ষণ ধরে প্রায় 6 জন বক্তা তার বক্তব্য শুনেছেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকে এখানে, এবং আমি এই মঞ্চ থেকে যা লক্ষ্য করছি যে আজকের এই কনভেনশন তার উদ্দেশ্য যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি বা লক্ষ্যকে সামনে রেখে, আর আপনারা যারা এসেছেন তারাও এই গুরুত্বকে অনেক গভীরতার সাথে, অন্তরের সাথে উপলব্ধি করছেন। এটা সচরাচর এরকম পরিবেশ বা এরকম যে একটা কনভেনশনের তার চলার মধ্য দিয়ে খুব কম দেখা যায়। একেবারে শুরু থেকে খুব মনোযোগ দিয়ে প্রায় নড়াচড়া করে আপনারা সবাই শুনছেন। এটা দেখে আজ থেকে 49 বছর আগের একটা ঘটনা আমার মনে পড়ছে। মানিক দাও একটু উল্লেখ করেছেন। হয়তোবা সেই দিনকার বা সেই দিনের তার একটা দারুণ একটা তখন এই টাউন হল ছিল না, রবীন্দ্র ভবন হয়নি। আমাদের রাজ্যে সুখময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস দলের সরকার সারা রাজ্যে যে মানুষের অভাব অনটন আর উপজাতি এলাকাতে ক্ষুধা, মৃত্যু, সন্তান বিক্রি, এটা নিত্যদিনের দিনলিপি। সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র। আগরতলা শহরে তখন লোক সংখ্যা নিশ্চয়ই আজকের সমান না, কম, কিন্তু তার মধ্যেও আমাদের ট্রাইবেল অংশের লোকজনের সংখ্যা আরো কম, চোখেই দেখা যায় না। আমি ছাত্র, উমাকান্ত একাডেমির ক্লাস 11-এর ছাত্র, বয়স মাত্র 16 বছর। কিন্তু সেই সময়েতে এই রাজ্যের মধ্যে উত্তাল যে রাজনৈতিক আন্দোলন, তার তাপ ছাত্র হলেও আমরা উপলব্ধি করতে পারছি। দশরথ দেব, বিদ্যা দেববর্মা, তাদের নেতৃত্বে, গণমুক্তি পরিষদের নেতৃত্বে, ষষ্ঠ তফসিলের দাবিতে
ট্রাইবেল এলাকাতে অনাহার মৃত্যু, লেভির জুলুম, ফরেস্টের জুলুম, খাজনার জুলুম বন্ধ করার দাবিতে সর্বত্র কংগ্রেস সরকারের দমন পীড়নকে উপেক্ষা করে আন্দোলন চলছে। সাথে ষষ্ঠ তপশিল মোতাবেক এডিসি গঠন করতে হবে, বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দিতে হবে, ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে হবে। একই সময়েতে ট্রাইবেলদের মধ্যেও তৎকালীন সময়কার লেখাপড়া জানা ট্রাইবেল যুবক তো খুব হাতেও না, তার মধ্যে থেকেই কংগ্রেস দল বাছাই করে কিছু লোককে সেখানে নতুন একটা দল গঠন করিয়েছিল দশরথ দেব, যাদেরকে নাম দিয়েছিলেন শিকারী মোরক, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। শ্যামাচরণ, নগেন্দ্র, দ্রাও, বিজয় রাঙ্খল, হরিনাথ দেববর্মা, ট্রাইবেলদের এই অধিকার আদায় আমরা করতে পারি। এরকম একটা সময়েতে 1974-এর মাঝামাঝিতে সুকুমার সেনগুপ্তের সরকার একে তো তাদের নীতির কারণে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি আর মহাজনদের হাতে ট্রাইবেলদের জমি হস্তান্তরিত হতে পারে না, তা সত্ত্বেও সেখানে দ্রোণকে দ্রোণ জমি চলে যাচ্ছে। মহাজনদের শোষণ রাজ্যের সর্বত্র একটা বিভীষিকা, হাহাকার তৈরি করেছে। এমন সময়েতে এই মরার উপরে আরো খাড়ার গা সুকুমার সেনগুপ্তের সরকার অর্ডিন্যান্স ঘোষণা করল যে বেআইনি হস্তান্তরিত জমি, অর্থাৎ ট্রাইবেলদের জমি নন ট্রাইবেলদের হাতে হস্তান্তরিত হবে না, এটা যে বেআইনি, এই আইনটাই বাতিল, একটা অর্ডিন্যান্স জারি করে দিল। সেই সময়েতে কমরেড দশরথ দেবরা গণমুক্তি পরিষদের নেতৃত্ব, টিউজেসের নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা বিশুদ্ধ পাহাড়িয়ার আন্দোলন, একলা চলর আন্দোলন, গণমুক্তি পরিষদকে বিরোধিতা করা এবং কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনকে দুর্বল করার যে চেষ্টা, এটা যত করবে শাসক দল তত বেশি আরো আক্রমণ নামিয়ে আসবে। সর্বশেষ এই মরার উপর খাড়ার গা হলো এই ট্রাইবেল রিজার্ভ, এটাকে ভেঙে দেওয়া। এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করল সেপ্টেম্বরের এই চিলড্রেন্স পার্কের কমিউনিটি হলের, যেটাকে বলা হয় যৌথ কনভেনশন। আমি ছাত্র, উমাকান্ত হোস্টেলের ছাত্র। সকালবেলা খবর পেলাম যে দশরথ দেব, বিদ্যা দেববর্মা, সুধন্য দেববর্মা, এদেরকে শ্যামাচরণ, ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়ারা সবসময় সমালোচনা করে। তারা নাকি ট্রাইবেলদের জন্য কিছু করতে চায় না, শুধু শুধু এই সমস্ত আন্দোলন করে। কিন্তু এরা সবাই একসাথে এই কমিউনিটি হলে এসেছে, আমাদের মধ্যে উৎসুক তৈরি করলো। আর কি ব্যাপার, একই কনভেনশনে, একই জায়গাতে দশরথ দেব, সুধন্য দেববর্মা, এদিকে শ্যামাচরণ, বিজয় রাঙ্খল, নগেন্দ্র জমাতি, ব্যাপারটা কি?
ভোর 4টা অবধি সে কনভেনশন হয়েছে। আমি সেই কনভেনশনের সাক্ষী। সেখানে আলোচনা হলো যে কথাগুলো এতক্ষণ ধরে আমার আগের বক্তারা বলেছেন। দশরথ দেব, সুধীন্দ্র দেব বর্মারা ক্ষুরধার যুক্তিতে বোঝালেন যে আজকে এডিসির দাবি হোক বা ককবরকের দাবি বা বেআইনি হস্তান্তরিত জমি ফেরত তার দাবি বা আজকে যে কনভেনশন, এই অর্ডিন্যান্স, এটা বাতিল করার দাবি, এটা একা ট্রাইবেলরা শুধু আমরা লড়াই করলে হবে না, আমরাই শুধু এই দাবি উত্থাপন করলে হবে না। ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন, শুধু আমরা যারা ট্রাইবেল নেতৃত্ব, ট্রাইবেল সংগঠন এখানে সমবেত হয়েছি, তার বাইরেও সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে যদি এই জনবিরোধী, ট্রাইবেল বিরোধী, অগণতান্ত্রিক এই সুকুমার সরকারের বিরুদ্ধে, কংগ্রেস সরকারের বিরুদ্ধে না নামা যায়, এই অত্যাচার, এই দমন পীড়ন বন্ধ হবে না। 4 দফা দাবি সেখানে গৃহীত হল। সে ঐতিহাসিক 4 দফা দাবি। এডিসি চাই, ককবরকের স্বীকৃতি চাই, জমি ফেরত দিতে হবে এবং অর্ডিন্যান্স বাতিল করতে হবে। এইটুকু তো ঐকমত্য হলো, কিন্তু শেষ মুহূর্তে ঐকমত্য হলো না যৌথ আন্দোলনে। 4টা অবধি চেষ্টা চলল, হলো না। সেই কনভেনশনে সিপিআই এর নেতা অঘোর দেব বর্মাও ছিলেন। অঘোর দেব বর্মা, টিউজেস, টিএসএফ এর নেতা ছিলেন দেবব্রত কলই, তারা আলাদাভাবে চলে গেলেন। 74-এর সেপ্টেম্বর, তার পরের বছর 75 ইংরাজি, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করল। 5 বছরের রাজ্য সরকারের মেয়াদ, এটাকে আরো 1 বছর বাড়িয়ে এই সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, দমন পীড়ন হলো। সিপিআইএম এর গণমুক্তি পরিষদের বহু নেতাকে জরুরি অবস্থার আইনে জেলে নিক্ষিপ্ত করল, কিন্তু আন্দোলন থামল না। এই আন্দোলন আরো মহীরূহে পরিণত হল। 1978-এ সেই আন্দোলন 56 জন বামফ্রন্টের বিধায়ক নিয়ে এসে এই রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হল। কংগ্রেস সাফ হয়ে গেল। সেই বামফ্রন্ট সরকারের হাত ধরে এডিসি আসলো, ককবরক স্বীকৃতি হলো। যে ট্রাইবেল এলাকাতে রাস্তা ঘাট, পানীয় জল, স্কুল, হাসপাতাল, এই দাবিগুলি উঠলে তখনকার দিনে বলা হতো এগুলি তো ট্রাইবেল এলাকাতে হয় না, এগুলি সব টাউনে হয়। তিনি বরক আমচিরগ আবু অংমানিয়া সেই ইতিহাস দিয়ে গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট এই ত্রিপুরাজ্যে বর্তমান এই ত্রিপুরা জায়গায় নিয়ে আসলো। বর্তমান মানে আমি এখনকার বিজেপির সরকারের যেরকম এটা বলছি না। সেই কারণেই বলা হয় সেই 74-এর এই গণ কনভেনশন বা যৌথ কনভেনশনকে ঐতিহাসিক কনভেনশন। আমি জানি না আজকের কনভেনশনও ঐতিহাসিক হবে কিনা, কিন্তু ইতিহাস তৈরি করার দায়িত্ব আমাদের। তো আজকে এই 49 বছর বাদে যখন আমরা একটু আলাদা আঙ্গিকে হলেও, আলাদা পরিসরে হলেও, একটু অন্যরকম আয়োজনে হলো আজকে আমরা আবার মিলিত হয়েছি। না, আমরা এখানে আজকে
কারা কারা? জিএমপি, টিওয়াইএফ, টিইসি। আমরা সবাই একই রাজনৈতিক মতাদর্শের পথের পথিক। আমরা আলাদা আলাদা না, আলাদা চিন্তার না, একই চিন্তার। কিন্তু তারপরও আজকের কনভেনশনের উদ্দেশ্য বা তার আহ্বানে এরকমই একটা সামনে একটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বা কর্তব্য পালনের সে আহ্বান ত্রিপুরার যে জনগণের তরফ থেকে, গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আমাদের উপর বর্তেছে। আমাদের আজকের কনভেনশনের শীর্ষক কি? এখানে লুকু হাম রায়দানো করাক খাইনানি বেবাক থান সংবাই জাতি। অধিকার সুরক্ষায় সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হন। আমাদের আহ্বান শুধু জিএমপি, টিওয়াইএফ, টিইসিউ, আমরা যে অংশের মধ্যে কাজ করি শুধু তাদের কাছে না। কেন আজকে আমরা এই কথা বলছি? আমাদের অধিকার আক্রান্ত। এখানে দাবি সনদ ব্যাখ্যা করতে গিয়ে কমরেড রাধাচরণ দেববর্মা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন, তুলেছেন। বন অধিকার আইন দীর্ঘ লড়াইয়ের ফসল, দীর্ঘ সংগ্রামের ফসল। এই অধিকার আইন ভাঙার জন্য আজ থেকে 4 দিন আগে পার্লামেন্টে কোনো আলোচনা করতে না দিয়ে নরেন্দ্র মোদীর সরকার এই বিল পাস করে নিয়েছে। আগামী দিন বন অধিকার আইন, এটা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে। ওই আইন বা ওই অ্যাক্টটাকে সেরকম ভাবে হাত দেওয়া হয়নি, কিন্তু অন্যভাবে পরিবেশ এবং বন মন্ত্রককে দিয়ে তার যে সংরক্ষণ, বন সংরক্ষণ আইনে সংশোধনী নিয়ে এসে বন অধিকার আইনকে চারিদিক থেকে ঘিরে তার হাত পা ভেঙে চুরমার করে এটাকে পঙ্গু করে আগামী দিন যাতে একজন ট্রাইবেলও নতুন করে এই আইনের মাধ্যমে কোনো অধিকার না পায়। এবং যারা আজকে ভোগ করছে তারা বহু কষ্ট করে রাবার বাগান গড়ে তুলেছে, নারিকেলের বাগান গড়ে তুলেছে, সুপারি বাগান গড়ে তুলেছে, পুকুর করেছে, ক্ষেত করেছে, সব তুলে নিয়ে যাবে। আরেক দিক থেকে এই জমি যার মাটির তলাতে শুধু উপরে না, অফুরন্ত সম্পদ, এটা ভারতবর্ষের বড় বড় কর্পোরেটে তুলে দেবে। মণিপুরে যে আজকে ঘটনা, তার পেছনে উপরে একটা দেখছি আমরা, কিন্তু সুগভীরভাবে মণিপুরে বিজেপির সেই লক্ষ্য সাধন করার জন্যই মণিপুরে আজকে সে দাঙ্গা। মণিপুরের কুকি, হালাম, জু কমিউনিটির বা নাগা ট্রাইবেলরা কোথায় আছেন? পাহাড়ে। এই পাহাড় হলো বনভূমি। সেই পাহাড়ে তাদের হাজার হাজার বছর ধরে বসবাস। ত্রিপুরাজ্যের মতো সেখানেও এই জমিগুলো ফরেস্ট অধীনে। ওইখানে তো সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ বা রাজনৈতিক দিক থেকে যারা ক্ষমতাবান, সব মেয়েতেই খারাপ না, সব মেয়েতেই একেবারে শোষক কখনো হয় না, কোথাও হয় না। কিন্তু সেখানকার যে কায়েমি স্বার্থ, তাদের লক্ষ্য মণিপুরের এই চুরাচাঁদপুর বা মৈরাং বা ওই মোরে এই সমস্ত জায়গার জমি দখল করার জন্য। কাজে চক্রান্ত, মেইতের দিকেও এসটি করে দাও, আর এইভাবে একটা ঝগড়া বাঁধিয়ে দিয়ে টাটা, বিড়লা, আম্বানি, আদানি
এদের জন্য এই মণিপুরকে লুট করার সুযোগ করে দাও, আর এতে নিরীহ মানুষ আজকে মারা যাচ্ছে। আমাদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য এই সরকার নতুন আর একটা চাল আনছে, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, এগুলো নিয়ে এখনো চর্চা হয়নি। এই যে আজ থেকে বছর দুয়েক আগে, করোনা আসার আগে, যখন এতে ওই সিএএ আমাদের নাগরিকত্ব আইন এটা সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সাধারণ মানুষ এই দেশে ভেবেছিল এটা আবার কি, কিন্তু কেন আনলো? আমাদের দেশের আরএসএস বিজেপি সরকার তারা জানে, তারা যতই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশের এই বিশ্বাসের স্লোগান তুলুক, তারা যতই একটা নির্বাচন কাছাকাছি আসলে যে সমস্ত রাজ্যে তাদের সরকার কিছু ঘর টর দিয়ে, যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে 18তে ক্ষমতায় আসার পর 4টা বছর একটা ঘরও দিল না, 21 ইংরাজির শেষ দিকে এসে, কারণ 23 বিধানসভা নির্বাচন করতে হবে, একসাথে 4 বছরের ঘর ঢেলে দিয়ে বলছে এই দেখো এই সরকার কত টাকা দিয়ে দিচ্ছে। নির্বাচনের বছরে এসে কৃষকদের বলছে এই দেখো প্রধানমন্ত্রী সম্মান যোজনার নামে কৃষকদের জন্য নগদ টাকা একেবারে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকছে, তার জন্য দরখাস্ত দিতে হয় না। কিন্তু 4টা বছর তেলের দাম, লবণের দাম, চালের দাম, ওষুধের দাম, সারের দাম, বীজের দাম, ছেলে মেয়েদের বইপত্রের দাম, হাসপাতালে ভর্তি হলে পরে ওষুধ কিনতে হয় তার দাম যেভাবে বাড়িয়েছে, সবকিছুর দাম বেড়েছে। অন্যদিক থেকে এই সরকার আসার আগে রেগা হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রামে গঞ্জে যে পরিমাণ কাজকর্ম হতো এগুলি সব কমেছে। আর এই কমের মধ্যে লুটপাটের কথা তো শুনলেনি এবং দেখছেনই, সে আলোচনা নেই। আমার ডাইন পকেট থেকে, বাম পকেট থেকে, বুকের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে সমস্ত খালি করে নিয়ে যাচ্ছে। নির্বাচনের বছরে এসে কিছু টাকা দিয়ে বলছে আর এই মোদী সরকার তো কল্পতরু, অনেক দিয়ে দিয়েছে। যদি সব হিসাব করি যে আমাদের থেকে যেগুলো নিয়েছে এরা যে দিয়েছে, হিসাব করলে পরে আমাদের থেকে যা নিয়েছে তার অর্ধেকও হয় না তারা যা দেয় এখন, মাইনাস। এবং তার প্রতিফলন কোথায়? তার প্রতিফলন আনন্দবাজার, তার প্রতিফলন রৈশাবাড়ি, মানিকপুর, তার প্রতিফলন গ্রামে গঞ্জে। কিভাবে অভাবী মানুষের ভিড়, কিভাবে জঙ্গলের একটু সবজি নিয়ে রাত্র 8টা 10টা অবধি আমাদের ট্রাইবেল মা বোনদের অল্প চাল কেনার জন্য তাদেরকে সারাটা দিন পরিশ্রম করে ক্ষুধার্ত পেটে বসে থাকতে হয়। নতুন কোনো প্রকল্প নেই, নতুন একটা হাসপাতাল নেই, একটা স্কুল নেই, 1 কিলোমিটার বিদ্যুৎ নেই, বাড়িতে গিয়ে পাইপলাইন দিয়েছে কিন্তু জলের সাথে যোগাযোগ নেই। ডেভেলপমেন্ট এগুলি। নতুন একটা চাকরি নেই, নতুন করে একজন যারা 60 বছর পূর্তি হয়েছেন কেউ নতুন করে একজন ভাতা স্যাংশন হয় না।
তো এইভাবে তারা জানে যে শুধু ত্রিপুরাতে না, সারা দেশেই নরেন্দ্র মোদী সরকার যতই ফুলিয়ে ফাঁপিয়ে এরা প্রচার করুক, একটা দিন মানুষ সাময়িক বিভ্রান্ত হলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। কাজেই মানুষকে ভাগ করতে হবে, এক একটা রাজ্যে, এক একটা অঞ্চলে এক একটা স্লোগান। কোথাও হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, কোথাও উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে, কোথাও ট্রাইবেল নন ট্রাইবেলদের মধ্যে, কোথাও হিন্দিভাষী আর তেলুগুভাষীর মধ্যে, যেখানে যেরকম ভাবে পারো। এটাই আরএসএস, ভারতীয় জনতা পার্টি তথাকথিত হিন্দু রাষ্ট্রের মডেল। এইভাবে 14তে এসেছে, 2019-এর লোকসভা নির্বাচনেও এই সমস্ত ঝগড়াঝাটি ঘটিয়ে, আর কাশ্মীরে একটা দুর্ঘটনা, এটাকে পুঁজি করে পুলওয়ামাতে বৈতরণী পার হয়েছে। এখন 2024-এর বৈতরণী পার হওয়ার জন্য নতুন ইস্যু আনছে। ইস্যু কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ তাদের যে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্থান, খুব সুন্দর বলে, একটা সিটিজেনশিপ কার্ড, একরকম ভোটার কার্ড, একরকম রেশন কার্ড, সব এক। সম্ভব? সম্ভব? এখানে টিএসইউর নেতা তার ছাত্রদের শিক্ষার সমস্যা বলতে গিয়ে এখানে বলেছেন কিভাবে এই ত্রিপুরাজ্যের ককবরক ভাষীরা, যাদের একটা আশার আলো সঞ্চারিত হয়েছিল, ককবরকে বিএ পাস করার, এমএ পাস করার, পিএইচডি করার, বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের সহায়তায় শুধু ককবরকবাসী না, চাকমা, মগ, হালাম, এরাও স্বপ্ন দেখছিল আমাদের ভাষা দিয়ে আগামী দিন এইভাবে লেখাপড়া করব। আর এখন তথাকথিত এই শিক্ষানীতি, উমুক নীতি, তমুক নীতির নামে যেটা চালু হয়েছিল, বিকশিত হয়েছিল, একটু মাথা তুলে দাঁড়িয়েছিল, এটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। আগামী দিন এই তথাকথিত জাতীয় নীতি, তথাকথিত এদের শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা, মানে এটা কি? এই দেশের দুর্বল, প্রান্তিক, পিছিয়ে পড়া, সংখ্যালঘু, তাদের অধিকার বলতে কিচ্ছুই থাকবে না, এমনিতে নাই। চাকুরি বাকুরিতে সংরক্ষণ আছে 31%, থাকলেই কি 31%? চাকরি হলেই তো 31%, প্রমোশন হলে তো 31%। আর যখনই এরকম ইউনিফর্ম সিভিল কোড হবে, অভিন্ন দেওয়ানি বিধি হবে, এটা শুধু আমাদের বেশভূষা, আচার আচরণ, সামাজিক নীতিরীতির ক্ষেত্রেতে না, বিবাহ, শ্রাদ্ধ, জমি বন্টন ক্ষেত্রেতে না, সমস্ত ক্ষেত্রেতে লাগু হয়ে এই দেশের যারা আমরা প্রান্তিক জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অংশের মানুষ, আমাদের যে সামান্যতম যে অধিকারগুলো বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে বা বামপন্থীরা লড়াই করে আদায় করেছে, এগুলি সমস্ত হরণ হয়ে যাবে। কাজেই বুর্জোয়ারা সময়ে সময়ে তাদের কায়েমি শর্ত টিকিয়ে রাখার জন্য এরকম ভাবে তারা দালাল তৈরি করে, শিকারী মোড়ক তৈরি করে। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে, আমাদের এই জীবদ্দশাতে, আমাদের জীবনকালে আমরা কি প্রত্যক্ষ করেছি? গণমুক্তি পরিষদের, বামফ্রন্টের আমাদের যে এই লড়াইকে সামগ্রিকভাবে
শুধু ত্রিপুরার যে ট্রাইবেল না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলকে নিয়ে এই রাজ্যকে বিকশিত করার জন্য যে আমাদের সংগ্রাম, এটাকে দুর্বল করার জন্য সে 80-র দশকে প্রথম স্লোগান তোলানো হলো। তার আগে স্লোগান হলো কুসাক বুইয়া কুফুর বিয়া বুইনি তলা তমলিয়া। কথার চবাং খাইছে শুধু চিনি রায়দা তুমান নাই। এরপরে স্লোগান আনা হলো স্বাধীন ত্রিপুরা, স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, আমাদেরই ঘরের এই তাজা তাজা ছেলে মেয়ে। এটিপিউলো থেকে এনএলএফটি আকাশ থেকে তো পড়েনি, আমাদের ঘরের ছেলে মেয়েরা। এদেরকে ব্যবহার করা হলো, এদের মগজ দোলাই করা হলো। চলো বাংলাদেশের জঙ্গলে, পার্বত্য চট্টগ্রামে, আমরা সেখানে গেলে আমেরিকা থেকে টাকা আসবে, জাপান থেকে টাকা আসবে, ইউরোপ থেকে টাকা আসবে, অস্ত্রের অভাব হবে না। আন্তর্জাতিক কোর্টে গিয়ে সেখানে গিয়ে আমরা বিচার করব, ভারত সরকারের, ত্রিপুরা সরকারের। সারা পৃথিবী আমাদের পেছনে থাকবে। কত শত ছেলে মেয়ের জীবন নষ্ট হলো, কত নিরীহ মানের প্রাণ কেড়ে নিল ট্রাইবেল নন ট্রাইবেল শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআরের। বামপন্থী ফ্রন্ট সরকারের কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? বামফ্রন্ট সরকার যাতে ওই মালদা কুমার রোয়াজাপাড়াতে রাস্তা না নিয়ে যায়। উদ্দেশ্য হলো লংথরাইয়ের পাহাড়ের উপরে যে স্কুলটা খুলেছে এখানে যাতে মাস্টার না যায়। ওই খানটলাঙে যে বালোয়ারি হয়েছে এখানে যাতে দিদিমণি না যায়। কোথায় আজকে তারা? কোথায় তারা? এই লোকগুলোই তো টিউজেস হোক, আইএনপিটি হোক, আইপিএফটি হোক বা ত্রিপুরা মথা, এই সবগুলো দলের ভিতরে দেখা যায় এই লোকগুলোই, তার বাইরে কেউ নাই। এই চেহারাগুলোই বিভিন্ন সময়তে বিভিন্ন নাম নিয়ে এরা এখানে কখনো কোট, কখনো পাঞ্জাবি, কখনো মাথায় পাগড়ি, এই তো এইভাবে তো শেষ করছে। এবং সর্বশেষ এখন ভারতীয় জনতা পার্টিকে তাদের এই নেতিবাচক, তাদের এই চক্রান্তের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পেলেও, সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনকি যাদের ভোট তারা পেয়েছে তারাও ভারতীয় জনতা পার্টি সরকারে থাকুক তারা চায়নি, এই সরকার বিদায় হোক। কিন্তু বকলমে এদেরকে রাখার জন্য এই ব্যবস্থাটা হয়েছে। এখন ধরা পড়ে যাচ্ছে, আরো ধরা পড়বে, আরো ধরা পড়বে। একসময় শোনানো হলো ত্রিপুরাল্যান্ড, তারপরে শোনানো হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কেউ যদি লিখিত না দেয় এর সাথে বসে এক কাপ চাও খাবে না। পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এদের সুবিধা হয় এরকম কোনো কাজ তারা করবে না। কিন্তু ভোটের ফলাফল এই কথাটা এখন আর বলতে হয় না, নিজেদেরই স্বীকার করতে হয় গলতি হো গিয়া, ভুল হো গিয়া। কিন্তু এই ভুলটা তো অবচেতন মনে না, সচেতন ভাবে ভুল। কিন্তু ভুল কি, এই ভুল থেকে ফিরে আসছে? চলো এই ভুল থেকে ফিরে আসছে না, বরঞ্চ এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই তাদের শুদ্ধ, এটাই তাদের কাছে স্ক্রিপ্ট। অর্থাৎ এই কাজ করেই ত্রিপুরাজ্যের ট্রাইবেল হোক নন ট্রাইবেল হোক গরিব মানুষের স্বার্থ রক্ষা করার জন্য যে শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদ
তাদেরকে ক্ষমতার থেকে দূরে রাখা যায়, তাদের বিরুদ্ধে সাময়িকের জন্য মানুষকে খেপিয়ে পরিবেশকে অন্যরকম করা যায়। এখনো ত্রিপুরায় যদি ভাষণ হয়, ত্রিপুরায় যদি কোনো কর্মসূচি হয়, এখানে স্লোগান তোলা হয়, হাম দেখ লেঙ্গে, দিল্লিকে ছাড়া হবে না, ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে। আবার কি দেখা গেল, সেই দিল্লি এডিসিকে কোনো চিঠি দিয়েছে বলে আমরা শুনিনি। ভোট ভাগাভাগির ফলে মাত্র 19% ভোট পেয়ে আমরা সিপিআইএম এককভাবে 26% ভোট পেয়েছি। 13টা আসনে কংগ্রেসকে সমর্থন করে সেখানেও সিপিআইএম এর আরো প্রায় 9% ভোট, সেই হিসাবে 35% ভোট সিপিআইএম এর গত বিজেতা। আমরা সে আসন না পেলেও কিন্তু মাত্র 19% ভোট পেয়ে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা বিধানসভাতে প্রধান বিরোধী দল, কেননা 13 জন এমপি এমএলএ। কেউ শুনেছেন দিল্লি থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বা কোনো মন্ত্রী ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতাকে এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য আলোচনার জন্য কোনো চিঠি দিয়েছেন? এবং ভারতবর্ষের কোন সরকার এটা করতে পারে কি? যদি অনিমেষ দেববর্মা বিরোধী দল নেতাকে যদি এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য যদি তাকে চিঠি দেওয়া হয়, তাহলে জিতেন চৌধুরী সিপিআইএম এর লিডারকে দিতে হবে। এটাই আইন। ভারতবর্ষের সরকারে তারা থাকতে পারে কোন দল, তার মানে ভারতবর্ষের সরকারি কোনো দপ্তর বা ভারতবর্ষের সরকারের কোনো পয়সা এটা ব্যক্তিগতভাবে বিজেপির পয়সা না, এটা দেশের জনগণের পয়সা। কাজেই গণতান্ত্রিকভাবে যদি ত্রিপুরাজ্যের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য করতে হয়, এই চিঠি যদি দিতে হয়, প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, চিঠি দিয়ে সরকারকে, বিরোধী দলকে, নির্বাচিত সদস্যদেরকে আমন্ত্রণ জানাতে হয়। কিন্তু আমরা শুনিনি। কিন্তু দেখা গেল সুরসুর করে ইঁদুরের মতো করে ত্রিপুরা, এই দিল্লিতে এডিসির এক্সিকিউটিভ মেম্বার, কিছু এফডিসি মেম্বার, এরপর এমএলএ, সাথে আইপিএফটি, আবার কিছু ফেও আছে তথাকথিত সামাজিক নেতা, এরকম কিছু তৈরি করা হয়েছে। এদেরকেও সব নিয়ে গেছে দিল্লিতে, পত্রিকা ছবি বেরিয়েছে। মিটিং কার সাথে? মিটিংটা যদি একজন অফিসার কি মিশ্র, তার সাথে মিটিং, এটাও বোধ হয় ত্রিপুরা ভবনে, এটাও সরকারি কোনো অফিসে না। একে মিশ্র হবে। আমি বলে দিচ্ছি এখান থেকে, কয়েক মাস বাদে 2024 লোকসভা নির্বাচন। কাজেই ত্রিপুরা মথা তুমি আলাদা আলাদাই থাকো, তার আগে এডিসিতে কিছু টাকা দিয়ে দেব, তোমরা আরো কিছু লুটপাট করো। গ্রেটারও না, বিগারও না, স্মলার বা ছোট্ট ত্রিপুরা ল্যান্ডও হবে না, কিছু হবে না। এর মানে এটা কি? এর মানে হলো সম্পূর্ণ সুবিধাবাদ, দালালি এবং ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন বা ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল, নন ট্রাইবেল, আমাদের মান, ইজ্জত, অধিকার সবকিছুকে বিসর্জন দিয়ে দেওয়া। দিল্লির জনবিরোধী সরকার, আজকে যে নরেন্দ্র মোদী দেশের একটা রাজ্য চলছে আজকে প্রায় 90 দিন, এ সম্পর্কে কথা বলতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী
পার্লামেন্টে ঢুকলে কথা বলতে হবে, পার্লামেন্টে ঢুকে না, পার্লামেন্টের বাইরে বাইরে গিয়ে বেড়ায়, তার ভিতরে ঢুকলে কথা বলতে হবে। সেই পার্টি হতে পারে ক্ষমতায়, কিন্তু নৈতিকভাবে আজকে দুর্বল, জনগণকে মোকাবেলা করার তার নৈতিক সাহস নেই, রাজনৈতিক সাহস নেই। তার কাছে গিয়ে তথাকথিত এই থানসার দল, তথাকথিত আজকে যারা ত্রিপুরাজ্যের ভবিষ্যতের কথা বলে, আজকে এইভাবেই এই রাজ্যটাকে নপুংসক পরিণত করছে রাজনৈতিক দিক থেকে। আমরা গণমুক্তি পরিষদ, টিওয়াইএফ, টিএসইউ, আমরা তার কাছে কম্প্রোমাইজ করতে পারি না, কারণ আমাদের আছে সেই গণতান্ত্রিক ঐতিহ্য, ইতিহাস। আমার আগের বক্তারা ঠিকই বলেছেন, কেন আমাদের মন খারাপ করতে হবে, কেন আমাদের ডিফেন্সিভ হতে হবে, কেন আমরা মাথা মানে চুপ করে থাকবো? আমরা তো হলফ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, এই রাজ্যের ভাষা, সংস্কৃতি, এই রিসা, হজাগরি, গড়িয়া, মামিতা কে এনেছে? বামফ্রন্ট। আমরা হলফ করে বলতে পারি আজকে ট্রাইবেল এলাকার মধ্যে রাস্তা ঘাট, পানীয় জল, স্কুল, হাসপাতাল, হাজার হাজার আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএ পাস, বিএ পাস আমাদের দৌলতে। এরা শুধু সন্ত্রাস ছাড়া, জবরদস্তি করে মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়া ছাড়া, বন্দুক দেখিয়ে বলা ছাড়া যুক্তি দিয়ে কথা বলতে পারে? বলতে পারে না। কাজে গণমুক্তি পরিষদ, টিওয়াইএফ, টিএসইউর হীনমন্য হওয়ার কোনো কারণ নেই, বোখা বাইনানি কোনো কারণ করই। আবনো পৈতমা খাই নাই ত্রিপুরার জন্য লুকোরাও তামো চিনি ত্রিপুরাসা ত্রিপুরাসাইয়া। হ্যাঁ, জরাসানি বাগুই বরফ কিছু অরয় পরয় অংখা বিভ্রান্ত খেলাইখা, কিন্তু নং ছয় ককলামদি খা তরই চং যে ছয় সামুং তাংখা চং কেবন কোন থক গিয়া, হয়তো তাইবো অনেক বাংমা সামুং তাংনানি দङ, কিন্তু চং কেবন থক গিয়া। বামফ্রন্ট সরকার কাউকে ঠকায়নি, কাউকে মিথ্যা প্ররোচনা, প্রতারণা আমরা করিনি। যা আজকে হয়েছে আমাদের লড়াই, আমাদের আত্মবলিদান, আমাদের ত্যাগের ফলে। এই জন্য বলবো, এই যে আমাদের অধিকার আজকে বিপন্ন, কার হাতে? ভারতীয় জনতা পার্টি, আরএসএস তার হাতে। আর সেই জায়গায় এই সমস্ত দলগুলো এখন তাদের ক্রীড়নক, এদের দালাল, শিকারে মোরক হিসাবে তারা এইসব জায়গাতে বারে বারে ত্রিপুরা রাজ্যে এসে বহুত কিছু দেখায়, আর ওখানে গিয়ে পায়ে পড়ে থাকে, গিয়ে সেখানে গিয়ে মাথা তুলে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলা অধিকার তাদের নেই। কাজে এই কনভেনশন থেকে যে কর্মসূচি এখানে আনা হয়েছে, দাবি সনদ, তার সাথে আন্দোলনের আগামী দিন প্রত্যেকটা মহল্লায়, সর্বত্র, এখানে যেরকম ভাবে বলা হয়েছে সবটাই সব জায়গায় এরকম হবে মনে করি না। তার চাইতেও যদি নতুন কোনো পথ, নতুন কোনো কায়দা মানুষের কাছে পৌঁছতে, কাজে এই আক্রমণ, সন্ত্রাস বা যে পরিস্থিতি তৈরি করেছে এটা সাময়িক, এটা মোকাবেলা করে আর একটা নতুন ইতিহাস তৈরি করার দায়িত্ব গ্রহণ করুন। জিএমপি, টিওএফ, টিএসইউ সেই জায়গাতে অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে এবং তার সর্বাগ্রে আমরা সে দায়িত্ব আমরা পালন করব। এবং মহকুমা কমিটির থেকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, লড়াকু সংগ্রামী জনগণ, জনপ্রতিনিধি, আপনারা আজকে এই কনভেনশনে উপস্থিত হয়েছেন। গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে
প্রীতি শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই কনভেনশনের মূল লক্ষ্য কি, তার প্রেক্ষাপটটা কি, কেন এই ধরনের কনভেনশন আজকে সংগঠিত করতে হয়েছে এ সম্পর্কে ইতিমধ্যে আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজনের কাছ থেকে আপনারা শুনেছেন এবং সামনের দিনে আমাদের কর্মসূচি কি হবে তার সুনির্দিষ্ট কর্মসূচিও আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছেন। আপনারা নিশ্চয়ই তার প্রতি সম্মতি থাকবে, সমর্থন করবেন এবং শুধু সমর্থন না, সেই সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে সঠিক রূপায়ণ করে সংগঠনকে যেমন মজবুত করতে সাহায্য করবেন, তেমনি বহু মানুষকে, অসংগঠিত মানুষকে সংগঠনে সংগঠিত করার বিষয়টিও আপনারা গুরুত্ব দিয়ে কাজটা করবার চেষ্টা করবেন, এটাই আমরা আশা রাখব। দেখুন, আমরা সবাই বলি আজকে আমাদের যে রাজ্যে এটা গণতান্ত্রিক বাতাবরণের অবস্থা মধ্যে চলছে না, এটা আমি না বললেও আপনার যারা এসেছেন আপনারাও জানেন। অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা ভাবনায় আমাদের এই রাজ্যের যারা সরকার চালাচ্ছেন, বিজেপি, আরএসএস, একটা স্বৈরাচারী কায়দায় মানুষের উপর, জনগণের উপর নিয়মিত নানাভাবে আক্রমণে তারা চলে যাওয়ার চেষ্টা করছে। ফলে আপনি মিছিল আসতে পারবেন না, কোনো দলে যেতে পারবেন না, কোনো কনভেনশন না, কোনো সম্মেলন না। এটা আমরা 18 নির্বাচনের পর থেকে দেখেছি। এটা যেমন বিজেপি, আরএসএস তারা করতো বা করে, এখনো করছে। তারা ছাড়াও তাদের সাথী যারা উগ্র একটা জাতীয়দের নিয়ে যারা কাজ করছে, উপজাতি সদ্বর্ষতার কথা বলে যারা 18তে ক্ষমতায় এসেছে আইপিএফটি, একই কায়দায় কিন্তু 18 নির্বাচনের পরেও ট্রাইবাল এলাকায় তারা সেভাবে কিন্তু সন্ত্রাসী করেছে। ফলে সহজভাবে নির্ভয়ে কোনো দল করার বা কোনো তার অধিকারগুলির কথা বলা অথবা তার অর্থনৈতিক যাতে ভালো হয় তার জন্য সরকারের কাছে সুবিচার পাওয়ার জন্য আন্দোলন করার যে অধিকার, এই অধিকার কিন্তু তারাও দিচ্ছিল না। এই একটা ভয়ঙ্কর বা কঠিন একটা পরিস্থিতি কিন্তু এখনো চলছে। এই ভয়াবহতা এখন যে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, স্কেলে মাপলে হয়তো হেডিক সেডিক, অল্প কিছু হেডিক সেডিক হতে পারে, আলাদা কথা, কিন্তু একেবারে চিরতরে বন্ধ করে দিয়েছে তারা, এটা কিছুই করবে না বা কিছুই করছে না, এটা মনে করার কোন কারণ নেই। তারা একটাই জিনিস হলো, গণতন্ত্র যদি অবাধভাবে মানুষের দেওয়া হয় তাহলে তাদের পক্ষে সহজভাবে কাজ করা সম্ভব হবে না। মানুষ করে সংগ্রাম করবে, তারা তাদেরকে পেটিবস্ত করে তুলবে, এই সুযোগটা মানুষের কাছে তারা দিতে চাইবে না। তার জন্য হচ্ছে সন্ত্রাস হলো তার মূল হাতিয়ার। সরকারে থাকা, দল গঠন করা মূল হাতিয়ার হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরাচারী কায়দায় রাজ্যটাকে শাসন করা, এটাই করছে। কিন্তু আমার কথা হলো, সে আইপিএফটি যারা কথা বলছিল এখন এই জায়গায় নেই। একটা জাতিসত্তার যে ভাবাবেগ, এই আগুনে জ্বালিয়ে যে মানুষকে যেভাবে
তারা হু করে এক জায়গায় কাত্তা করার চেষ্টা করেছিল, আবেগতাড়িত ভাবে মানুষদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আজকে এই জায়গায় নেই, সেই ত্রিপুরায়ণ তারা এখনো বলছে না। আর মথার ক্ষেত্রে আপনাদের শুনলেন আমার বক্তার কাছ থেকে, মথার তো একই অবস্থা। ঘাটার ত্রিপুরায়ণ কথা বলল, এটাও এখন চুপসে যাচ্ছে। ইন্টারনেটের কথা বললো, এটা চুপসে যাচ্ছে। সভাপতি বক্তব্যের মধ্যে বলবার চেষ্টা করেছেন, পুনরাবৃত্তি করতে চাইছে না। তো কোনো কথাই তা রাখতে পারছে না। নেতারা এখন পালিয়ে বাঁচবার, মুখ ঢেকে চলবার চেষ্টা করছেন, পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন এখন তারা। আইপিএফ মথা ছেড়ে এখন বিজুড়ে যাচ্ছে, তাতে আমাদের কিছু 2-3-4 জন যায়নি তার কথা না। বিজেপি দিকে যাওয়ার চেষ্টা করছে, বিএসএফ মিলে ক্ষমতায় সরকার করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তা আমাদের কথা হচ্ছে এই জায়গায় মানুষকে ভুল চোখ বুঝিয়ে মানুষের মধ্যে উত্তপ্ত তাকে তৈরি করে, অবস্থা তৈরি করে মানুষকে অশান্তির দিকে ঠেলে দেওয়া, এটা তো উপজাতিদের ভালো হওয়ার কোনো সুযোগ থাকছে না এই জায়গার মধ্যে। ত্রিপুরায় উপজাতিদের উন্নয়নে যদি কোনো কিছু হয়ে থাকে, গণমুক্তির লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে রাজ্য বামফ্রন্ট ক্ষমতা আসার পরে প্রথম উন্নয়নের সূচনা হয়েছিল এই ত্রিপুরার উপজাতির উন্নয়ন। না ছিল রাস্তাঘাট, না ছিল বিদ্যুতের খুঁটি, না ছিল ভালোভাবে লেখাপড়ার সুযোগ সুবিধা, কিছুই তো ছিল না এই রাজ্যের মধ্যে। রাজতন্ত্রে তো ছিলই না, সে কথা বললাম। গণতন্ত্রের সময় কিছুই ছিল না এই রাজ্যের মধ্যে। উপজাতি কি করতেন? কোথাও কোথাও ভিক্ষাবৃত্তি করতে হতো, বনের জঙ্গলে আলো করে খেতে হতো। এটাই ছিল তাদের ভবিষ্যৎ। এই নিয়ে তারা জীবনযাত্রা দীর্ঘ বছর কাটিয়েছে। রাজাও ভাবেনি রাস্তাঘাটের কথা, ছেলে মেয়েদের লেখাপড়ার কথা। রাজার ছেলে রাজ্য চালাতে হবে, তাকে শিক্ষিত করার জন্য লন্ডন থেকে শিক্ষক এনে পড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু তার উপজাতি প্রজাদের গড়ের ছেলে মেয়েরা বনের জঙ্গলে পশুদের মতো বিচরণ করে, আজকে এখানে ওখানে জুন চাষ করে, যার কোন স্থায়িত্ব নেই, সারা জঙ্গল বিচরণ করে বাঁচবার চেষ্টা করছে। তার জন্য তো লেখাপড়া, তার ছেলে লেখাপড়া করার কোনো ব্যবস্থা করেনি, তো কোন ব্যবস্থা করেছে? তাহলে উপজাতি গণমুক্তি কেন জনশিক্ষার আন্দোলন করতে হয়েছে? কেন করতে হলো তখন? কংগ্রেস সুধান দেববর্মা, হেমন্ত দেববর্মা জনশিক্ষা আন্দোলনটা সংগঠিত করতে হলো কেন? একটা অন্ধকারের মধ্যে যে তাদের পরিত্রাণ পাওয়ার জন্য সেদিন তারা এই শিক্ষার জন্য আন্দোলন দাবি তুলেছিলেন। আর রাজা বললেন, প্রজারা শিক্ষিত হলে আমার সিংহাসন থাকবে না, যারাই আন্দোলন করছে তাদের নেতাকে ধরে ওকে আটকে রাখো, অথবা ওদেরকে অত্যাচার করো। হ্যাঁ, করেছে। কমরেড হেমন্ত, কমরেড সুধন্য দেববর্মা, অনেক রাজা নিজ হাতে অত্যাচারিত হয়েছেন। তো কেন? তো রাজাও চায় না শিক্ষার জন্য। আর সেই রাজ পরিবারের সদস্য আজকে বলছেন, হে সারা ত্রিপুরা রাজ্যের উপজাতি দৌড় দেওয়ার ওই থাকছে না। কি অদ্ভুত কাণ্ড! তো এই তো শরণার্থী রাখার জন্য মানবিকতার খাতারে দিয়েছিলেন, তো আমরা তো তাতে আপত্তি করিনি। আপত্তি করুন। মানবিকতার খাতারে রাজধানী শুনেছি রাজবাড়িটা ছেড়ে দিয়ে তিনি ওই আজকের যে গভর্নর হাউস নাকি হাউস, সেখানে তিনি থেকেছেন শুনেছি জায়গায়। তাহলে তো 360 বর্গ কিলোমিটার, আমার এখনো যদি মেমোরিটা ঠিক সেরকম মনে হচ্ছে আমার, যে 360 বর্গ কিলোমিটার যারা
পীড়িত হয়ে নিপীড়িত হয়ে বাংলাদেশ থেকে যারা, তখন তো বাংলাদেশ না পাকিস্তান, এই ঘটনায় অর্থাৎ সাম্প্রদায়িক ঘটনায় যারা নিঃস্ব হয়ে ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন, তাদেরকে থাকার জন্য 360 বর্গ কিলোমিটার জায়গা নাকি সেদিন রিজার্ভ মুক্ত করে দিয়েছেন ওরা। তো এটা কে করলো? এটা দশরথ দেববর্মা, নৃপেন চক্রবর্তী। তো কত ইতিহাস, এর জন্য বললাম ইতিহাস তো দুষ্ট। ইতিহাসের বাইরে যদি কথা হচ্ছে আলাদা কথা, তাহলে কত 100 বছরে কিছু করেনি তারা, সব বলতে পারে। আচ্ছা, এত দূরে আমি গেলাম না, কিন্তু আমি ধরেই নিলাম তারা নিজেরা খুব শিক্ষিত, সঙ্গে রাজপুত্রও আছে, অথবা অসম্ভব পণ্ডিত নিয়ে হচ্ছে এই দলগুলি গড়ে উঠেছে, হয় আইপিএফটি না হয় মথা। তারা নিজেরা গর্ব করে। সিপিএম এ ওই যে বলে, কেউ বলে যে সিপিএমরা গরিব, এরা, হ্যাঁ আগে এইরকম প্রশ্ন টিউজিউসের আমার এইটা প্রশ্ন ছিল, সিপিএম মানে কে, এরা সব সন কাইটে এটা কোনো মতে খাইবে চুরিছে, এরা সব সিপিএম করে। আমরা দেখো কত এমএ পাস বিএ পাস, আমরা টিউজিএস করি। হ্যাঁ, এইরকম ভাবে ট্রাইবেলদের যারা বয়স্ক তয়স্ক আছে বা যারা লেখাপড়া জানতো না, তার এইভাবে তারা কবল করার চেষ্টা করে। ঠিকই তো, সিপিএম তো নাই, তো লেখাপড়া করার নেই নাই, এই দলে করে কি লাভ হইব? দেখো না আমাদের সঙ্গে আসো না, আমরা তো ট্রাইবেলের জন্য কাজ করবো। আর এত পাণ্ডিত্য লোকগুলি নিয়ে ক্ষমতা হলো এডিসি এদের হাতে, মন্ত্রীও হয়েছেন ত্রিপুরায়, কি করতে পারলো? কয়টা নতুন স্কুল করলো, ট্রাইবেলে কয়টা রাস্তা করলো? কিসের পণ্ডিত? পাণ্ডিত্য হচ্ছে চুরির পণ্ডিত্য, চুরি করার পাণ্ডিত্য অর্জন করেছে। উপজাতির সেবা করার জন্য পাণ্ডিত্য না, এটা তার পাণ্ডিত্য হচ্ছে চুরি করার পাণ্ডিত্য। এর জন্য এডিসিতে বসে বসে লুটপাট করছে, যেটা বলে গেল না। এই পাণ্ডিত্য তার মানুষ বাঁচবে, উপজাতি বাঁচবে, তার অধিকার রক্ষা হবে? তার অধিকার তো রক্ষা হবে না, তো তার অধিকার সর্বনাশ করে দিচ্ছে তারা। উগ্র সাম্প্রদায়িক চেতনা দিয়ে রাজ্য থেকে 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দুইটাই সাম্প্রদায়িক শক্তি, বিজেপি আর সাম্প্রদায়িক শক্তি, তারা মণিপুরে দাঙ্গা লাগিয়ে দিয়েছে, আর ত্রিপুরাইতে দাঙ্গা লাগাবার জন্য কিছু কিছু জায়গায় খোঁজাখুঁজি করছে। তাতে ওই প্রেসিডেন্ট বলেছেন কিল্লার ঘটনা খোঁজাখুঁজি করছে, হয়তো এখানকার সেভাবে ঘরে উঠতে পারছে না, তো করে দিতে পারে। শুধু হিন্দু আর খ্রিস্টানের মধ্যে জগৎ দরবার লাগাবে, এই ধারণা নিয়েই আমরা যদি এটাকে চূড়ান্ত বলে দিলে হবে না। তো শুধু হিন্দু আর খ্রিস্টানের না, ট্রাইবেলের মধ্যে ছোট গোষ্ঠীর বড় গোষ্ঠীর মধ্যেও দাঙ্গা লাগিয়ে দিতে পারে, এইরকম সুর সুরে দেওয়ার চেষ্টা করে। এই জন্য কেউ কেউ বলছেন আমার জন্য আলাদা হোক, আমার জন্য আলাদা হোক, আমার জন্য আলাদা হোক, উঠছে। বিপদটা কি? আমরা ঐক্যবদ্ধ চাই, আর ওরা বলছে থানচা চায়, আর থানচা চায় যারা চায় তারার মধ্যে আজকে এই ধরনের ঘটনা। তো এরা থানচা রক্ষা করবে না আমরা থানচা রক্ষা করব? আমরা অতীতটা কি? আমরা রাজ্যের গণতন্ত্রের তাকে শক্তিশালী করে এই রাজ্যের পিছিয়ে পড়া উপজাতিদের তার সবিকাশের যে সুযোগটা তাকে নিশ্চিত করার জন্য লড়াই সংগ্রাম থেকে শুরু করেছে, আর আমরা সরকারের থেকে এই কাজগুলো করবার চেষ্টা করছি। আর এরা এটা করবে না, করেনি। অতীতের ইতিহাসটা আমাদের দেখতে হবে, কারা কখন কি কথা বলেছিল, আর তারা করতে করতে কোন জায়গায় নিয়ে গেছে, কি অবস্থা তৈরি করেছে। এই যে অতীত যে ঘটনাগুলো, এটা আমাদের কিন্তু তলিয়ে দেখতে হবে। এইগুলি মূল্যায়নের মধ্যে এই বিষয়গুলো আমাদের দেখা আয়নার মতো দেখতে হবে। ওখান থেকে শিক্ষা নিয়েই তো আমরা ভুলটাকে ধরে নিতে পারবো, নাকি তারা যা বলো এইটাকে সঠিক বলে তার পিছনে দৌড়াবো? এখন তো কাক চিল নিয়ে গেছে কথা বলে পিছনে ছুটছে, আসলে নিজের কানটা ধরেই দেখবো না। এখন তো তাই হচ্ছে, আলাদা রাজ্য হবে, এটার পিছনে ছুটছে আলাদা রাজ্য। এখন বলছে আলাদা রাজ্য হবে না,
এখন মুখটা কালো হয়ে যাচ্ছে যাবে। তা আমরা তো এই কথাই বলছি, এটা অবাস্তব স্লোগান। অবাস্তব স্লোগান দিয়ে মানুষকে বেশি দিন ধরে আটকানো যায় না, ধরে রাখা যায় না। মোহ তৈরি করে, হ্যাঁ, মোহ তৈরি করে একটা সময় পর্যন্ত তুমি রাখতে পারো, কিন্তু মানুষ যখন বেঁচে, তুমি কি ধরনের মানুষ, তুমি কিরকমের দলটা নিচ্ছ, দলটাকে দলের কাজ করছো, যখন তো বুঝতে পারে মানুষ, তখন ছাড়বে। এই ছাড়ছে না বলে তো আইপিএফ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেল। মত হয়তো একদিন দেখবেন, একদিন এরাও আইপিএফ থেকে আরো সঙ্গীন অবস্থার মধ্যে তাদের পৌঁছে যাবে, এরাও রক্ষা পাবে না ত্রিপুরায়, এরাও রক্ষা পাবে না, এরা শেষ কথা বলবে না। যেটা কেউ মনে করেন না এই এরাই পারবে, এটা ভুল করবেন। তাই আমরা মনে করি নির্ভয়ে আমাদের, আরে ভাই আমার জাতি আরেকটা ধারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমার রাজ্য আরেকজনের ধারা ভুল পথে যাওয়ার ফলে ক্ষতি যাচ্ছে, তাহলে যদি ক্ষতি হয়, রাজ্য তো ক্ষতি হয়, তাহলে আমার ব্যক্তিগত ক্ষতি হলে তাহলে আমি চুপ করে মুখ বুঝে থাকবো কেন? ক্ষতির হাত থেকে উদ্ধার করার জন্য আমার তো একটা দায়িত্ব আছে। পাশের বাড়ি ঘরে চুরি হয়েছে, আমি কি বসে থাকবো যে আরে আমার চুরি যখন হয় না, পাশের বাড়িতে চুরি হয়েছে, আমার কি হলো, বসে থাকবেন না? পাশের বাড়ির লোকটাকে সাহায্য করবেন না, আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে এই চোরটাকে ধরার চেষ্টা করবেন, কোনটা? তাহলে আমার কি হচ্ছে? আমাদের ঐক্যবদ্ধভাবে সচেতন ভাবে এই যে ভুল পথে যে গিয়ে যে তারা সর্বনাশ করে দিচ্ছে, এর হাত থেকে রক্ষা করতে হবে আমাদের রাজ্য এবং আমাদের সমাজটাকে, উপজাতিদেরকে। এখান থেকে রক্ষা না করতে হলে আমরা সর্বনাশ হয়ে যাবো। দেখো আরো তলিয়ে আমরা আরো আমাদের সর্বনাশ হবে, আমাদের অধিকার অনিশ্চিত করবে এই জায়গার মধ্যে। বেশি সময় নিয়ে কথা বলার তো সুযোগ নেই, বক্তা আছেন আরো অনেকে। তো আমি আশা রাখবো যে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এখান থেকে আমরা বলে দিলে শক্তিশালী হবে আপনি হতে পারবেন তা না। আপনি নিজের ভবিষ্যৎ, সমাজ, দেশ বা রাজ্য ক্ষেত্রে আপনার যে দায়িত্ব, এই দায়িত্বের প্রতি সচেতন যদি আপনি হয়ে উঠতে পারেন, তবেই তো শক্তিশালী হবে। আমরা বলি শক্তিশালী হতে, আমরা বলবো, নিশ্চয়ই আমরা বলতে, কিন্তু আপনার তো হতে হবে শক্তিশালী। আমরা বলে আসছি অনেক দিন, এই যে ভুল যে যাচ্ছে, এরা কিন্তু আমাদের সমাজ করে নেবে, আমরা কিন্তু আগে থেকে বলে আসছি। তো এখন কি বলছেন? এখন আমরা বই পাই, কিসের বই? বই তো কিছুই নেই এখন, নিজেরাই তো গোলমাল। এখন তারা নিজেরটাই তো রাখতে পারছে না, আপনাকে কি করবে সে? একটু যদি সাহস নিয়ে বেরিয়ে আসতে পারেন, তাহলে পরে সংগঠনটার যে ভিতটা আরো মজবুত হবে না, এটা মনে করা নিয়ে যাবে। আর এই যুদ্ধে তো আমরাই জিতবো, এই লড়াই কিন্তু আমরাই জিতবো। অসুবিধা কোন জায়গায়? কাজে আমরা আজকে অনেক পরিশ্রম করে দূর থেকে এসে আমরা আজকে এই জায়গায় ঐক্যবদ্ধ আন্দোলনকে জোরদার করার জন্য আমরা এক জায়গায় মিলিত হওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। এটাকে বাস্তবে রূপায়িত করার জন্য এই দায়িত্বতে কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা যদি আসতে পারেন, তাহলে সামগ্রিক ত্রিপুরার চেহারা পরিবর্তন হয়ে আসতে কোনো অসুবিধা নেই। এরা বরঞ্চ জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আইপিএফ এলো না, বিজেপি, টিজেপি, আরএসএস, ওরা সবাই সব জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা যে সুচ্চার হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। আর আমাদের শুধু দেখতে হবে শত্রুরা অনৈক্য তৈরি করার যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, আমাদের সচেতন ভাবে মানুষকে যেমন বোঝাতে হবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা অথবা এই ধরনের যদি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাদের এই উদ্যোগটাকে আমাদের
আটকাতে হবে। আমি এর বিষয়ে কথা বলবো না। আবার আপনাদের সবাইকে সংগ্রাম জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই কনভেনশন দীর্ঘজীবী হোক। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে কথা বলবো, এই তিনটি সংগঠনের যৌথ নেতৃত্ব এই কনভেনশনটি যে তারা আহ্বান করেছেন তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা সময় উপযোগী, জরুরি, গুরুত্বপূর্ণ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে যে দাবি সনদটি উপস্থিত করেছেন, 8 দফা দাবি, যাকে ভিত্তি করে পূজার আগ পর্যন্ত একটা পর্যায়ে আন্দোলন, দুর্গোৎসব শেষ হওয়ার পর আর একটা লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন এবং প্রচার দুটো সংগঠিত করবার জন্যে যে প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করেছেন, আমার মনে হয়েছে এগুলো যথার্থ। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের এই কনভেনশনে যারা সমবেত হয়েছেন এর প্রতি সমর্থন থাকবে, এটাই আমার বিশ্বাস। এর কোনো কিছুই কিন্তু কার্যকরী এবং রূপায়িত করা যাবে না যদি সাংগঠনিক কোনো উদ্যোগ না থাকে। এবং তাই আমি যেটা লক্ষ্য করেছি, কমরেড রাধাচরণ দেববর্মন এই তিনটি সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে গণমুক্তি পরিষদ সম্পর্কে সাংগঠনিক কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ, উদ্যোগ গ্রহণ করবার জন্যে আপনাদের দৃষ্টিগোচরে বিষয়গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এগুলো আলাদা করে সমর্থনের প্রশ্ন না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব এগুলি গ্রহণ করেছেন, এগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে সাংগঠনিক এই উদ্যোগগুলি যদি গ্রহণ করা না যায়, দাবি যতই যথার্থ হোক, প্রচার এবং আন্দোলনের কর্মসূচি যতটাই মনোজ্ঞ হোক, এটা কিন্তু বাস্তবায়িত করা যাবে না। এটা অল্প একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা অল্প সংখ্যকের মধ্যে এই প্রচার এবং আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখা না, এটা ব্যাপক পরিসরে নিয়ে যাওয়া। সেদিক থেকে আমি যখন শুনছিলাম এবং আমার কাছে এটা আগেই পাঠানো হয়েছিল, আমি দেখেও ছিলাম, তাতে আমার মনে হয়েছে এই সাংগঠনিক উদ্যোগগুলি এই সময়ে খুব জরুরি। এগুলো এবং সঙ্গে সঙ্গে এই আন্দোলন সংগ্রাম দুটোকে সম্পৃক্ত করে তিনটা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এগুলোকে সমর্থন করেই 2-4টি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। এখানে কমরেড রাধাচরণ যখন বিষয়গুলো উপস্থিত করছিলেন, তাতে কিছু ইস্যু ধরে ধরে বিকৃতভাবে যে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত, সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপজাতীয়াংশের মধ্যে যারা যুব অংশ, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অতীত হয়তো খুব একটা তারা ঘাটাঘাটি করতে অভ্যস্ত না, তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটা মনে করার কারণ নেই, এটা এই সাময়িক একটা ব্যাপার। এই ধারাবাহিকভাবে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটা শুরু হয়েছে। তো আমি এই জায়গায় বিস্তৃত পরিসরে না গিয়ে 3-4টি বিষয়, বাকি অনেকগুলি বিষয় ছাত্র যুব নেতৃত্ব যখন এই প্রস্তাবগুলোকে সমর্থন করতে এসছেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাতে আমার কাজটা অনেকটা তারা সংকুচিত করতে সাহায্য করেছেন। যে বিষয়গুলো তারা হয়তো টাচ করেননি, এটা আমি একটু উল্লেখ করব অল্প কথায়, ব্যাখ্যামূলক না। কিছুই করেনি। বর্তমান উপজাতিদের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি দ্বারা ছড়াবার চেষ্টা করছেন, তাদের সম্পর্কে সভাপতি গণমুক্তি পরিষদের এবং প্রাক্তন সাধারণ সম্পাদক, এরা দুজনেই তাদের আলোচনার মধ্যে এনেছেন, বাকিরাও বলেছেন।
ত্রিপুরায় আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই জায়গায় ত্রিপুরাকে আনলোটাকে উপজাতি জনগণ যা কিছু সুযোগ সুবিধা এখন ভোগ করছেন, এগুলোর স্রষ্টা কারা? তারা তো অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। এ করে তারা পার পাবেন না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়া, প্রধানত আমি বলছি, ত্রিপুরার কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছেন বা মুখের সমর্থন করলো এটাকে কার্যকরী বাস্তবায়িত করার জন্য লড়াই সংগ্রামের ময়দানে উদ্যোগ নিয়েছেন? নেয়নি। বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। গণমুক্তি পরিষদ উদ্যোগ নিয়েছিল সম্মিলিতভাবে, শুধু উপজাতি না, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই ত্রিপুরার বুকে ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তৈরি করার জন্য আন্দোলন করতে হবে। কারণ কংগ্রেস সরকার করেনি, করছে না, ভূমিকা নিচ্ছে না। উপজাতি জনগণকে তারা 2 নম্বর 3 নম্বর নাগরিক বলে মনে করে এবং বরাবরই উপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিভেদের প্রাচীর তারা তৈরি করেছে। এবং কংগ্রেসের প্রচারটা কি? কাউন্সিলের নির্বাচনে যখন কংগ্রেস জিততে পারে না, তখনই তারা বুঝতে পেরেছে ট্রাইবেলদের মধ্যে তাদের ঘাস নাই। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা বাধ্য হয়েছিলেন ভারতবর্ষে আসতে, তাদের একটা উল্লেখযোগ্য অংশ যখন ত্রিপুরা আসেন, কমিউনিস্ট নেতৃত্বকে জেলখানায় পুরে এদের মধ্যে কংগ্রেস কাজ করতে গিয়ে তাদেরকে ভয় দেখালো, ভারতবর্ষে ত্রিপুরায় থাকতে গেলে পর এখানে কিন্তু কংগ্রেস করতে হবে। কমিউনিস্ট পার্টি হচ্ছে উপজাতিদের পার্টি। কংগ্রেস এই প্রচারটা প্রথম নিয়ে যায়। আর কংগ্রেস তারা হচ্ছে অনুপজাতি, মূলত বাঙালিদের পার্টি। এবং তাদের হিসেবটা কি? এরা যেভাবে আসলো এবং আগে যে বাঙালি অংশের মানুষ ছিলেন, সবটা যোগ করলে পরে নির্বাচনে জিততে সুবিধা হবে। কাজে এই জায়গায় বিভেদের এই যে প্রাচীরটা, এটা প্রথম কংগ্রেসই কিন্তু তুলল। সেখান থেকেই প্রতিনিয়ত উপজাতি জনগণকে কি করে পেছনের দিকে ঠেলে রাখা যায় তার চেষ্টা শুরু হয়েছে, আজও তা চলছে। এরকম পরিস্থিতির মধ্যে গণমুক্তি পরিষদ উপলব্ধি করেছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে আলাপ আলোচনা করে, এটা শুধু উপজাতিদের আন্দোলন না, সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলন। উদ্যোগ নিলেন। উপজাতি যুব সমিতি 67 সালে তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত, তাদের সন্তান। রাজবাড়িতে পরামর্শ করে এটা হয়েছে। এগুলো বললেই তারা খেপে যায়, আমাদের চুপ থাকতে বলে। তাদের কথা আমরা চুপ থাকবো নাকি? তো এই জায়গায় গণমুক্তি পরিষদ, দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মারা তারা কিন্তু সংকীর্ণতা দেখায়নি। উপজাতি যুব সমিতি জন্মের পর থেকেই তো আক্রমণ করছে গণমুক্তি পরিষদকে। আমরা লালাও না, সাদাও না। আসলে গোপনে গোপনে সাদার সাথে সলা পরামর্শ করে চলছে কমিউনিস্টদের কি করে বিচ্ছিন্ন করা যায়। এরা মনেই করছে কমিউনিস্টদের বিচ্ছিন্ন করতে পারলে পর গণমুক্তি পরিষদকে দুর্বল করা যাবে, তাহলে শোষক শাসকদের স্বার্থে এই রাজ্যটাকে লুণ্ঠন করা যাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জেনে বুঝেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য আন্দোলন করার চেষ্টা করেন। তাতে কি হলো? উপজাতি যুব সমিতি তারা বললেন বিশুদ্ধ উপজাতি আন্দোলন করতে হবে, আমাদের ট্রাইবেলদের জন্য আমরা এডিসি চাইছি, তাতে বাঙালিরা আসবে কেন? তারা আসলে এই আন্দোলন নাই। আমরা দর্শকদের বুঝাবার চেষ্টা করেছেন, আরে আমরা যদি উপজাতিরা সবাই ঐক্যবদ্ধ হই, ওয়ান অ্যান্ড অল, তারপরে আমরা সংখ্যালঘু, কে শুনবে আমাদের কথা? যতই জাস্টিফাইড হোক, অনুপজাতিরা সংখ্যাগুরু, তারা সবাই আমাদেরকে সমর্থন না করলে তাদের বৃহত্তম যে অংশ গণতান্ত্রিক, তারা যদি আমাদের সমর্থন করে, তাদেরকে যদি আমরা সঙ্গে নিতে পারি, আমাদের আন্দোলনটা শক্তিশালী হবে। এটা তুমি কি বলছো? শুনতে রাজি না। এবং আজকে বলতে বাধ্য হচ্ছে, ইতিহাসের পাতা উল্টালে পরে দেখা যাবে সেই সময়ে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়েছে, সিপিআই আলাদা। সেই সময়ে সিপিআই এর যে নেতৃত্ব, তারাও
টিউজেস এর সাথে মিলে এই যৌথ আন্দোলনের মঞ্চ ছেড়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা বিপদগামী হননি। এখন যেখানে দেখছেন সুকান্ত ভবন, এই জায়গাতে কমিউনিটি হল ছিল, আমরা তখন কলেজে পড়ি, এমবিবি কলেজে পড়ি আমি, সেখানে গণকনভেনশন ডাকলেন দশরথ দেবরা, সমস্ত গণতান্ত্রিক সংগঠনকে ডাকলেন, টিউজেস আসলো না তো। ইভেন আমাদের তৎকালীন সিপিআইয়ের যে বন্ধুরা, তাদের সঙ্গে যে তাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, তারা কেউ আসলো না, বয়কট করলেন। সেই জায়গায় সমস্ত সংগঠন যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম কমিটি তৈরি হলো 4 দফা দাবিতে। আমি ইতিহাসটা বলছি এই কারণে, নবীন প্রজন্মের তারা এটা জানেন না, দুর্বলতা আমাদের, আমরা ইতিহাস নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, এরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দশরথ সুধন্যা হেমন্তদের নাম, তার সাথে ইতিহাস জড়িত। ইতিহাস তো সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়, কিন্তু ইতিহাসে ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না। ত্রিপুরার গণসংগ্রামের ইতিহাসে দশরথ সুধন্য হেমন্তরা যে ভূমিকা রেখে গেছেন, এই ব্যক্তিত্বকে বাদ দিয়ে ত্রিপুরার ইতিহাস তো লেখা যাবে না। এরা যতই ঈর্ষাকাতরতায় ভুগুক, যতই সংকীর্ণতায় ভুগুক, আমাদের এটা মাথায় রাখার দরকার আছে। সেই যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হলো, ভারতবর্ষে প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী আসলেন, নৃপেন চক্রবর্তী দশরথ দেব তার সঙ্গে রাজভবনে দেখা করতে গেলেন। ষষ্ঠ তফসিল মোতাবেক আমাদের রাজ্যে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চাই, এটা দীর্ঘদিনের আন্দোলন। তিনি বুঝতে চাইলেন, দেশাই বুঝতে চাইলেন বিষয়টা কি, তখন বুঝিয়ে বলার চেষ্টা করলেন। ষষ্ঠ তফসিল ভারতবর্ষে আছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য আছে, কিন্তু ত্রিপুরার নাম তার মধ্যে নেই। সংবিধানটা সংশোধন করে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ করা যাবে, ত্রিপুরাতেও করা যাবে, এই নামটা যুক্ত করতে হবে। দেশাই হাত জোর করে বললেন, দেখুন আমি তো এই সংবিধানের উপর আক্রমণ করার বিরুদ্ধে কথা বলেছি বলেই ইন্দিরা গান্ধী আমাকে জেলখানায় পাঠালেন, আমি কিন্তু এই সংবিধানের গায়ে হাত দেব না। এটাকে বাদ দিয়ে যদি আপনারা জেলা পরিষদ অন্যভাবে করতে পারেন, কোনো আপত্তি নেই, সব দিক থেকে সাহায্য করব, সংবিধান সংশোধন করা যাবে না। হি ওয়াজ এ টাফ নাট, এটা জানা ছিল, এক কথার মানুষ। সে যখন এটা বলল দেশের প্রধানমন্ত্রী, আমরাও কিন্তু বাইরে থেকে তাকে সমর্থন করছি, না যখন করেছে নাই সে করবে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার আলোচনা করে বের করলো সপ্তম তফসিল মোতাবেকে এই ত্রিপুরায় জেলা পরিষদ হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু হলো, কারা দাঙ্গা বাঁধাবে? আমাদের নবীন প্রজন্মের বন্ধুদের বুঝতে হবে। বাজার বন্ধ 7 দিনের জন্য, গ্রামের বাজার বন্ধ। আসল উদ্দেশ্য কি? নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য দাঙ্গা বাঁধাও। কারণ বামফ্রন্ট সরকারের উদ্যোগে সপ্তম তফসিল মোতাবেকে যদি জেলা পরিষদ হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে বলবো কি? গণমুক্তি পরিষদের বিরুদ্ধে বলবো কি? এটা আনারস কেনা এবং কাটা নিয়ে লেম্বু ছড়াই গুলমাল। আমার এখনো মনে আছে, সেদিন আমরা ছাত্রদের একটা শিক্ষা শিবির করছিলাম কৈলাস শহরে, সেখান থেকে দাঙ্গা লেগে গেল। কত মানুষ মারা গেলেন, কতজন ট্রাইবেল, কতজন নন ট্রাইবেল, এই হিসেব করবো আমরা? মানুষ তো মানুষ। কতদিন চললো এই দাঙ্গা? কেন বেশি দিন নিয়ে যেতে পারলো না? কারণ বামফ্রন্ট সরকার দাঙ্গাবাজদের পক্ষে না। ওই মণিপুর দেখছেন তো কেন জ্বলছে? একটা সরকার যদি দাঙ্গাবাজদের পক্ষে থাকে তাহলে এই দাঙ্গা চলতেই থাকে, আগুন নিভে না। কিন্তু বামফ্রন্ট সরকার দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে যে ভূমিকা নিয়েছেন, তাতে এই দাঙ্গা বেশি দূর তারা নিয়ে যেতে পারেনি। আমার এখনো মনে আছে, এই নৃপেন চক্রবর্তীর কোয়ার্টারে, তখন তিনি মুখ্যমন্ত্রী, সন্ধ্যার পর বিএসএফ এর অফিসার এসছেন, তিনি এসে তার সাথে কথা বলছেন। তাকে চা মিষ্টি দেয়নি, চার সাথে মুড়ি দিয়েছে। পাশে বসে তার সঙ্গে কথা শুনছিলাম। তিনি বলছিলেন, মিস্টার চক্রবর্তী, আপনার রাজ্যে তো ট্রাইবেল বাঙালি আর একসাথে বসবে না। তিনি এই দুটো হাত এরকম করে বুকের মধ্যে বগল দাবা করে বলছেন, তুমি ত্রিপুরা চেনো না। Yes, you have come to help us. We are grateful to you. Please help us. After some time, you will be able to see how does the people between tribal and non-tribal can move together. This is the historical background and this will be the history of Tripura. আমার তো এখনো মনে আছে, ওই বাড়িতে তখন ওই আমাদের এই কমরেডরা থাকতেন। তখন
কি হলো? 1.5 থেকে 2 মাসের ব্যবধানে এই চিলড্রেন্স পার্কে শান্তির একতিতে সরকারের উদ্যোগে যে মহতী সমাবেশ হলো, এই দাঙ্গার বুক ভেদ করে কারা আসলেন? উপজাতি এবং অনুপজাতি। এবং এজন্য দীর্ঘদিন পর বন্ধুর সাথে বন্ধুর মিলন, আত্মীয়র সাথে আত্মীয়ের মিলন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই জায়গাটাতে এই ইতিহাস, এই যে কলঙ্কজনক ইতিহাস তাদের, এটাকে লুকিয়ে রাখার জন্য, নূতনদের কাছ থেকে এটাকে চেপে রাখার জন্য, এদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন। আমি তার জন্য সংক্ষেপে কথাটা বললাম। কিন্তু বামফ্রন্ট সরকার সপ্তম তফসিল ভিত্তিতে পরবর্তী সময়ে জেলা পরিষদ সংগঠিত করলেও ষষ্ঠ তফসিলের জন্যই তার লড়াই ছিল। কেন? সপ্তম তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ হলে পর রাজ্য সরকার যে কোনো সময় এটাকে ভেঙে দিতে পারে, কিন্তু এখান থেকে এটাকে রক্ষা করতে আজকের বামফ্রন্ট সরকার আছে, চিরদিন বামফ্রন্ট সরকার থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। কমিউনিস্ট এই সম্পর্কে সচেতন, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, এখন পরিস্থিতি আমাদের পক্ষে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমরা এসেছি, আছি, থাকবো, আমাদেরই থাকতে হবে, এটা মনে করার কারণ নেই। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। ষষ্ঠ তফসিলের ভিত্তিতে করতে হবে। কেন? ষষ্ঠ তফসিলের ভিত্তিতে করলে পরে এই জেলা পরিষদটার কর্তৃত্বের নিয়ন্ত্রণ শক্তি হবেন রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাজ্যপাল। রাজ্য সরকার চাইলে ওটাকে ভাঙতে পারবে না। এই বিধানসভায় বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে সেদিন শুক্রবার ছিল, প্রাইভেট মেম্বার্স ডে, প্রস্তাব আনা হলো ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরায় জেলা পরিষদ তৈরি করবার জন্য ভারতবর্ষের সংবিধান সংশোধন করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সেই বিধানসভায় 56 জন হচ্ছেন সিপিআইএম এর, আর 4 জন ছিল টিউডিএস এর, কংগ্রেসের একজনও ছিল না। থাকরাদেরা কি করতেন আমরা জানি না, কারণ তারা তো জেলা পরিষদের নির্বাচন বললেন হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে জেলা পরিষদ এলাকার মধ্যে নন ট্রাইবেলরা, এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে। এগুলো ইতিহাস বলে বলছি, তো মনে রাখার দরকার আছে। সেই প্রস্তাব শেষ পর্যন্ত ইউনিমাসলি 7 জনই, ইনক্লুডিং আমাদের যিনি স্পিকার ছিলেন তিনিও বলছিলেন, আমিও তো তাকে সমর্থন করি। এই প্রস্তাব পাশ হলো। এটা যখন গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, তিনি বুঝতে পারলেন আর এটাকে আটকে রাখা ঠিক হবে না। তার কিছু বাস্তব উপলব্ধি ছিল, তার নানা নেতিবাচক দিক ছিল। জরুরি অবস্থা বহু সমালোচনা হয়েছে, সব তো ঠিকই আছে, কিন্তু কিছু বাস্তব উপলব্ধি ছিল, ওই যেটা দেশাই মানতে চাইলেন না। কিন্তু ইন্দিরা গান্ধী যখন এই বিধানসভায় ইউনিমাস 60-এর মধ্যে 7 জন, কোনো ডিসেন্ডিং ভয়েস নাই, এই প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত করলেন সংবিধান সংশোধন করে আনতে হবে, আনলেন। কারা লড়াইটা করলো? আজকে যারা বলছেন কিছু হয়নি, কি করে বলতে পারেনি? এই বিকৃত বক্তব্য, মিথ্যা বক্তব্য, অসত্য বক্তব্য, এর জন্য কথাটা আমি তুললাম। কারণ 75 বছরে কিছু হয়নি, হয়নি তো অনেক কিছু, এটা তো ঠিকই, কিন্তু যা হয়েছে, আমি শুধু ত্রিপুরার কথাই যদি বলি, উপজাতি জনগণের স্বার্থে কাদের সময় হয়েছে, কারা করেছেন, কমল রঘুর সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন, ব্যাখ্যায় জানতে। দ্বিতীয় যে কথা তারা বলল, ককবরক ভাষা, এদিকে 64 সাল থেকে এটা স্বীকৃত। আরেকটা মিথ্যা কথা, শচীন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, 30 সদস্য বিধানসভা, এখন যেটা লোক সেবায়কের অফিস, এইটা দোতলায় তখন বিধানসভা বসতো। আমি তখন এমবিবি কলেজে পড়ি, তখন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া তৈরি হয়নি, এসএফআই তৈরি হয়নি, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, এটাকে আমরা এসএফি বলতাম, তখনও টিউসিও তৈরি হয়নি একসাথে, আমরা এখনো একসাথে, দুটো পাখা একসাথেই চলে এটা। তো এই জায়গায় 45 দফা দাবি সনদের ভিত্তিতে ছাত্র ফেডারেশনের তরফ থেকে এই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আমরা এসেছিলাম। ফায়ার ব্রিগেড চৌকিতে আমাদের আটকানো হয়, সেখান থেকে আমাদের 3 জন না 4 জন প্রতিনিধি নিয়ে কথা বলতে আমরা যাই। আমার এখনো মনে আছে, যদি ভুল না করি, বাদল চৌধুরী তখন আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও ছিলেন, উপস্থিত ছিলাম, এবং আমাদের নিয়ে গেলেন। 3 জন বিধায়ক ছিল তখন বিধানসভায়, 30-এর মধ্যে 27 কংগ্রেস, 3 জন হচ্ছে, 2 জন সিপিআইএম, 1 জন সিপিআই। সিপিআইএম এর আপনার অভিরাম দেববর্মা
বিদ্যা দেববর্মা আর সিপিআই অঘোর দেববর্মা, ওই যার কথা বলছিলাম যে সিপিআই বেরিয়ে গেল, অঘোরবাবুর নেতৃত্বেই তারা বেরিয়ে গেছিল, থাকেনি আন্দোলনে। আমি তাকে অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি, তার ভূমিকা অস্বীকার করা যাবে না, ইতিহাসে তার কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভুল তো ভুল, এ তো বলতে হবে। তো এই জায়গায় আমরা যখন গেলাম, অন্য বিষয়ে যাচ্ছি না, অন্যতম দাবি ছিল ককবরক ভাষায়, আমরা কি বলেছি, সরকারি ভাষার কথা বলিনি, ক্লাস 5 পর্যন্ত আমাদের ট্রাইবাল ছেলে মেয়ে। গুরুত্বপূর্ণ এই কনভেনশন সংগঠিত হচ্ছে। এখানে সাবরুম থেকে ধর্মনগর আমাদের রাজ্যের 23টি মহকুমা থেকেই আমি বলবো সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। গুরুত্বপূর্ণ এই কনভেনশন সংগঠিত হচ্ছে। এখানে সাবরুম থেকে ধর্মনগর আমাদের রাজ্যের 23টি মহকুমা থেকেই আমি বলবো শুধু এই 3টি সংগঠনের প্রতিনিধি না, বলা যেতে পারে যারা আমাদের ট্রাইবাল অংশের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের যারা সামনের সারির যোদ্ধারা, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই কনভেনশনকে, তার উদ্দেশ্যকে সফল করার জন্য। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। যতন খুলুমখা, যতন হামবাই। আপনারা 11:15 আমাদের এই কনভেনশন শুরু হয়েছে। এতক্ষণ ধরে প্রায় 6 জন বক্তা তার বক্তব্য শুনেছেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকে এখানে, এবং আমি এই মঞ্চ থেকে যা লক্ষ্য করছি যে আজকের এই কনভেনশন, তার উদ্দেশ্য যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি বা লক্ষ্যকে সামনে রেখে, আর আপনারা যারা এসেছেন তারাও এই গুরুত্বকে অনেক গভীরতার সাথে, অন্তরের সাথে উপলব্ধি করছেন। এটা সচরাচর এরকম পরিবেশ বা এরকম যে একটা কনভেনশনের তার চলার মধ্য দিয়ে খুব কম দেখা যায়। একেবারে শুরু থেকে খুব মনোযোগ দিয়ে প্রায় নড়াচড়া করে আপনারা সবাই শুনছেন। এটা দেখে আজ থেকে 49 বছর আগের একটা ঘটনা আমার মনে পড়ছে। মানিকদাও একটু উল্লেখ করেছেন। হয়তোবা সেই দিনকার বা সেই দিনের তার একটা দারুণ একটা তখন এই টাউন হল ছিল না, রবীন্দ্র ভবন হয়নি। আমাদের রাজ্যে সুখময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস দলের সরকার সারা রাজ্যে যে মানুষের অভাব অনটন আর উপজাতি এলাকাতে ক্ষুধা, মৃত্যু, সন্তান বিক্রি, এটা নিত্যদিনের দিনলিপি। সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র।
আগরতলা শহরে তখন লোক সংখ্যা নিশ্চয়ই আজকের সমান না, কম, কিন্তু তার মধ্যেও আমাদের ট্রাইবেল অংশের লোকজনের সংখ্যা আরো কম, চোখেই দেখা যায় না। আমি ছাত্র, উমাকান্ত একাডেমির ক্লাস 11-এর ছাত্র, বয়স মাত্র 16 বছর। কিন্তু সেই সময়েতে এই রাজ্যের মধ্যে উত্তাল যে রাজনৈতিক আন্দোলন, তার তাপ ছাত্র হলেও আমরা উপলব্ধি করতে পারছি। দশরথ দেব, বিদ্যা দেববর্মা, তাদের নেতৃত্বে, গণমুক্তি পরিষদের নেতৃত্বে, ষষ্ঠ তফসিলের দাবিতে ট্রাইবেল এলাকাতে অনাহার মৃত্যু, লেভির জুলুম, ফরেস্টের জুলুম, খাজনার জুলুম বন্ধ করার দাবিতে সর্বত্র কংগ্রেস সরকারের দমন পীড়নকে উপেক্ষা করে আন্দোলন চলছে। সাথে ষষ্ঠ তফসিল মোতাবেক এডিসি গঠন করতে হবে, বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দিতে হবে, ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে হবে। একই সময়েতে ট্রাইবেলদের মধ্যেও তৎকালীন সময়কার লেখাপড়া জানা ট্রাইবেল যুবক তো খুব হাতে গোনা, তার মধ্যে থেকেই কংগ্রেস দল বাছাই করে কিছু লোককে সেখানে নতুন একটা দল গঠন করিয়েছিল। দশরথ দেব যাদেরকে নাম দিয়েছিলেন শিকারী মোরক, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। শ্যামাচরণ, নগেন্দ্র, দ্রাও, বিজয় রাঙ্খল, হরিনাথ দেববর্মা, তারাও স্লোগান তুলছেন ষষ্ঠ তফসিল দিতে হবে এবং আমরাই বিশুদ্ধ পাহাড়িয়ার দল, কোসাক বসিনিয়া, কুফুর বসিনিয়া, আমরাই একমাত্র ট্রাইবেলদের এই অধিকার আদায় আমরা করতে পারি। এরকম একটা সময়েতে 1974-এর মাঝামাঝিতে সুকুমার সেনগুপ্তের সরকার একে তো তাদের নীতির কারণে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, আর মহাজনদের হাতে ট্রাইবেলদের জমি হস্তান্তরিত হতে পারে না, তা সত্ত্বেও সেখানে দ্রোণকে দ্রোণ জমি চলে যাচ্ছে। মহাজনদের শোষণ রাজ্যের সর্বত্র একটা বিভীষিকা, হাহাকার তৈরি করেছে। এমন সময়েতে এই মরার উপরে আরো খাড়ার গা, সুকুমার সেনগুপ্তের সরকার অর্ডিন্যান্স ঘোষণা করল যে বেআইনি হস্তান্তরিত জমি, অর্থাৎ ট্রাইবেলদের জমি নন ট্রাইবেলদের হাতে হস্তান্তরিত হবে না, এটা যে বেআইনি, এই আইনটাই বাতিল, একটা অর্ডিন্যান্স জারি করে দিল। সেই সময়েতে কমরেড দশরথ দেবরা, গণমুক্তি পরিষদের নেতৃত্ব, টিউজেসের নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা বিশুদ্ধ পাহাড়িয়ার আন্দোলন, একলা চলর আন্দোলন, গণমুক্তি পরিষদকে বিরোধিতা করা এবং কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনকে দুর্বল করার যে চেষ্টা, এটা যত করবে শাসক দল তত বেশি আরো আক্রমণ নামিয়ে আসবে। সর্বশেষ এই মরার উপর খাড়ার গা হলো এই
ট্রাইবাল রিজার্ভ এটাকে ভেঙে দেওয়া। এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করল সেপ্টেম্বরের এই চিলড্রেন্স পার্কের কমিউনিটি হলের, যেটাকে বলা হয় যৌথ কনভেনশন। আমি ছাত্র, উমাকান্ত হোস্টেলের ছাত্র। সকালবেলা খবর পেলাম যে দশরথ দেব, বিদ্যা দেববর্মা, সুধন্য দেববর্মা এদেরকে সমাচরণ ত্রিপুরা নগেন্দ্র জমাতিয়ারা সবসময় সমালোচনা করে। তারা নাকি ট্রাইবেলদের জন্য কিছু করতে চায় না, শুধু শুধু এই সমস্ত আন্দোলন করে। কিন্তু এরা সবাই একসাথে এই কমিউনিটি হলে এসেছে, আমাদের মধ্যে উৎসুক তৈরি করলো। আর কি ব্যাপার, একই কনভেনশনে একই জায়গাতে দশরথ দেব, সুধন্য দেববর্মা, এদিকে সমাচরণ, বিজয়রাঙ্কল, নগেন্দ্র জমাতি, ব্যাপারটা কি? ভোর 4টা অবধি সে কনভেনশন হয়েছে। আমি সেই কনভেনশনের সাক্ষী। সেখানে আলোচনা হলো যে কথাগুলো এতক্ষণ ধরে আমার আগের বক্তারা বলেছেন। দশরথ দেব, সুধন্য দেববর্মারা ক্ষুরধার যুক্তিতে বোঝালেন যে আজকে এডিসির দাবি হোক বা ককবরকের দাবি বা বেআইনি হস্তান্তরিত জমি ফেরত তার দাবি, বা আজকে যে কনভেনশন, এই অর্ডিন্যান্স, এটা বাতিল করার দাবি, এটা একা ট্রাইবেলরা শুধু আমরা লড়াই করলে হবে না, আমরাই শুধু এই দাবি উত্থাপন করলে হবে না। ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন, শুধু আমরা যারা ট্রাইবেল নেতৃত্ব, ট্রাইবেল সংগঠন এখানে সমবেত হয়েছি, তার বাইরেও সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে যদি এই জনবিরোধী, ট্রাইবেল বিরোধী, অগণতান্ত্রিক এই সুকুমার সরকারের বিরুদ্ধে, কংগ্রেস সরকারের বিরুদ্ধে না নামা যায়, এই অত্যাচার, এই দমন পীড়ন বন্ধ হবে না। 4 দফা দাবি সেখানে গৃহীত হল। সে ঐতিহাসিক 4 দফা দাবি। এডিসি চাই, ককবরকের স্বীকৃতি চাই, জমি ফেরত দিতে হবে এবং অর্ডিন্যান্স বাতিল করতে হবে। এইটুকু তো ঐকমত্য হলো, কিন্তু শেষ মুহূর্তে ঐকমত্য হলো না যৌথ আন্দোলনে। 4টা অবধি চেষ্টা চলল, হলো না। সেই কনভেনশনে সিপিআই এর নেতা অঘোর দেববর্মা ছিলেন। অঘোর দেববর্মা, টিউজেস, টিএসএফ এর নেতা ছিলেন দেবব্রত কলই, তারা আলাদাভাবে চলে গেলেন। 74-এর সেপ্টেম্বর, তার পরের বছর 75 ইংরাজি, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করল। 5 বছরের রাজ্য সরকারের মেয়াদ, এটাকে আরো 1 বছর বাড়িয়ে এই সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, দমন পীড়ন হলো। সিপিআইএম এর গণমুক্তি পরিষদের বহু নেতাকে জরুরি অবস্থার আইনে জেলে নিক্ষিপ্ত করল, কিন্তু আন্দোলন থামল না। এই আন্দোলন আরো মহীরূহে পরিণত হল। 1978-এ সেই আন্দোলন 56 জন বামফ্রন্টের বিধায়ক নিয়ে এসে এই রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হল। কংগ্রেস সাফ হয়ে গেল। সেই বামফ্রন্ট সরকারের হাত ধরে এডিসি আসলো, ককবরক স্বীকৃতি হলো,
যে ট্রাইবেল এলাকাতে রাস্তা ঘাট, পানীয় জল, স্কুল, হাসপাতাল এই দাবিগুলি উঠলে তখনকার দিনে বলা হতো এগুলি তো ট্রাইবেল এলাকাতে হয় না, এগুলি সব টাউনে হয়। তিনি বরক আমচিরগ আবু অংমানিয়া সে ইতিহাস বামফ্রন্ট সরকার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়ে গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট এই ত্রিপুরার যে বর্তমান এই ত্রিপুরা জায়গায় নিয়ে আসলো। বর্তমান মানে আমি এখনকার বিজেপি সরকারের যেরকম এটা বলছি না। সেই কারণেই বলা হয় সে ৭৪-এর এই গণ কনভেনশন বা যৌথ কনভেনশনকে ঐতিহাসিক কনভেনশন। আমি জানি না আজকের কনভেনশনও ঐতিহাসিক হবে কিনা, কিন্তু ইতিহাস তৈরি করার দায়িত্ব আমাদের। তো আজকে এই ৪৯ বছর বাদে যখন আমরা একটু আলাদা আঙ্গিকে হলেও, আলাদা পরিসরে হলেও, একটু অন্যরকম আয়োজনে হলো আজকে আমরা আবার মিলিত হয়েছি না। আমরা এখানে আজকে কারা কারা, জিএমপি, টিওআইএফ, টিইসি, আমরা সবাই একই রাজনৈতিক মতাদর্শের পথের পথিক। আমরা আলাদা আলাদা না, আলাদা চিন্তার না, একই চিন্তার। কিন্তু তারপরও আজকের কনভেনশনের উদ্দেশ্য বা তার আহ্বানে এরকমই একটা সামনে একটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বা কর্তব্য পালনের সে আহ্বান ত্রিপুরার যে জনগণের তরফ থেকে, গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আমাদের উপর বর্তেছে। আমাদের আজকের কনভেনশনের শীর্ষক কি এখানে? লুকু হাম রায়দানো করাক খাইনানি বেবাক থান সংবাইজাদি। অধিকার সুরক্ষায় সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হন। আমাদের আহ্বান শুধু জিএমপি, টিওআইএফ, টিইসিউ, আমরা যে অংশের মধ্যে কাজ করি শুধু তাদের কাছে না। কেন আজকে আমরা এই কথা বলছি? আমাদের অধিকার আক্রান্ত। এখানে দাবি সনদ ব্যাখ্যা করতে গিয়ে কমরেড রাধাচরণ দেববর্মা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন, তুলেছেন। বন অধিকার আইন দীর্ঘ লড়াইয়ের ফসল, দীর্ঘ সংগ্রামের ফসল। এই অধিকার আইন ভাঙার জন্য আজ থেকে ৪ দিন আগে পার্লামেন্টে কোনো আলোচনা করতে না দিয়ে নরেন্দ্র মোদীর সরকার এই বিল পাস করে নিয়েছে। আগামী দিন বন অধিকার আইন এটা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে। ওই আইন বা ওই অ্যাক্টটাকে সেরকম ভাবে হাত দেওয়া হয়নি, কিন্তু অন্যভাবে পরিবেশ এবং বন মন্ত্রককে দিয়ে তার যে সংরক্ষণ, বন সংরক্ষণ আইনে সংশোধনী নিয়ে এসে বন অধিকার আইনকে চারিদিক থেকে ঘিরে তার হাত পা ভেঙে চুরমার করে এটাকে পঙ্গু করে আগামী দিন যাতে একজন ট্রাইবেলও নতুন করে এই আইনের মাধ্যমে কোনো অধিকার না পায়। এবং যারা আজকে ভোগ করছে তারা বহু কষ্ট করে রাবার বাগান গড়ে তুলেছে, নারিকেলের বাগান গড়ে তুলেছে, সুপারি বাগান গড়ে তুলেছে, পুকুর করেছে, ক্ষেত করেছে, সব তুলে নিয়ে যাবে। আরেক দিক থেকে এই জমি যার মাটির তলাতে শুধু উপরে না, অফুরন্ত সম্পদ, এটা ভারতবর্ষের বড় বড় কর্পোরেটে তুলে দেবে।
মণিপুরে যে আজকে ঘটনা, তার পেছনে উপরে একটা দেখছি আমরা, কিন্তু সুগভীরভাবে মণিপুরে বিজেপির সে লক্ষ্য সাধন করার জন্যই মণিপুরে আজকে সে দাঙ্গা। মণিপুরের কুকি, হালাম, জু কমিউনিটির বা নাগা ট্রাইবেলরা কোথায় আছেন? পাহাড়ে। এই পাহাড় হলো বনভূমি। সেই পাহাড়ে তাদের হাজার হাজার বছর ধরে বসবাস। ত্রিপুরাজ্যের মতো সেখানেও এই জমিগুলো ফরেস্ট অধীনে। ওইখানে তো সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ বা রাজনৈতিক দিক থেকে যারা ক্ষমতাবান, সব মেয়েতেই খারাপ না, সব মেয়েতেই একেবারে শোষক কখনো হয় না, কোথাও হয় না। কিন্তু সেখানকার যে কায়েমি স্বার্থ, তাদের লক্ষ্য মণিপুরের এই চুরাচাঁদপুর বা মৈরাং বা ওই মোরে এই সমস্ত জায়গার জমি দখল করার জন্য। কাজে চক্রান্ত মেইতের দিকেও এসটি করে দাও, আর এইভাবে একটা ঝগড়া বাঁধিয়ে দিয়ে টাটা, বিড়লা, আম্বানি, আদানি এদের জন্য এই মণিপুরকে লুট করার সুযোগ করে দাও, আর এতে নিরীহ মানুষ আজকে মারা যাচ্ছে। আমাদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য এই সরকার নতুন আর একটা চাল আনছে, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। এগুলো নিয়ে এখনো চর্চা হয়নি। এই আজ থেকে বছর দুয়েক আগে, করোনা আসার আগে, যখন এতে ওই সিএএ আমাদের নাগরিকত্ব আইন এটা সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সাধারণ মানুষ এই দেশে ভেবেছিল এটা আবার কি, কিন্তু কেন আনলো? আমাদের দেশের আরএসএস বিজেপি সরকার তারা জানে, তারা যতই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশের এই বিশ্বাসের স্লোগান তুলুক, তারা যতই একটা নির্বাচন কাছাকাছি আসলে যে সমস্ত রাজ্যে তাদের সরকার কিছু ঘর টর দিয়ে, যেমন ত্রিপুরাজ্যের মধ্যে 18তে ক্ষমতায় আসার পর 4টা বছর একটা ঘরও দিল না। 21 ইংরাজির শেষ দিকে এসে, কারণ 23 বিধানসভা নির্বাচন করতে হবে, একসাথে 4 বছরের ঘর ঢেলে দিয়ে বলছে এই দেখো এই সরকার কত টাকা দিয়ে দিচ্ছে। নির্বাচনের বছরে এসে কৃষকদের বলছে এই দেখো প্রধানমন্ত্রী সম্মান যোজনার নামে কৃষকদের জন্য নগদ টাকা একেবারে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকছে, তার জন্য দরখাস্ত দিতে হয় না। কিন্তু 4টা বছর তেলের দাম, লবণের দাম, চালের দাম, ওষুধের দাম, সারের দাম, বীজের দাম, ছেলে মেয়েদের বইপত্রের দাম, হাসপাতালে ভর্তি হলে পরে ওষুধ কিনতে হয় তার দাম যেভাবে বাড়িয়েছে, সবকিছুর দাম বেড়েছে। অন্যদিক থেকে এই সরকার আসার আগে রেগা হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রামে গঞ্জে যে পরিমাণ কাজকর্ম হতো এগুলি সব কমেছে। আর এই কমের মধ্যে লুটপাটের কথা তো শুনলেনি এবং দেখছেনই, সে আলোচনা নেই। আমার ডাইন পকেট থেকে, বাম পকেট থেকে, বুকের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে সমস্ত খালি করে নিয়ে যাচ্ছে। নির্বাচনের বছরে এসে কিছু টাকা দিয়ে বলছে আর এই মোদী সরকার তো কল্পতরু, অনেক দিয়ে দিয়েছে।
যদি সব হিসাব করি যে আমাদের থেকে যেগুলো নিয়েছে, এরা যে দিয়েছে, হিসাব করলে পরে আমাদের থেকে যা নিয়েছে তার অর্ধেকও হয় না তারা যা দেয় এখন, মাইনাস। এবং তার প্রতিফলন কোথায়? তার প্রতিফলন আনন্দবাজার, তার প্রতিফলন রৈশাবাড়ি, মানিকপুর, তার প্রতিফলন গ্রামেগঞ্জে। কিভাবে অভাবী মানুষের ভিড়, কিভাবে জঙ্গলের একটু সবজি নিয়ে রাত্র 8টা-10টা অবধি আমাদের ট্রাইবেল মা বোনদের অল্প চাল কেনার জন্য তাদেরকে সারাটা দিন পরিশ্রম করে ক্ষুধার্ত পেটে বসে থাকতে হয়। নতুন কোনো প্রকল্প নেই, নতুন একটা হাসপাতাল নেই, একটা স্কুল নেই, 1 কিলোমিটার বিদ্যুৎ নেই। বাড়িতে গিয়ে পাইপলাইন দিয়েছে কিন্তু জলের সাথে যোগাযোগ নেই। ডেভেলপমেন্ট এগুলি। নতুন একটা চাকরি নেই, নতুন করে একজন যারা 60 বছর পূর্তি হয়েছেন কেউ নতুন করে একজন ভাতা স্যাংশন হয় না। তো এইভাবে তারা জানে যে শুধু ত্রিপুরাতে না, সারা দেশেই নরেন্দ্র মোদী সরকার যতই ফুলিয়ে ফাঁপিয়ে এরা প্রচার করুক, একটা দিন মানুষ সাময়িক বিভ্রান্ত হলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। কাজেই মানুষকে ভাগ করতে হবে। এক একটা রাজ্যে, এক একটা অঞ্চলে এক একটা স্লোগান। কোথাও হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, কোথাও উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে, কোথাও ট্রাইবেল নন ট্রাইবেলদের মধ্যে, কোথাও হিন্দিভাষী আর তেলুগুভাষীর মধ্যে, যেখানে যেরকম ভাবে পারো। এটাই আরএসএস, ভারতীয় জনতা পার্টি তথাকথিত হিন্দু রাষ্ট্রের মডেল। এইভাবে 14তে এসেছে, 2019-এর লোকসভা নির্বাচনেও এই সমস্ত ঝগড়াঝাটি ঘটিয়ে, আর কাশ্মীরে একটা দুর্ঘটনা, এটাকে পুঁজি করে পুলওয়ামাতে বৈতরণী পার হয়েছে। এখন 2024-এর বৈতরণী পার হওয়ার জন্য নতুন ইস্যু আনছে। ইস্যু কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ তাদের যে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্থান, খুব সুন্দর বলে, একটা সিটিজেনশিপ কার্ড, একরকম ভোটার কার্ড, একরকম রেশন কার্ড, সব এক। সম্ভব? সম্ভব? এখানে টিএসইউর নেতা তার ছাত্রদের শিক্ষার সমস্যা বলতে গিয়ে এখানে বলেছেন কিভাবে এই ত্রিপুরাজ্যের ককবরক ভাষীরা, যাদের একটা আশার আলো সঞ্চারিত হয়েছিল, ককবরকে বিএ পাস করার, এমএ পাস করার, পিএইচডি করার, বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের সহায়তায় শুধু ককবরকবাসী না, চাকমা, মগ, হালাম, এরাও স্বপ্ন দেখছিল আমাদের ভাষা দিয়ে আগামী দিন এইভাবে লেখাপড়া করব। আর এখন তথাকথিত এই শিক্ষানীতি, উমুক নীতি, তমুক নীতির নামে যেটা চালু হয়েছিল, বিকশিত হয়েছিল, একটু মাথা তুলে দাঁড়িয়েছিল, এটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। আগামী দিন এই তথাকথিত জাতীয় নীতি, তথাকথিত এদের শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা, মানে এটা কি? এই দেশের দুর্বল, প্রান্তিক, পিছিয়ে পড়া, সংখ্যালঘু, তাদের অধিকার বলতে কিচ্ছুই থাকবে না, এমনিতে নাই। চাকুরি বাকুরিতে সংরক্ষণ আছে 31%, থাকলেই কি 31%? চাকরি হলেই তো 31%, প্রমোশন হলে তো 31%।
আর যখনই এরকম ইউনিফর্ম সিভিল কোড হবে, অভিন্ন দেওয়ানি বিধি হবে, এটা শুধু আমাদের বেশভূষা, আচার আচরণ, সামাজিক নীতিরীতির ক্ষেত্রেতে না, বিবাহ, শ্রাদ্ধ, জমি বন্টন ক্ষেত্রেতে না, সমস্ত ক্ষেত্রেতে লাগু হয়ে এই দেশের যারা আমরা প্রান্তিক জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অংশের মানুষ, আমাদের যে সামান্যতম যে অধিকারগুলো বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে বা বামপন্থীরা লড়াই করে আদায় করেছে, এগুলি সমস্ত হরণ হয়ে যাবে। কাজেই বুর্জোয়ারা সময়ে সময়ে তাদের কায়েমি শর্ত টিকিয়ে রাখার জন্য এরকম ভাবে তারা দালাল তৈরি করে, শিকারী মোড়ক তৈরি করে। আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের এই জীবদ্দশাতে, আমাদের জীবনকালে আমরা কি প্রত্যক্ষ করেছি? গণমুক্তি পরিষদের, বামফ্রন্টের আমাদের যে এই লড়াইকে সামগ্রিকভাবে শুধু ত্রিপুরাজ্যের ট্রাইবেল না, ট্রাইবেল, নন ট্রাইবেল সকলকে নিয়ে এই রাজ্যকে বিকশিত করার জন্য যে আমাদের সংগ্রাম, এটাকে দুর্বল করার জন্য সে ৮০ দশকে প্রথম স্লোগান তোলানো হলো। তার আগে স্লোগান হলো কুসাক বিয়া কুফুর বিয়া বুইনি তলা তমলিয়া। কথার চবাং খাইছে শুধু চিনি রায়দা চুমান নাই। এরপরে স্লোগান আনা হলো স্বাধীন ত্রিপুরা, স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, আমাদেরই ঘরের এই তাজা তাজা ছেলে মেয়ে, এটিপিউলো থেকে এনএলএফটি, আকাশ থেকে তো পড়েনি, আমাদের ঘরের ছেলে মেয়েরা, এদেরকে ব্যবহার করা হলো, এদের মগজ ধোলাই করা হলো। চলো বাংলাদেশের জঙ্গলে, পার্বত্য চট্টগ্রামে, আমরা সেখানে গেলে আমেরিকা থেকে টাকা আসবে, জাপান থেকে টাকা আসবে, ইউরোপ থেকে টাকা আসবে, অস্ত্রের অভাব হবে না। আন্তর্জাতিক কোর্টে গিয়ে সেখানে গিয়ে আমরা বিচার করব, ভারত সরকারের, ত্রিপুরা সরকারের। সারা পৃথিবী আমাদের পেছনে থাকবে। কত শত ছেলে মেয়ের জীবন নষ্ট হলো, কত নিরীহ মানের প্রাণ কেড়ে নিল ট্রাইবেল, নন ট্রাইবেল শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর-এর। বামপন্থী ফ্রন্ট সরকারের কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? বামফ্রন্ট সরকার যাতে ওই মালদা কুমার রোয়াজাপাড়াতে রাস্তা না নিয়ে যায়। উদ্দেশ্য হলো লংথরাইয়ের পাহাড়ের উপরে যে স্কুলটা খুলেছে, এখানে যাতে মাস্টার না যায়। ওই খানটলাঙে যে বালোয়ারি হয়েছে, এখানে যাতে দিদিমণি না যায়। কোথায় আজকে তারা? কোথায় তারা? এই লোকগুলোই তো টিউজেস হোক, আইএনপিটি হোক, আইপিএফটি হোক বা ত্রিপুরা মথা, এই সবগুলো দলের ভিতরে দেখা যায় এই লোকগুলোই, তার বাইরে কেউ নাই। এই চেহারাগুলোই বিভিন্ন সময়তে বিভিন্ন নাম নিয়ে এরা এখানে কখনো কোট, কখনো পাঞ্জাবি, কখনো মাথায় পাগড়ি, এই তো এইভাবে তো শেষ করছে। এবং সর্বশেষ এখন ভারতীয় জনতা পার্টিকে তাদের এই নেতিবাচক, তাদের এই চক্রান্তের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পেলেও, সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনকি যাদের ভোট তারা পেয়েছে, তারাও ভারতীয় জনতা পার্টি সরকারে থাকুক তারা চায়নি, এই সরকার বিদায় হোক। কিন্তু বকলমে এদেরকে রাখার জন্য এই ব্যবস্থাটা হয়েছে। এখন ধরা পড়ে যাচ্ছে
আরো ধরা পড়বে, আরো ধরা পড়বে। একসময় শোনানো হলো ত্রিপুরাল্যান্ড, তারপরে শোনানো হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কেউ যদি লিখিত না দেয়, এর সাথে বসে এক কাপ চাও খাবে না। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এদের সুবিধা হয় এরকম কোনো কাজ তারা করবে না। কিন্তু ভোটের ফলাফল, এই কথাটা এখন আর বলতে হয় না, নিজেদেরই স্বীকার করতে হয় গলতি হো গিয়া, ভুল হো গিয়া। কিন্তু এই ভুলটা তো অবচেতন মনে না, সচেতন ভাবে ভুল। কিন্তু ভুল কি, এই ভুল থেকে ফিরে আসছে? চলো এই ভুল থেকে ফিরে আসছে না, বরঞ্চ এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই তাদের শুদ্ধ, এটাই তাদের কাছে স্ক্রিপ্ট। অর্থাৎ এই কাজ করেই ত্রিপুরাজ্যের ট্রাইবেল হোক, নন ট্রাইবেল হোক, গরিব মানুষের স্বার্থ রক্ষা করার জন্য যে শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদ, তাদেরকে ক্ষমতার থেকে দূরে রাখা যায়, তাদের বিরুদ্ধে সাময়িকের জন্য মানুষকে খেপিয়ে পরিবেশকে অন্যরকম করা যায়। এখনো ত্রিপুরায় যদি ভাষণ হয়, ত্রিপুরায় যদি কোনো কর্মসূচি হয়, এখানে স্লোগান তোলা হয়, হাম দেখ লেঙ্গে, দিল্লিকে ছাড়া হবে না, ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে। আবার কি দেখা গেল, সেই দিল্লি এডিসিকে কোনো চিঠি দিয়েছে বলে আমরা শুনিনি। ভোট ভাগাভাগির ফলে মাত্র 19% ভোট পেয়ে আমরা সিপিআইএম এককভাবে 26% ভোট পেয়েছি। 13টা আসনে কংগ্রেসকে সমর্থন করে, সেখানেও সিপিআইএম এর আরো প্রায় 9% ভোট, সেই হিসাবে 35% ভোট সিপিআইএম এর গত বিধাতে আমরা সে আসন না পেলেও। কিন্তু মাত্র 19% ভোট পেয়ে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা বিধানসভাতে প্রধান বিরোধী দল, কেননা 13 জন এমপি, এমএলএ। কেউ শুনেছেন দিল্লি থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বা কোনো মন্ত্রী ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতাকে এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য, আলোচনার জন্য কোনো চিঠি দিয়েছেন? এবং ভারতবর্ষের কোন সরকার এটা করতে পারে কি? যদি অনিমেষ দেববর্মা বিরোধী দল নেতাকে যদি এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য যদি তাকে চিঠি দেওয়া হয়, তাহলে জিতেন চৌধুরী সিপিআইএম এর লিডারকে দিতে হবে। এটাই আইন। ভারতবর্ষের সরকারে তারা থাকতে পারে কোন দল, তার মানে ভারতবর্ষের সরকারি কোনো দপ্তর বা ভারতবর্ষের সরকারের কোনো পয়সা, এটা ব্যক্তিগতভাবে বিজেপির পয়সা না, এটা দেশের জনগণের পয়সা। কাজেই গণতান্ত্রিকভাবে যদি ত্রিপুরাজ্যের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য করতে হয়, এই চিঠি যদি দিতে হয়, প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, চিঠি দিয়ে সরকারকে, বিরোধী দলকে, নির্বাচিত সদস্যদেরকে আমন্ত্রণ জানাতে হয়। কিন্তু আমরা শুনিনি। কিন্তু দেখা গেল সুরসুর করে ইঁদুরের মতো করে ত্রিপুরা, এই দিল্লিতে এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, কিছু এফডিসি মেম্বার, এরপর এমএলএ, সাথে আইপিএফটি, আবার কিছু ফেও আছে তথাকথিত সামাজিক নেতা, এরকম কিছু তৈরি করা হয়েছে। এদেরকেও সব নিয়ে গেছে দিল্লিতে, পত্রিকা ছবি বেরিয়েছে। মিটিং কার সাথে? মিটিংটা যদি একজন অফিসার কি মিশ্র
তার সাথে মিটিং, এটাও বোধ হয় ত্রিপুরা ভবনে, এটাও সরকারি কোনো অফিসে না। একে মিশ্র হবে, আমি বলে দিচ্ছি এখান থেকে। কয়েক মাস বাদে 2024 লোকসভা নির্বাচন, কাজেই ত্রিপুরা মথা তুমি আলাদা আলাদাই থাকো। তার আগে এডিসিতে কিছু টাকা দিয়ে দেব, তোমরা আরো কিছু লুটপাট করো। গ্রেটারও না, বিগারও না, স্মলার বা ছোট্ট ত্রিপুরা ল্যান্ডও হবে না, কিছু হবে না। এর মানে এটা কি? এর মানে হলো সম্পূর্ণ সুবিধাবাদ, দালালি এবং ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন বা ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল নন ট্রাইবেল আমাদের মান ইজ্জত অধিকার সবকিছুকে বিসর্জন দিয়ে দেওয়া। দিল্লির জনবিরোধী সরকার আজকে যে নরেন্দ্র মোদী দেশের একটা রাজ্য চলছে আজকে প্রায় 90 দিন, এ সম্পর্কে কথা বলতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পার্লামেন্টে ঢুকলে কথা বলতে হবে, পার্লামেন্টে ঢুকে না, পার্লামেন্টের বাইরে বাইরে গিয়ে বেড়ায়, ভিতরে ঢুকলে কথা বলতে হবে। সেই পার্টি হতে পারে ক্ষমতায়, কিন্তু নৈতিকভাবে আজকে দুর্বল, জনগণকে মোকাবেলা করার তার নৈতিক সাহস নেই, রাজনৈতিক সাহস নেই। তার কাছে গিয়ে তথাকথিত এই থানসার দল, তথাকথিত আজকে যারা ত্রিপুরাজ্যের ভবিষ্যতের কথা বলে, আজকে এইভাবেই এই রাজ্যটাকে নপুংসক পরিণত করছে রাজনৈতিক দিক থেকে। আমরা গণমুক্তি পরিষদ, টিওয়াইএফ, টিএসইউ, আমরা তার কাছে কম্প্রোমাইজ করতে পারি না, কারণ আমাদের আছে সেই গণতান্ত্রিক ঐতিহ্য, ইতিহাস। আমার আগের বক্তারা ঠিকই বলেছেন, কেন আমাদের মন খারাপ করতে হবে? কেন আমাদের ডিফেন্সিভ হতে হবে? কেন আমরা মাথা মানে চুপ করে থাকবো? আমরা তো হলফ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি,